হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের এপিসোডে। আজকে আবার আমাদের কোনো গেস্ট নেই, আমরা নর্মাল ইউজুয়াল রূপে ফেরত গেছি। হ্যালো সাদমান, হ্যালো এনায়েত, কি অবস্থা? সুপার ভাই, এই তো ভাই গেস্টদেরকে ইনভাইটেশন দিচ্ছি, আমরা চেষ্টা করছি মানুষজনকে আনার। না ভালো, এরকম মাঝে মাঝে হচ্ছে যে ইনভিটেশন না থাকলেও ভালো, আমরা তিনজন কথাবার্তা বলি। আচ্ছা, আমরা এটাতে একটা চেষ্টা করবো, আমরা আমাদের কোন একজন গেস্টের থাম্বনেইলে ছবি দিয়ে দিব, ভিতরে টিকা দেখবেন নাই, এটা দিয়ে একটা কাজ করা যায়, এক্সপেরিমেন্ট করা যায়। হ্যাঁ, আর আজকে যেহেতু কোনো গেস্ট আমাদের মানে ভিউয়ারশিপ কমে যাবে, সো ভাই মাকুকে কি আনা যাবে? অবশ্যই। আমি ভাবছি যে লাস্ট রিসোর্ট হিসেবে মাকু তো আসবে না, সো আমি খুঁজছিলাম যে হেডফোন থাকে না, যে বিড়ালের যে কান, খুঁজলাম, দেখি আলাদা বিক্রি করে না। 3,000 টাকা দিয়ে হেডফোনও কিনতে ইচ্ছা করতেছিল না, আমি নিজে বানাইছি যে এরকম। এট সাম পয়েন্ট যদি দর্শক 1 ঘন্টা কত জানি কোন মিনিটে বলাটা খুব কঠিন এই মুহূর্তে, বাট 1 ঘন্টার পরে আপনারা যারা 1 ঘন্টা পর্যন্ত থাকবেন মাকু চলে আসবে, তারা দেখতে পারবেন বিড়াল। এটা এপিসোডেই বলি, এখন মানুষ গালি দেয় কমেন্টে যে সাদমানের ইয়াটা সুন্দর হইছে, অরিগামিটা সুন্দর হইছে। এটা তো কাগজে দিয়ে করছিস না? হ্যাঁ, কেটে কেটে করছি, অনেকটা র‍্যাবিট হয়ে গেছে, বাট ইট ওয়ার্কস। ঠিক আছে, এবার এখান থেকে একটা বিজনেস মডেল হয়ে যাবে। আচ্ছা, কি জানি একটা জিনিস ভিডিও দিলাম না, ওই যে আপনার বাসায় এসে চুল কাটার একটা। হ্যাঁ, ইয়েটাকে চেনা চেনা লাগতেছে। ওই লোকটাকে কি চিনি আমরা? হ্যাঁ, ডন ভাই। হ্যাঁ, আমি এটাই ভাবতেছি। ডন ভাইকে আমি 2 মাস আগে বলছিলাম যে ভাই একদিন একটা পডকাস্ট রেকর্ড করবো, আইসেন। তখন আমি ভাবতেছিলাম আমি জ্ঞানী কথাবার্তা সহ রিনিউ করবো। তো উনিও বলছে আসবো, কোনো সমস্যা নেই। তারপর উনি আমাকে একদিন জিজ্ঞেস করছে কবে। ভাই খুব তাড়াতাড়ি না, আমি সময় পাইতেছি না বলার পরে, খুবই দুঃখজনক ব্যাপার। সময় হয়ে যাবে ভাই। আজকে এই উইকে কি হয়েছে কাহিনীগুলা? এনায়েত মিউট হয়ে গেছে, মিউট। সরি, এই উইকের কাহিনী অনেক কিছুই হয়েছে। আমরা শুরু করব কোনটা দিয়ে এটাই ভাবতেছি। আচ্ছা, শুরু করি আমরা ইয়ে দিয়ে, একটা ছোট টপিক, সেটা হলো জাস্ট লাইক আ পডকাস্টের ব্যাপারে মানুষের মতামত দিয়ে। কেমন লাগছে? ওদের কথা বলা হয়নি ওই এপিসোডের পরে, তো আমাদের আজকেই প্রথম দেখা, তাই না? তার আগে কথা হয়নি। বৃহস্পতিবার হইলো মাত্র, আজকে তো বেশি দিন হয়নি। যারা শুনেন এখনো খুঁজে নিবেন, আশিক ভাইদের পেজে আছে, জাস্ট লাইক আ পডকাস্ট ইউটিউব চ্যানেল আছে। এই ব্যাপারটা জানি কেমন, এটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম ওই দিন, পরে ভুলে গেছি যে আশিক ভাইয়ের পেজ থেকে কেন লাইভ হয়, জাস্ট লাইক আ পডকাস্টের কেন পেজ নাই? হ্যাঁ, মানে পেজটার নাম হচ্ছে আহমদ আশিক, জাস্ট এটা। আর মানে হচ্ছে যে এটা একটা কথা, আসলে আশিক ভাই পেজ ওদের আর বাকিদের মনে হয় কোনো পেজ টেজ নাই। মানে আমিনের শুধু প্রোফাইল আছে, আমিনেরও পেজ আছে। ও আচ্ছা, আমিনকে এটা জিজ্ঞেস করতে হবে। বেসিক্যালি 6 জন ছিলাম, তো একজনের অ্যাকচুয়ালি হোস্টিং করার দরকার ছিল, নাহলে অনেক ওভারল্যাপিং হয়েছে। এটা অবশ্য ওরাও স্বীকার করছে যে আমিন কিছুক্ষণ পর আমি দেখি বিরক্ত হইতেছে ওভারল্যাপ করাতে। যাই হোক, তাও ভালো, 6 জনের একটা আড্ডা আমরা নিজেরা উপভোগ করছি, বাট হচ্ছে যে এটা আমি জানি যে শুনছে তারা উপভোগ করছে। এবং আমার ঈদের দিন ঈদ আয়োজন করতে হবে, হচ্ছে পডকাস্টে ঈদ আয়োজন, সবাই মিলে, যত গেস্ট একসময় আসছে সবাইকে আবার ফেরত আনা। আচ্ছা, 6 জনের কোনো ইয়ে, যে নরমাল যে টিভি প্রোগ্রাম গুলো হয়, ওইখানে কি 6 জন একসাথে কথা বললে খুব ভালো লাগে শুনতে? আমি জানি না, আমি ভুলে গেছি, আমি টিভি প্রোগ্রাম ওরকম এটা কি আমরা শুনতাম 6 জনের হইলে? আমি জানি না, আমি 4 জন এরকম শুনতাম। একজন সঞ্চালক থাকতে হয় যখন এরকম 4 জন হয়ে যায়, 5 জন সঞ্চালক থাকতে হয়, নাহলে জিনিসটা আর কি আউট অফ কন্ট্রোল চলে যায়। আচ্ছা, মেইন ডিবেটটা তো অন্য জায়গায় হইছে। কোন জায়গায় হইছে? পারান ভাই তো আসলে ডিসকাস করতে চাইতেছে অন্য জায়গায়, যে মানে দুইটা অডিয়েন্স বেস যেই ঝগড়াটা লাগছে কমেন্ট সেকশনের মধ্যে, যে কেন ওরা ওইখানে গেল। একদল বলতেছে কেন টাইনামেল পডকাস্ট হচ্ছে, জাস্ট লাইক পডকাস্টে গেল, ওদের সাথে কি কমেডিয়ান এই সেই বইলা গালি টালি দিয়ে উড়াই দিতেছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? মানে অডিয়েন্স টাইপ কি আসলে আলাদা? বা আমি আসলে জানি না, অডিয়েন্সের ডোমেইন সবাই চেঞ্জ করে, মানে আমরা এনায়েত চৌধুরীর অডিয়েন্স বা আমরা খালিদ ফারহানের অডিয়েন্স বইলা যে এরকম ডোমেইনে ভাগ করে ফেলে, এই জিনিসটা কিরকম আমি জানি না। তোমার এই ফার্স্টের পয়েন্ট হলো, এটা সত্যি 6 জনের এপিসোড, যদি স্পেশালি 6 জন প্লাস 1 ঘন্টা মাত্র, এরকম যদি কম্বিনেশন হয়, সেই ক্ষেত্রে কেউ আসলে সেভাবে ভালো মতো কথা বলতে পারে না। এন্ড তারপরে সবাই যখন ওইরকম লাউড হয়, ইনক্লুডিং আমরা 3 জন, সবাই মোটামুটি লাউড, ওই পডকাস্টের ভাইবটাই একটু লাউড, ওখানে একটু জোরে সোরে চিল্লায় কথা না বললে জমে না। আনলাইক দিস ওয়ান, এখানে যেমন সবাই আমরা চুপচাপ করে কথা বলছি, ওই পডকাস্টের ভাইবটাই হইলো আমরা কথা বলার সময়
র্যান্ডমলি দুই তিনটা লাইন ইংলিশে বলবো, প্লাস আমরা একটু জোরে কথা বলবো, এই ব্যাপার দুইটা ছাড়া ওটা জমে না। প্লাস 1 ঘন্টা যেহেতু, এই কারণে ওইটা একটু যারা শুনছে তাদের ওই কারণে একটু বিরক্ত লাগছে যে একসাথে 6 জন কেন কথা বলতেছে, চিল্লাচ্ছে। তারপরে একজন বারবার ডিসকানেক্ট হইতেছিল, তো ইন্টারনেট ট্রাবল ছিল ওইখানে, যেই কারণে মনে হয় এক্সপিরিয়েন্স আরো বাজে হয়ে গেছে। ওর সম্ভবত মাইকেও নয়েজ করতেছিল। তো এগুলো হলো টেকনিক্যাল সমস্যা, কারো হাতে নাই, ওখানে কিছু করার নাই। অডিয়েন্সের ব্যাপারে আমার যেটা মনে হয়েছে, যেহেতু আমাদের অডিয়েন্স একটু বড়, এই কারণে একটু মানে আমাদের পক্ষে বায়াসড ওপিনিয়ন বেশি গেছে সব জায়গায়। যখন চলছে তখনও, পরেও বিভিন্ন জায়গায় বেশিরভাগ মানুষ আমাদের পক্ষে কথা বলতেছে, সিম্পলি বিকজ আমাদের অডিয়েন্সের সংখ্যা একটু বড়। এই জন্য না যে আমরা খুব কোয়ালিটেটিভ কাজকর্ম করে আসছি ওখানে যায়, যেই কারণে আমাদেরকে মানুষ অনেক সাপোর্ট দিচ্ছে, এরকম কিছু তো আমরা করি নাই, আমার মনে হয় না করছি। তো আমার বেসিক্যালি অডিয়েন্সের সাইজের কারণেই মনে হচ্ছে যে মানুষ গালাগালি বেশি করতেছে, এটা একটা কারণ। এনা যেটা জিজ্ঞেস করলো, আমি ঠিক শিওর না, অডিয়েন্স একটু তো মনে হয় ওইরকম হয়, অনেকে কেমন জানি একটু। আমার খুব ভালো লাগছে, আমার মজা লাগছে অনেক। আমাকে আবার ডাকলে আমি আবারও যাইতে রাজি, আমার খুব মজাই লাগছে। ওদের কেমন লাগছে আমি পরে জিজ্ঞেস করিনি, বাট ভালোই লাগার কথাও তো, খারাপ কিছু তো হয়নি, তো খারাপ লাগার কথা না। বাট হ্যাঁ, অডিয়েন্স বেশ অনেকেই দেখলাম রাগ হয়েছে, অনেক আমাদের গ্রুপে অনেক পোস্ট আসছে মানুষের যে বিরক্ত, এই কেন হয়েছে না হয়েছে, আর যেন না হ্যান তেন। এনায়েতের জন্য বেশি আসছে। কেউ এনায়েত এরকম একটা জায়গায় যাবে এটা সাদমান কেউ নিতেই পারে নাই, মানুষজন এটা একদমই গ্রহণ করতে এনায়েতের অডিয়েন্স আসলেই মানে একদম পিওর ব্রিড, বুঝছেন? ওরা কোনো কলুষিত জিনিস পছন্দ করে না। এরকম একটা অসুস্থ পরিবেশে এনায়েত যাবে কেন, এটা ওরা ধরতে পারে নাই। এনায়েত ভাই কেন ভাই, এখানে পদধূলি আমি যে দিবে? ভয়ে থাকি, আমাদের আমি একটা কোলাব করছিলাম লাবিদের সাথে, ভিগাল এন্ড হিস্ট্রি। ওর সাথে কোলাবের মধ্যে আমি মানে ও ফেস ক্যাম করছিল, ফেস রিভিল করছিল। তো ওইখানে আমি মানে কিছু হিউমার অ্যাড করছিলাম, আমার টাইপের হিউমার খুব এরকম। তো আজকে হঠাৎ করে রাতের বেলা আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হচ্ছে আমাকে কল দিছে, কল দিয়ে বলতেছে আপনি নাকি এরকম একটা ভিডিওতে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি, কিরে ভাই এটা কি হইতেছে, মানে কল দিল অ্যাডমিনিস্ট্রেটিভ কল। পরে বলে যে না, ওনারা দুইজন ওর ভিডিও দেখে, এন্ড ওর ভিডিওতে আমাকে দেখে হঠাৎ করে ভাবছে যে সো বুঝেনি ভাই, বহুত ঝামেলার মধ্যে থাকি, যে কোনো সময় কল করলে কি হবে না হবে। তো হ্যাঁ, এটা একটা জিনিস। এই জন্যই তো ফার্মে আজীবন বলে যে এই চাকরির চেয়ে ইউটিউবের চাকরিটার উপর বেশি ফোকাস কর, যেন এই চাকরি কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, ইউটিউব বেশি গ্যারান্টেড বুয়েটের চাকরির থেকে মনে হয় আমার। ইউটিউব ঠিক না, মানে কন্টেন্ট বা এই সাইডের জিনিসপত্র আমার মনে হয় বেশি, এই দিক থেকে ভালো করার সুযোগ অনেক বেশি যদি তুমি ওই ধরনের ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করো। ওইদিকে আবার অনেক স্পিরিচুয়াল বেনিফিট। ট্রাইনেমেল পডকাস্ট আমার বেস্ট, কারণ প্রতি মাসে আমার মোবাইলের খরচ করার টাকা চলে আসে এখান থেকে, ঠিক আছে? ওই টাকা কি যে ভাল লাগে আমার, কি যে ভাল লাগে, আমি বই কিনি খালি। এনায়েত তো রেভিনিউ ডাটা লুকায় রাখে, এনায়েত দেখাইতে দেয় না কাউকে। আপনারা তো দেখতে পারেন, আমি অন্যদের 30,000 কেন পোস্ট দিছিস? মানে মানে রাউন্ড নাম্বারস লাইক 50,000, 1 লাখ, এগুলো হচ্ছে স্পেশাল নাম্বার। মানে 30,000, হ্যাঁ ঠিক আছে, অল গুড, বাট ভাই আমাদের 30,000 হইতে যেই পরিমাণ টাইম লাগছে, সো এটা একটা অ্যাচিভমেন্ট বলা যায়। না না না, টাইম জিনিস হচ্ছে আমরা কিন্তু আরো বহুত ফাস্ট করতে পারি, বিকজ আই হ্যাভ লাইক 6 গেস্ট লাইনড আপ। ইটস জাস্ট প্রতি সপ্তাহে একটা করতে পারি আমরা জাস্ট, সো এই জন্য আমাদের একটু স্লো হইতেছে। নাহলে প্রতি সপ্তাহে যদি আরেকটু সময় পাওয়া যেত শ্রদ্ধেয় ইনা চৌধুরী স্যারের, তাহলে আরো দর্শক এটা আপনারা ক্লিয়ার থাকেন, কারণ আমি আর ফার্মে কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছি। প্রতি সপ্তাহে আপনারা জাস্ট একটা এপিসোড, মানে অনলি বিকজ এনআই চৌধুরীর বুয়েটের অনেক দায়িত্ব থাকে আর কি, ছেলেটার হল ভিজিট করতে হয়, ছাত্রছাত্রীর চুল ছোট বড় আইরন কি করতে হয় না করতে হয়, কি জানি ওই ফার্মে কি জানি নিউজ বের হয়েছে না ওই যে ড্রেস নিয়ে। ও হ্যাঁ, এটা আমাদের পয়েন্টে আছে। আমরা এখন এটাতে যাই। শিওর, আমি রেডি। আমি চুল দিয়ে যেহেতু কথা আসলো, আমি একটু জাস্ট বলে দিতে চাই দর্শকদের জন্য যে সাদমানের আজকে হেয়ার স্টাইল একটু চেঞ্জ হয়েছে। তো সবাই যারা এটা পছন্দ করছেন লাইক দিন একটা, প্লাস সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলতে পারেন চলে যাওয়ার আগে। সাদমানকে ইতালিয়ান গডফাদারদের মতো লাগতেছে। হ্যাঁ, সাদমান একটা মারিও পুজোর লুক নিয়ে আসছে। হ্যাঁ, ও মারিও পুজো উইথ ক্যাটস। মিউট হয়ে আছে সাদমান। সাদমান মিউট। আমাদের কাছে এখন ডিসকাউন্ট মাকু আছে, যেহেতু মাকু আসবেই না, আমরা 2 এপিসোড ধরে অপেক্ষা করছি মাকুর জন্য, ফার্ন ভাই আনবে না, সো মাইট অ্যাজ ওয়েল কস্টপ্লে। এন্ড বিফোর সামওয়ান সে যে ভাই দিস ইজ ফেমিনিন, ভাই কেন পুরুষ বিড়ালের তো কান থাকে, ঠিক আছে? সো বিড়াল যে খালি ফিমেল হয় এমন তো না, রাইট? ক্যাট ওয়েমেন আছে না, ও তো পুরো ফেমিনিন। ক্যাট ওয়েমেন তো মানুষই মেয়ে। ওই তো ও বাট ক্যাট ম্যান কি হতে পারে না? সরি আচ্ছা আমি মানে সাদমানের উল্টাটা বলতেছি। হ্যাঁ, তুই তো কাউন্টার দিয়ে দিলি, আরে কি আশ্চর্য। ব্যাটম্যান হতে পারে, আচ্ছা র‍্যাবিট, ইটস মোর লাইক র‍্যাবিট আসলে। যাই হোক, হ্যাঁ, সো ইউ আর সেইং ভাই কি জানি ড্রেস নিয়ে। হ্যাঁ, সো যারা জানেন না,
এই এই নিউজটা কি আসলে অথেন্টিক? আমি ঠিক শিওর না অথেন্টিক নাকি। ভাই যদি অথেন্টিক না হয় ভাই দরকার নেই কোনো। ইনস্টিটিউশনের নাম না নিয়ে বলেন, তাইলে আমাদের ওকে, টেনশন। একটা ইউনিভার্সিটি, খুবই নামি দামি ইউনিভার্সিটি অনেকে বলে, তাদের অনেকগুলো হল আছে, তারা বলছে তাদের কোনো একটা হলে এরকম একটা ঘোষণা আসছে হয়তো অ্যাকর্ডিং টু একটা অনলাইন নিউজ পোর্টাল, যে আহ, ওই হলের মেয়েরা গেঞ্জি পড়তে পারবে না, সোজা বাংলায় বললে এরকম একটা নিউজ আসছে। and এটা সালোয়ার কামিজের উপর গেঞ্জি পড়তে পারবে না। হ্যাঁ, তো এটা ওই হলের যারা কি বলে হল পক্ষ, তাদের কাছে অনেক অশালীন মনে হয়েছে, যে এটা যেন পড়া না যায়, এই বিষয়ে একটা নামহীন চিঠি তারা পাবলিশ করছে, এবং ওই চিঠির বিরুদ্ধে মেয়েরা অনেক কথাবার্তা বলতেছে। তো এটা হইলো নিউজ। অনেকেই সম্ভবত জেনে গেছে, জানে অলরেডি কোন ইউনিভার্সিটি, বাট আমি না বললাম যেহেতু আমি শিওর না যে নিউজটা আসলে অথেন্টিক নাকি। যদি অথেন্টিক হয় তাইলে জিনিসটা বেশ হতাশাজনক, বাট ওই হলের প্রভোস্ট ভাই আপনার মতন ভাই, এই জন্য ওই হলের প্রভোস্ট আমার খুব বড় ফ্যান মনে হচ্ছে, খুব বড় ফ্যান, রাইট? একদম লিটারালি নিয়ে নিছে সবকিছু। তো এই যদি হয়ে থাকে খুব স্যাড ব্যাপার, বাট যদি হয়ে থাকে তাহলে আমি যে খুব অবাক হব তা না, বিকজ ওই ইউনিভার্সিটির ওই হলগুলোর কাছে এরকম এক্সপেক্ট করলে করা যাইতেই পারে। আমি জানি না, বেশিরভাগ মানুষ কেমন জানি পিছনের দিকে হাঁটতেছে মনে হয়। এরকম হল সেটিংস এর কাহিনী এরকম হইতে আমি আগে দেখছি, বাট এত বড় ইনস্টিটিউশনের হতে দেখি নাই, সব ছোট ছোট র্যান্ডম হলে হইতে দেখছি। লাইক ধরো কথার কথা ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা মহাখালীতে বা বনানীতে কোনো একটা প্রাইভেট হলে থাকে, ওইখানে এরকম রুল আছে, এরকম আমি দেখছি, যেটা থাকাটা উচিত না, বাট এরকম আমি থাকতে দেখছি। বাট এরকম একটা বড় ইউনিভার্সিটির একটা সরকারি বা বেসরকারি হলে এরকম একটা থাকবে, এটা বেশ হতাশাজনক নিউজ। আচ্ছা ভাই, এই যে এই ড্রেসের জিনিসটা নিলে অনেক মারামারি শুরু হবে, সো একটু মানে ওপেন ডিসকাশনের জায়গায় শুরু করি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, আমি লাস্ট দিন একটা পোস্ট শেয়ার করছিলাম যে পায়ের উপর পা তুলে বসা হচ্ছে বেয়াদবি। সো যারা অডিয়েন্স দেখতেছেন, ডু ইউ রিয়েলি কনসিডার দ্যাট বেয়াদবি? কারণ আমার সামনে যদি কোনো স্টুডেন্ট পা তুলে বসে, আই ওয়ন্ট গেট অফেন্ডেড, মানে ভাই তুমি একটু আরামসে বসো, কোনো সমস্যা নেই, আরামসে কথাটা শুনো, জায়গায় বসলে কি সমস্যা? আমার তো অফেন্ডেড হওয়ার কিছু নাই, বাট এনআইতে মেবি কিছু পয়েন্ট বলার আছে এখানে। এইটা নিয়ে আমার অনেক এক্সপেরিয়েন্স আছে। আচ্ছা, প্লিজ ডু শেয়ার। প্রথমত, আমার বাসার মধ্যে আমি আমার আব্বার সামনে জীবনে এটা বুঝতে পারি না, কারণ এটাকে ডিরেক্টলি হচ্ছে বেয়াদবি হিসেবে ধরা হয়। একদিন আমি বসছিল, পর আমার ডিরেক্টলি বলছে যে না, এরকম করে বসা যাবে না। আচ্ছা, বাট আমি আমার সামনে যদি আমার কোনো জুনিয়র বসে, আমি এটা তেমন কিছু মনে করি না। আমি জানি না পরে কি হয় যদি এরকম কেউ বসে থাকে। এটা আসলে ডিপেন্ড করে জায়গার উপরে। মনে করেন আমার সাথে আরো কয়েকজন প্রফেসর মানুষ বসে আছে, ওই সময় কোন একজন জুনিয়র আমার সামনে এরকম করে বসছে, দেন হয়তো আমি তাকে পা নামায় বসতে বলবো। তার কারণটা হচ্ছে ওই প্রফেসরদের মাইন্ডসেট আর আমার মাইন্ডসেট একরকম না। বাট ও আমার অফিসে আসছে, আমার অফিসে এসে জাস্ট পাউডার উপর পা তুলে বসে আছে, সো ওই সময় আমি হয়তো তাকে বলবো না, কারণ এইটা তার। আমি একটা ইয়ের সময় দামিরকে তো আপনারা চিনেন, রাইট? দামির ওর যে আমার জান গাইস, যে আমার জান, রাইট? অনেক পপুলার। ওর একটা ইন্টারভিউর মধ্যে আমি দেখছিলাম ওর বাবা ছিল সাথে, যে সঞ্চালক ছিল সেও খুব মানে বয়স্কই, মানে বেশ বড় হচ্ছে। ও পুরো ওদের সামনে একদম পায়ের উপর পা তুলে বসে ইয়ে করতেছে, এন্ড ওরা এটা নিয়ে খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল। এন্ড দামির তো একটু ওয়েস্টার্ন স্টাইলের বড় হয়েছে আই থিঙ্ক, এন্ড ওর জন্য এগুলা খুব ক্যাজুয়াল, জিনিসটা খুব বেশি ম্যাটার করে না। সো তবে ও যদি সেম জিনিসটাই সাপোজ হলিক ক্রসে বা ভিকারুন্নেসার যে একটা অনুষ্ঠান হইতেছে, অডিটোরিয়ামের মধ্যে যে ওই ম্যাডামদের সামনে বা স্যারদের সামনে যে হচ্ছে যে পায়ের উপর পা তুলে বসলো, এটা কিন্তু একটু অফেন্সিভ ভাবে নেওয়া হবে। ডিপেন্ড করে আসলে কোন জায়গার মধ্যে কোন মানুষদের সামনে বসা হইতেছে। বাট এটা ট্রু যে এইটাকে আসলে অফেন্সিভ ধরা হয় এন্ড বেয়াদবির টাইপের ধরা হয়। সেম জিনিসটা গেঞ্জির ক্ষেত্রে খাটছে, যে সালোয়ার কামিজের উপরে গেঞ্জি পরাটা আসলে ইয়ে কিনা। আমি একটু আমার এক্সপিরিয়েন্সটা বলি। অ্যাটলিস্ট আমি ইউনিভার্সিটি লাইফে যতটুকু দেখছি, আমরা যখন কোনো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতাম বা ওই যে জার্সি বানায় না মাঝে মাঝে, ওগুলো কিন্তু গেঞ্জি থাকে। সো ওই সময় তো আমি আমাদের ফিমেল যারা ছিল আমার ক্লাসমেট, ওদেরকে কিন্তু ক্লাসের ভিতরেই গেঞ্জি পড়তে দেখছি, সালোয়ার কামিজের উপর হোক বা যেভাবে হোক, জার্সি পড়ছে, গেঞ্জি পড়ছে। ওইটাকে আমি কোনো সময় ইয়ে দেখলাম। কয়েকজন তো নিয়মিতই গেঞ্জি পরে আসতো, মানে জাস্ট গেঞ্জি পরে আসতো, মানে হচ্ছে ওদের ড্রেসই ছিল, এটা ড্রেস আপ ছিল। সো ওইটাকে আমি কোনোদিন দেখি নাই যে আমার কোনো ক্লাসমেট বা জুনিয়র সিনিয়র কেউ কোনোভাবে কোনো নেগেটিভ ওয়েতে দেখছে, এটা আমি কখনো দেখি নাই। বাট কেন হঠাৎ করে হচ্ছে যে ইভেন ছাত্রী হলের ভিতরে এটা নিয়ে অবজেকশন আসছে ভার্সিটির মধ্যে, এইটাতে আমি খুবই অবাক হয়েছি। এটার একটা রিজন হইতে পারে, ফারহান ভাই যেটা বলতেছিলেন যে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে হয়তো কোনো পুরুষ লোক আছে যারা হচ্ছে একটু ওল্ড মাইন্ডসেট নিয়ে চলে, এইটাতে হয়তো কোনো ইয়ে হতে পারে। আবার গেঞ্জির ধরন কি, ওইটাও ম্যাটার করে, যে আমরা যে
শার্ট, পোলো, এটা তো পোলো বলে না কি বলে আমি ভুলে গেছি। তো এইগুলো পরে আছে, এই টাইপের গেঞ্জির কথা বলতেছে নাকি অন্য টাইপের স্লিভলেস বা অন্য টাইপের কোনো গেঞ্জির কথা বলতেছে ওইটার পরে? এখন আমরা তো আর জানি না আসলে কি টাইপের গেঞ্জির কথা বলা হইতেছে, বাট অ্যাটলিস্ট আমি যে গেঞ্জিটা পরে আছি এটার এরকম একটা গেঞ্জি, এরকম গেঞ্জি হচ্ছে অ্যাটলিস্ট কোনো সমস্যা করেন, যেমন ফারহান ভাই যে গেঞ্জিটা পরে আছে এটাতে কোনো সমস্যা করার কথা না অ্যাটলিস্ট। আমি জানি সাদমানের এক্সপিরিয়েন্স কি বা ফারহান ভাইয়ের এক্সপিরিয়েন্স কি। এই ডিসকাশনটা না একটু বেশ আনকমফোর্টেবল, বিকজ এই যে খুবই এইভাবে টাফ। আমরা ল্যান্ডমাইনে হাঁটতেছি, ঠিক আছে, চারপাশে ল্যান্ডমাইন, একটা শব্দ মিস। দেখো একটু এটা তো অলরেডি মিস্টেক করে ফেলছে। ও বলছে যে ওয়েস্টার্ন, সো যখনই ও ওয়েস্টার্ন বলছে হি ডিড নট মিন যে ওয়েস্টার্ন সংস্কৃতি আনতে হবে, বাট মানুষ সাথে সাথে কিন্তু ওইটা অ্যাসোসিয়েট করবে যে এনআই চৌধুরী ওয়েস্টার্ন সংস্কৃতি আনতে বলতেছে। লাইক লাস্ট দিন আমরা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতেছি যে ওয়েস্টার্ন এটা করে, আমরা কিন্তু রেকমেন্ড করতেছি না যে সবাইকে ইন্স্যুরেন্স করতে হবে, বাট পিপল থট যে না এরা তো ওয়েস্টার্ন সংস্কৃতি প্রমোট করছে। আরে না ভাই, উই আর জাস্ট ডিসকাসিং, প্লিজ বি মোর ওপেন মাইন্ডেড। আমি এনায়েতের সাথে মূল কনসেপ্টের সাথে একমত, বাট বেশিরভাগ নুয়ান্সের সাথে একমত না। সেটা হইলো আমার মনে হয় না যে গেঞ্জি কি রকম এটা নিয়ে আলাপ করার দরকার আছে। যদি এই ল এরকম হয় যে মানে ফিক্স ল যদি এরকম হয় যে না এই পড়া যাবে না, জিনিসটা না অনেক সময় ওই যে বাবার সামনে তুমি সিগারেট ধরাবা নাকি ওই ডিসকাশন টাইপ হয়ে যায়। এনা যখন পায়ের উপর পা তুলে বসার কথা বলতেছিল তখন আমার মনে আছে আমি অনেক আগে 2016-17 দিকে আমরা একটা লাইভ ইভেন্ট করছিলাম, ওইখানে রাজীব আহমেদ আসছিল, তখন উনি ইক্যাবের প্রেসিডেন্ট ছিল। রাজীব আহমেদ, আমি জানি না তোমরা চিনো নাকি। তো উনি আসছিল, উনার আর আমার একটা প্যানেল টাইপ ডিসকাশন ছিল। আমি আর উনি স্টেজে বসেছিলাম, নিচে 200-300 মানুষ ছিল, ওনারা প্রশ্ন করতেছিল এক একজন, আমি আর উনি উত্তর দিচ্ছিলাম। তো ওইখানে ওই ইভেন্টে আমি রাজীব ভাই পাশে বসা, উনি আমার থেকে অনেক বড় বয়সে, উনি পাশে বসা, রাজীব আহমেদ আমি পাশে বসা, আমি পায়ের উপর পা তুলে বসেছিলাম। তো ওইখানে আমরা দুইজনের কি অডিয়েন্সের দিকে তাকায় আছি। ওইখানে ওই ভিডিওগুলো যখন অনলাইনে পাবলিশ হয় তখন ওইখানে আমরা মানুষ আমাকে অনেক গালি দিছিল যে পায়ের উপর পা তুলে বসা, বাট এবং এত পরিমাণে গালি দিছিল যে উনার অডিয়েন্স অনেক বড়, আমার থেকে অনেক বেশি ফলোয়ার তখন উনার ছিল, এখনো হয়তো আছে। তো উনার অডিয়েন্স ব্যাপারটা উনার হয়ে উনার অডিয়েন্স অফেন্সটা নিয়ে উনার পক্ষ থেকে আমাকে গালি দিয়ে গেছে। পরে আমি উনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনার কি কোনো খারাপ লাগছে নাকি আমি পায়ের উপর পা তুলে বসেছি? উনি টেরো পায় নেই, তখন আমিও টেরো পাই নেই, নর্মাল, সমস্যা নেই। যে জন্য আমি এটা বলতেছিলাম সেটা হলো এই যে সবসময় মজা করে বলি, তো এই কারণে ব্যাপারটা একবার আমি সিরিয়াসলি বলি, তারপরে আমি আবার মজা করে বলতেছি যে আমি বিশ্বাস করি যে মেয়েদের মাস্টার্স এর আগে বিয়ে করা উচিত না, এটা আমার একটা পার্সোনাল বিশ্বাস, আমি সিরিয়াসলি বলতেছি। আর মেয়েরা কি পড়বে এটা নিয়ে কোনো ধরনের রুলস হওয়া উচিত বলে আমার মনে হয় না, কি টাইপ পড়বে এটা নিয়েও কোনো ধরনের মতামত হওয়া উচিত বলে আমার মনে হয় না। কোনো কিছু যদি তোমার দেশের এস্টাবলিশড ল এর সাথে, নতুন কোনো ল না, এস্টাবলিশড কোনো ল এর এগেইনস্টে যায়, সেই ক্ষেত্রে ওটা নিয়ে কথা বলা যাইতে পারে যে না এটা তুমি কেন করতেছো, এটা দেশের যে এক্সিস্টিং সাংবিধানিক ল আছে এটার এগেইনস্টে চলে যাইতেছে, এই ব্যাপারটা জন্য এটা কইরো না। জামা কাপড় কি পড়তে হবে এটা নিয়ে মনে হয় নাই, পাবলিক নিউডিটি নিয়ে থাকলেও থাকতে পারে। সো ওই ক্ষেত্রে যদি থাকে সেই ক্ষেত্রে ওইটাকে ওই লয়ের ভিতরে এনে ফেলে তাদেরকে যদি ব্লেম করা যায় করা যাইতে পারে। বাট জেনারেলি আমার বিশ্বাস হইলো কি পড়তেছে এটা নিয়ে কমেন্ট কারোরই করার কোনো রাইট আছে। কমেন্ট তো তুমি চাইলে করতেই পারো, বাট ওই কমেন্টের মানে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তুমি চাইলে কমেন্ট করতে পারো, তোমার যে কোনো বিষয় যে কোনো কিছু বলার রাইট আছে, ওটা কোনো সমস্যা না। বাট যখন তুমি একটা ডিসিশন মেকার, তখন তোমার তার কি পড়বে বা পড়বে না এটার ব্যাপারে ডিসিশন বা ওই ইনফ্লুয়েন্সটা করার পাওয়ার থাকা উচিত বলে আমার মনে হয় না। প্লাস আমার আসলেই মনে হয় না যে মেয়েদের মাস্টার্সের আগে বিয়ে করা উচিত এখন, স্পেশালি আমি না এখন ফারহান ভাইয়ের এখন এই ঘটিত যে কোনো কথাতেই হাসতে হাসতে অভ্যাস হয়ে গেছে। তুই কিন্তু ধরা খাবি না, তুই কিন্তু তোর কিন্তু পোকার ফেস রাখতে হবে, ঠিক আছে? স্টার্ট ওয়্যারিং এ সানগ্লাস। আসলে কথা বললেও আমি এখন মাস্টার্স না করলে যেটা হয়, আমি আমাদের যে ক্ষুদ্র 10% মেয়ে অডিয়েন্স আছে আমি তাদেরকে বলতেছি যে মাস্টার্স করার কথা আমি এই জন্য বলতেছি, তার কারণ মাস্টার্স না করা পর্যন্ত এখন চাকরির বাজারে ভালো মানে বেশিরভাগ মানুষ যখন চাকরি খুঁজতে যায়, যেহেতু বেশিরভাগ মানুষ বাংলাদেশের সিস্টেমটাই আমরা এমন করে ফেলছি যে মাস্টার্স না করলে বা একটা উচ্চতর ডিগ্রি না থাকলে সে চাকরির বাজারে ভালো করতে পারে না। এন্ড যেহেতু 50% বেশি ডিভোর্সড হয়ে যায় মানুষ ইভেনচুয়ালি, সো যদি আপনার একটা এস্টাবলিশড ক্যারিয়ার না থাকে এবং যদি বিয়ের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ব্যাচেলর করে বিয়ে করে ফেলছে আর কিছু করিনি ক্যারিয়ার, এরকম একটা সিচুয়েশনে চলে যান আপনি, সেই ক্ষেত্রে ইভেনচুয়ালি আপনার যেহেতু 50-50 চান্স আপনার বিয়েটা টিকবে না। সো তখন যখন আপনার বিয়েটা টিকবে না এবং তখন যখন আপনার মাস্টার্সও করা হয় নাই গত 10 বছরে, প্লাস আপনার চাকরিও করেন নাই, ক্যারিয়ারেরও কিছু হয় না গত 10 বছরে, তখন আপনি বেশ ভালো একটা বিপদে পড়বেন, যেই বিপদে পড়ার রিস্কটা ওয়ার্থ ইট না। সো এই কারণে ক্যারিয়ার স্যাক্রিফাইস করে মেয়েদের স্পেশালি বিয়ে করা বা এরকম অন্য কিছু করা উচিত বলে আমার মনে হয় না। তবে ভাই আমি কিন্তু এখন রিসেন্টলি ট্রেন্ডটা যেটা দেখতেছি আমার সাথে, আমি তো এখন মাস্টার্স করতেছি, আমার সাথে কিন্তু অনেক আপুই হচ্ছে ম্যারিড এন্ড তাদের বাচ্চা আছে এন্ড তারা মাস্টার্স করতেছে, এবং এই ট্রেন্ডটা আস্তে আস্তে বাড়তেছে। আমি এর আগেও দেখতাম
মানে হচ্ছে যে অনেকেই থাকেন যারা মাস্টার্সও করেন, ইভেন পিএইচডিও করেন আমাদের এখানেই, অ্যান্ড ওদের ম্যারিড লাইফ অ্যান্ড বাচ্চা আছে, ওদের কোনো সমস্যা নেই, মানে হচ্ছে যে বাসা থেকে অ্যালাউ করতেছে, সবকিছুই করতেছে। অ্যান্ড আমাকে একটা জিনিস যেটা বললো ম্যাডামরা, যেটা বলে স্পেশালি, যে জয়েন্ট ফ্যামিলিতে মেয়েদের কাজ করার মানে প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তার কারণ জয়েন্ট ফ্যামিলির মধ্যে বাচ্চার কেয়ারিং অ্যান্ড আদার্স, ওই জন্য অনেক মানুষ থাকে, অ্যান্ড ওই জন্য মেয়েরা আরো বেশি ফ্রি টাইম পায়, অ্যান্ড মানে হচ্ছে যে হায়ার স্টাডিজ যেটা আছে ওইটা পার্সু করতে পারে। সো এটা একটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট যে মাস্টার্স এর ক্ষেত্রে আমি এখন অনেক ভালোই দেখতেছি ট্রেন্ডটা, যে অনেকেরই মানে হচ্ছে যে বেবি হয়ে গেছে, বাট তারপরে মাস্টার্স করতেছে। এটা মাস্টার্স কিন্তু হচ্ছে আপনার জন্য মানে কম্পালসারি না, আপনি কিন্তু চাইলে নাও করতে পারেন, এটা কিন্তু একটা হায়ার স্টাডিজ এর মধ্যে পড়ে, কিন্তু তারপরেও মানুষ করতেছে। যেটা বললেন যে এটা চাকরির বাজারের মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হিসেবে দাঁড়া করানো হইতেছে, কারণ যদি একজন মাস্টার্স ওয়ালা মানুষ আসে আপনার সামনে, আপনি জাস্ট বিএসসি করছেন, সো দুইটার মধ্যে কম্পেয়ার করলে মাস্টার্স যারা আছে তাকেই নিবে। অ্যান্ড আমি দেখতেছি ম্যারিড হওয়ার পরেও মানুষ করতেছে, সো এটা একটা ফ্যাক্ট। মাস্টার্স আমি এই জন্য বললাম বিকজ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয়, আমি আমার বন্ধুদের মধ্যে যেটা দেখছি, ব্যাচেলর শেষ করে বিয়ে করে সবাই, মাস্টার্স করা পর্যন্ত ওয়েট করে না। সো ব্যাচেলর মেয়েরা স্পেশালি, ছেলেরা হয়তো আর একটু পরে করে। যেহেতু ব্যাচেলর শেষ করে বিয়ে করে, এই কারণে দেখা যায় বিয়ের কারণে অনেকের মাস্টার্স করা হচ্ছে না, প্লাস অনেকের চাকরি টাকরি। বেসিক্যালি লং স্টোরি শর্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন, বাট জেনে রাখেন যে আপনার বিয়ে ভেঙে যাওয়ার 50% চান্স আছে, এবং তখন যদি আপনি আপনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে ওই সম্পর্কে চলে গেছেন এরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি বড় একটা ঝামেলায় পড়বেন, যেই ঝামেলায় পড়ার রিস্কটা ওয়ার্থ ইট না। সো এই কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছু একসাথে করা ভালো। সো আপনি বিয়েও করেন, মাস্টার্সও করেন। বাচ্চার ব্যাপারে আমার স্ট্রং ওপিনিয়ন আছে, বাট একবার অনেক গালি দিছে মানুষ, এই জন্য আমি বলবো না। সো ওই ভিডিওটা আমি সরাই ডোন্ট ফেলছি। ইভেন স্টার্ট উইথ দ্যাট ভাই, ডোন্ট ইভেন স্টার্ট উইথ এটা দ্যাট। আপনি আপনার যা ইচ্ছা করেন, জাস্ট বি সেফ, বিকজ ঝামেলা হইতে পারে পরে আপনার ক্যারিয়ার ঠিকঠাক না থাকলে। সাদমান বললো না আমার পোকার ফেস রাখা উচিত, আমার লাইট কেন কম, এটা আমি এটা এখন বুঝি, সবাই বুঝে গেছে। রিয়েল এক্সপ্রেশন বোঝা যাবে আমি না আমি একটা সবসময়। ভিডিওতে, আমি রিয়াকশন ভিডিও ট্রাই করতেছিলাম, ওই একটা ভিডিওর ও মধ্যে আমি বাচ্চা নিয়ে কিছু স্ট্রং, বাচ্চা কেন সবসময় কাঁদে এটা নিয়ে কিছু বিরক্তিকর কথা বলছিলাম আমি, ও এবং বাচ্চা কেন নেওয়া উচিত না এটা নিয়েও কিছু কথাবার্তা বলছিলাম আমি। সেই সেই কারণে অনেক মানুষ অবস্থা আমাকে গালি দিছে। ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি স্বাভাবিক। মানুষ গালি দেওয়ার পরে, কিন্তু তার আগে মানুষ ডাউনলোড করে রাখছে। আমার বিভিন্ন পোস্টের কমেন্টে বিভিন্ন সময় হ্যাঁ, মানুষ ও এখনো ওই রে, ভিডিওর ক্লিপ পোস্ট করে। আপনি অ্যান্টিনাটালিজম নিয়ে ভিডিও বানাইছেন, তাও আর বাংলাতে? দাঁড়া, বাংলাতে। আমি জাস্ট একটা অন্য টপিকের একটা ভিডিওর মধ্যে একটা বাচ্চা কাঁদতেছিল, তো ওইখানে আমি জাস্ট ওইটা বলতে বলতে যাই আমি বলছিলাম তখন যে এই বাচ্চাটা মানে কাঁদতেছে। ভাই, ইনসেন যে আমি ভাবতেছিলাম যে বিদেশ, ফারান ভাই বিদেশ আছে, আয়ারল্যান্ডে আছে, হ্যাঁ আয়ারল্যান্ডে থাকেও যদি উনি এই পরিমাণে প্রেসারে পড়ে ভাই। এটা তো না ডিপেন্ড করে না কে কোথায় আছে না, সোশ্যাল পরে মিডিয়ার আসলে মধ্যে। এটা ঠিক পরে আমার নিজেরও মনে হয়েছে যে কথাগুলো বলাটা অনেক ক্ষেত্রে ইনসেনসিটিভ হয়ে গেছে, বিকজ অনেকেই অনেক চেষ্টা করে বাচ্চা নেয়ার, কিন্তু নিতে পারে না। রাইট রাইট। আমি হয়তো চাই না, ফর এক্সাম্পল, আমার ইচ্ছা নাই বাচ্চা উচ্চা হোক, ঝামেলা কাঁদে, বাট আই আই অনেকেই চায়, অনেকেই অনেক কষ্ট করে কিন্তু পারে না। সো এই কারণে আমার মনে হচ্ছে যে তাদের অনুভূতিতে একটু বেশি আঘাত করে ফেলতে পারে, এই লেট মি কারণে। মেক দিস ডিসকাশন মোর পলিটিক্যালি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? রিসেন্টলি যেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে এক অভিনেত্রী ছিলেন শখ, তো তার মাতৃত্বকালীন একটা ভিডিও প্রকাশ পেয়েছে যেটা নিয়ে মানুষজন অনেক বেশি কথা বলছে, যে মাতৃত্বকালীন মানুষ কিভাবে পরিবর্তিত হয়ে যায়, তো ওটা নিয়ে অনেক কথাবার্তা। সো ডিড ইউ গাইস সি দ্য ভিডিও অর দ্য ফটো? আমি ফটোটা দেখছি, এন্ড আমার কাছে যেটা মনে হয়েছে, এটা তো হইতেই পারে, খুবই স্বাভাবিক, কিন্তু শখের যে ব্যাপারটা হইতেছে কি, খুব টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। শখের যেই প্রিভিয়াস হাজবেন্ড, ওনার কিন্তু রিসেন্টলি বিয়ে হয়েছে, এটা আপনারা জানেন কিনা জানি না। এন্ড নিলয় পসিবলি, হ্যাঁ নিলয়। তো এইটা এইটা নিয়ে তো কথা হয়েছে, যখন নিলয় বিয়ে করছেন কয়েকদিন আগেই, তখন উনার কমেন্ট বক্সের মধ্যে অনেকে উল্টাপাল্টা কথা বলতেছিল, মানে এই শখকে রিলেট করে। এন্ড দেন তার কিছুদিন পরেই এই যে একদম রিসেন্টলি হচ্ছে শখের এই ছবিটা ভাইরাল হইলো। সো দুইটা ঘটনা কিন্তু লিঙ্কড আপ, এন্ড দ্যাটস ওয়াই আই থিংক যে রিয়াকশনটাও অনেক বেশি হইছে, নাইলে আচ্ছা, মনে হয় না এত হইতো। ও সো মানে বুঝতে যাচ্ছে যে উনি কোথায় রয়ে গেছে আর ইনি কোথায় পৌঁছে গেছে, এই টাইপের একটা, যখন মানে একটা কাইন্ড অফ, উইকেড একটা কম্পারিজন হ্যাঁ টানতে হ্যাঁ গেছে আর কি মানুষজন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত, মানে দুজনের লাইফ নিয়ে পুরোপুরি সেপারেটেড, বাট তারপরেও আবার দুজনকে লিঙ্ক করা, টানাটানি, হ্যান ত্যান। সো শখ, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, বাচ্চা নেওয়া আপনার উচিত হয় নাই। আচ্ছা, আমি ভাই আমি না ভাই দেখছি, আজকে তো ক্যান্সেল আমি হয়ে গেলাম আমি ভাই, আমি আজকে ক্যান্সেল হয়েছে। শখের না ভাই, ক্যামেরা অফ করে দিছে। আমি শখের ইয়েটা দেখি নাই, ফটোগ্রাফের কথা আমি দেখি নাই, সাদমান যেটার কথা বলতেছিল, বাট আমি নিলয়ের স্ট্যাটাস তাহসান শেয়ার করছে ওইটা দেখছি। হ্যাঁ তাহসান ভাই, হ্যাঁ হ্যাঁ মাই হ্যাঁ হার্ট হ্যাঁ, গোজ তারপর ওইটা আউট টু দেখছি। ইউ। হ্যাঁ
ওইটা Right, দেখছে right. রাইট হ্যাঁ, ওইটা কি আর বেশ- করা তার মানে যায়। তাহসান ভাই মানে রিলেট করতে পারছে যে রিগার্ডিং হুম, ম্যারেজ হুম, হুম, এন্ড হুম। ডিভোর্স বাংলাদেশে যে জিনিসগুলো হয় হি কুড পার্সোনালি রিলেট, দ্যাটস ওয়াই হ্যাঁ বলছে মেবি। বেশ বেশ নর্মাল একটা ব্যাপারকে নিয়ে ব্যাপারকে আমরা বেশ ট্যাবু বানায় রাখছি যখন মোটামুটি এটা সবার সাথেই হচ্ছে। যাক ব্যাপার না। আর ওই যে সোশ্যাল মিডিয়া, ওটা তো এনায়েতের এ বিষয়ে ফেসবুকের ব্যাপারে স্ট্রং মতামত আছেই, যে সোশ্যাল মিডিয়ায় মানুষ গালি দিবে, হাবিজাবি বলবে, ওইটাকে এখন আর সিরিয়াসলি দেখার, এটা এই পডকাস্ট শুরু করার আগেই সাদমান বলতেছিল যে সাদমান একটা জেন মোডে যাওয়ার চেষ্টা করতেছে, এরকম কি যেন এটা ও বলতেছিল। এটা অবভিয়াস, তখন এনায়েত আমি আসেনি, তার শুনি আগে আমি নাই। আর সাদমান কথা হ্যাঁ, বলতেছিলাম, তখন এই যে বলতেছিল দেরিতে আসলে তো হবে না, ক্লাসে দেরিতে আসলে তো মিস হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার কোনো কমেন্টকে সিরিয়াসলি নেওয়া উচিত না। ওটা নিলয়ের হ্যাঁ। জন্যও সত্য, তাহসানের জন্যও সত্য, আমাদের জন্যও সত্য। এইটা না একটা আমাকে ওই দিন বলতেছিল, অনেক বলতেছিল, আমরা ফ্রেন্ডরা মিলে ডিসকাস করতেছিলাম, তখন বললো যে ইভ্যালি এই ভুলটা একটা করছে, ইভ্যালি সোশ্যাল মিডিয়াকে খুব বড় কিছু একটা ভাবতে গেছিল, এন্ড সোশ্যাল মিডিয়া আর্মি আইনা ভাবছিল যে খুব করে মেইন স্ট্রিম মিডিয়াকে করে নাই, মানে খুব গুরুত্ব দেয় নাই, বাট That মেইন kind স্ট্রিম of মিডিয়া backfired. ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হয় নাই, সো বেচারা। আলটিমেটলি ফল করছে। উনারা কি এখনো জেলে? ওনার মনে হয় এখনো জেলে না? এখনো রিমান্ডে নেওয়ার কথা তো, আমি হসপিটালে গেছিল না মাঝখানে? এটা জানি না। ইভ্যালির ব্যাপারে আমাদের আচ্ছা জনগণকে at আপডেট least করার এটা ভালো, আমি যদি জানতাম প্রতিটা ইনফরমেশন আই উড বি ভেরি লাইফলেস, ঠিক আছে? at least I don't know যে whether guys আচ্ছা জেলে গেছে, হসপিটালে, হ্যাঁ তারপর কোথাও আছে, তারপর কোথাও আছে। না, ইভ্যালি আমি না আপাতত মনে জীবনে হয় কোনো শেষ। নিউজ পোর্টাল থেকে ভাই পড়ি না নিউজ, আজীবন যে বিভিন্ন মানুষ নিউজ পোর্টালে নিউজগুলো শেয়ার করে ফেসবুকে, ওগুলো কিন্তু আমি আজীবন দেখছি, সো আই রেসপেক্ট দিস পিপল যারা একটা জিনিস ফেসবুকে শেয়ার করে। না, এটা হ্যাঁ, এটা আসলে সত্যি অনেক কথা। বড় একটা দায়িত্ব পালন করে। এই ইভ্যালির বিভিন্ন পোস্টের কমেন্টে যে, বা ইভ্যালির নিজেদের পোস্টে তো আছে, প্লাস অন্যান্য জায়গায় যে যে ইভ্যালির যে সাপোর্টাররা, যারা ধরো যে আই সাপোর্ট ইভ্যালি বা আই সাপোর্ট রাসেল ভাই, এই ধরনের অনেকে প্রোফাইল পিকচারে চেঞ্জ করে ফেলে, এইটা এরা কেন করে এই বিষয়ে আমি কোথায় যেন একটা লেখা পড়লাম। লেখাটার মেইন থিসিসটা হইলো যে যারা ইভ্যালির মতো জিনিসপত্রের লোভে অনেক বেশি পড়ে, তাদের ক্রিটিক্যাল থিঙ্ক করার অ্যাবিলিটি একটু কম, যেই কারণে তারা অন্ধের মতো বিশ্বাস বেশি করে, দেখে তারা পাবলিকলি সাপোর্ট বেশি করে। এটা ছিল এটার হাইপোথিসিস, এবং এটার একটা ডিটেল ব্যাখ্যা ছিল, যেই কারণে এদের কমেন্ট অনেক বেশি দেখা যায় বিভিন্ন জায়গায় যখন ইভ্যালি নিয়ে কথাবার্তা হয়, বিকজ এরা খুব স্ট্রংলি সাপোর্ট করে, বিশ্বাস করে। তার মানে তো ভাই, মানে যুগে যুগে এই টেন্ডেন্সিটা থাকবে, কারণ এটা হিউম্যান নেচারের মধ্যে যদি থাকে যে এই টাইপের একটা গোষ্ঠী সব সময় থাকবে যারা স্ক্যামকে নিজের আপন করে নিবে, তারা স্ক্যাম থেকে উপকৃত হয় আলটিমেটলি। কারণ সাহারা কিংবা ওদেরও কিন্তু হচ্ছে শুরুতে একটা গোষ্ঠী ছিল যারা আসলেই উপকৃত হয়েছে, টাকা পাইছে, সো ওরা কিন্তু সাপোর্ট করে, অলওয়েজ করে। হ্যাঁ, ইভ্যালিরও সেম, ইভ্যালিরও শুরুর একটা বিশাল গোষ্ঠী আছে যারা উপকার পাইছে, তারা অনেক সস্তায় প্রোডাক্ট পাইছে, বাট ওই যে পিরামিড যত নিচে যায় তত বড় হয় পুল। সো যতজন পাইছে ভার্সেস যতজন পায় নাই এরকম মানুষের সংখ্যা অনেক বেশি এখন। তার মধ্যে খুব কম সংখ্যকই হয়তো অনলাইনে কিছু বলতেছে, বেশিরভাগই হয়তো বলার। যেমন ধরো আমি যদি ইভ্যালি থেকে কিছু অর্ডার করতাম এবং না পাইতাম, কখনোই আমি এই সোশ্যাল স্টিগমার কারণেই যে আমি কখনো পাবলিকলি কোথাও কমেন্ট করে বলতাম যে ভাই আমার অর্ডার নাম্বার এটা, আমার অর্ডারটা কই, বিকজ এখন আমি জানি যে চারপাশে সবাই আমাকে ছাগল ভাববে আমি যদি এরকম কমেন্ট করি। তো বাট এরকম আমি শিওর অনেক মানুষ আছে যারা অর্ডার করছে, এখন আটকায় গেছে, কিন্তু এখন তাদের বলার কোনো উপায় নেই। বাট মেইন প্রবলেমে পড়ছে তারাই যারা ব্যবসার উদ্দেশ্যে করছিল, যারা নিজের জন্য একটা বাইক না কিনে ভাবছে 50টা বাইক কিনি পরে বেচবো, এরকম সিচুয়েশনে যারা ছিল, তাদের ঝামেলাটা অনেক বেশি হয়েছে। সাদমানের বাইক পেয়ে গেছে, সাদমান খুশি। সালমান ভাই বাইক আসলে নিয়ে গেছে, দ্যাট ইজ ওয়ান কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই যে প্রতি যুগে যে বলে না হিস্ট্রির আসল লেসন হচ্ছে কেউ হিস্ট্রি থেকে শিখে না। সো আই অলওয়েজ থট যে আগের জেনারেশন কেমনে, হাউ ডিড পিপল ফল ফর দিস? তো ভাবতাম যে ওদের ইন্টারনেট ছিল না, ওদের এনআই চৌধুরী ছিল না, ভিডিও বানাচ্ছিল না, এখন তো এনআই স্ক্যাম নিয়ে বানাইছে। তো 10 বছর পর যদি আবার এটা রিপিট হয়, আমি এই কনক্লুশন টানবো যে আপনি মানুষকে যত এডুকেট করেন না কেন, এ ক্রাউড উইল ফল ফর দ্যাট স্ক্যাম। নাহলে আমি আর বুঝতেছি না কেমনে কি করা সম্ভব। আমি সাদমানের সাথে একমত না, সরি আমরা নিজেরাই একটা স্ক্যামের প্ল্যান করে দেখতে পারি, তাই না? আমি শিওর আমরা যদি স্ক্যামের প্ল্যান করি একটা বড় অংশ স্ক্যামে পড়বে। বাট ওই তো পনজি, যে উনি অনেক আগের মানুষ, ওনার অনেক দিন হয়ে গেছে, উনি মরছে, বাট তারপরেও এই টাইপ এই এক্সাক্ট ফরম্যাটের স্ক্যামই অনেকদিন ধরে চলছে, এমন না যে নতুন ফরম্যাটের স্ক্যাম, মানে ফর্মুলা একই, এই সেম ফরম্যাটের স্ক্যাম যুগে যুগে আসতেছে। 10 বছর 5 বছর পর পর আমি যে এনাদকে বলতেছিলাম ডার্ক রিওয়াচ করতেছি, এটা 10 বছর পর পর এই জিনিস রিপিট হয়, আবার মানুষ একটু পনজির কাহিনীটা একটু আমাকে বলেন তো, মানে সবাই শুনুক। বা একটা এটা এখন আমি বলবো না, একটা বৃহস্পতিবারে এই বিষয়ক ভিডিও আসবে। ও আচ্ছা, আপাতত ওয়েট ফর ইট, ভিউটা ওইটার জন্য রক্ষা করে, ঠিক আছে? ওকে ওকে, আমি তো ভিডিও হবে না, ভাইয়া দিবে। হ্যাঁ হ্যাঁ, না আমরা যদি স্ক্যাম করি এটা এনআইএত নির্ভর একটা স্ক্যাম, বুঝছেন? এনআইএতের কালটা কিন্তু সবথেকে মানে ওদের হাইব্রিড, ওদের
অন্য একটা পিউরিটি আছে, ঠিক আছে, ওই ফিলোসফিতে আর চলবে, এনআইএইচ স্ক্যাম, ইট উড বি ভেরি নাইস। প্লাস ওর নামে চৌধুরী আছে, মানে একটা খানদানি ব্যাপার আছে, ইট উইল গো আফটার ইউ। এই অবস্থা। নেক্সট বড় স্ক্যাম আই থিংক, আমি এটা প্রেডিক্ট করে রাখি, বাট নেক্সট বড় স্ক্যামের সাথে ইনফ্লুয়েন্সাররা অ্যাডেড থাকবে। এরকম একটা স্ক্যাম আমরা আগামী 4-5 বছরের মধ্যে দেখবো, যেটা ইনফ্লুয়েন্সাররা যেটা খুব বড় একটা রোল প্লে করবে স্ক্যাম। মানে জাস্ট প্রমোশন না, ইনফ্যাক্ট বুদ্ধি হতে পারে, নিজেদের প্রোডাক্ট হইতে পারে, নিজেদের কোনো একটা সার্ভিস হইতে পারে, বা পার্টনারশিপ হইতে পারে, কোনো একটা, জাস্ট প্রমোশন না, এরকম হবে। অলরেডি হয়েছে না কিছু ইনফ্লুয়েন্সার এই যে বিউটি প্রোডাক্ট বিক্রি করতো যেটা বন্ধ হয়ে গেছে এন্ড স্টাফ, সো এটা তো হবে মোস্ট কমন। এন্ড জিনিস হচ্ছে এখন তো ইনফ্লুয়েন্সারদের কোনো চেক নাই, লিটারালি ইফ ইউ থ্রো মানি এট দেম, যেরকম এনআইএইচ কে রিসেন্টলি অফার দিছে, এনআইএইচ না বলতে পারছে, ফারহান ভাই অনেকগুলো না বলছে। সো এত বড় অঙ্কের টাকা 6 ডিজিট না বলা, ইটস নট দ্যাট ইজি ফর মেনি ইনফ্লুয়েন্সার। সো অফকোর্স ওর এটার মধ্যে প্যাঁচায় যাবে। দেখছি আমি কিন্তু তোর বলেই দিলাম স্পন্সরদের যে এনআইএইচ 6 ডিজিটের কিছু নেই না। যেরকম আমার লাস্ট দিন মনে হয়েছে যে হয় ফারহান ভাই এটা ক্যাজুয়ালি করছে, নাহলে খুবই চিকন বুদ্ধি দিয়ে করছে, যে উনি ওনার স্পন্সরের কথা ট্রাইনোমিলে দিচ্ছে, তার মানে ফারহান ভাইকে স্পন্সর করলে ট্রাইনোমিলে নিয়ে আলোচনা হবে। এটা আই থিংক আমাদের তিনজনের জন্যই সত্যি। আপনারা আমাদের যে কাউকে যদি স্পন্সর করেন, যেহেতু ট্রাইনোমিয়াল আমরা আবল তাবল আলাপ করি, সো আপনাদের অ্যাডেড বেনিফিট হলো আপনারা কিছু এক্সট্রা শাউট আউট পেতে পারেন দুইটা অডিয়েন্সের কাছ থেকে। আচ্ছা নাইস। আর ফারহান ভাই পিও বক্স এনআইএইচ, ফারহান ভাই দুইজনের কোশ্চেন, পিও বক্স নিয়ে কোনো কিছু শুরু করতে পারছিলেন? না, আমার কাছে আর কোনো আপডেট নেই, আমাকে কেউ আর মেইলও করে নাই। আমি কি করছি, আমি লেবেল করে রাখছি সবগুলা আমার কাছে, আমার যখন দরকার হবে আমি লেবেল থেকে হচ্ছে যেটা আমার কাছে বেস্ট মনে আমি নক করব। আচ্ছা আচ্ছা, আমি জিমেইলে সব লেবেল দিয়ে রাখি। আমি খুব মানে খুবই কম প্রোডাক্টিভ একটা উইক পার করছি গত 7 দিনে। আপনি তো ক্লিফে উঠছিলেন, এটা সবচেয়ে হ্যাঁ পাহাড়ে উঠছেন, কি নিজের সাথে কানেক্ট করছেন, স্টোরি দিছি। আমি আমার ইনস্টাগ্রাম অডিয়েন্স বাড়ানোর চেষ্টা করতেছি আস্তে আস্তে। ও আচ্ছা, আমিও ইনস্টাগ্রামে রিসেন্ট একটা ছবি দিছি, বাট আমাকে মানুষজন বলছে আপনার ইনস্টাগ্রাম দেখে মনে হয় না আপনি একজন ইউটিউবার। ইনস্টাগ্রাম দেখে কেন ইউটিউবার মনে হবে? মানে এই যে ফারহান ভাইয়ের ইনস্টাগ্রাম দেখলে বোঝা যায় ফারহান ভাই একজন ইউটিউবার, বাট আমারটা দেখলে আপনাকে বিড়াল বাড়াইতে হবে, দ্যাটস দ্য অনলি। আমি চেষ্টা করতেছি, আমি জানুয়ারিতে একটা কুকুর নেওয়ার প্ল্যান করতেছি। বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, মাইক্রো ডাবল মাইক্রো সেলিব্রিটি। আর এবং প্লাস এনএফটি লঞ্চ হবে সামনের মাসে, সো অনেক কিছু নিয়ে অনেক ধরনের প্ল্যান আছে, কুকুর বিড়াল ব্যবহার করে অর্থ উপার্জন। তাই না? হে ইটস লাইক থানোসের যে পাওয়ার স্টোন গুলো আছে না, একটা হচ্ছে কুকুর, একটা হচ্ছে বিড়াল, একটা হচ্ছে ওয়াইফ, আর একটা সরি অবজেক্টিফাই করে ফেলছি, সরি মাই ব্যাড পার্টনার, লাইফ পার্টনার, বাচ্চা, হ্যাঁ লাইফ পার্টনার আর বাচ্চা। ওকে 5 নাম্বারটা কি হইতে পারে? আরেকটা আছে, আরো 2টা আছে, বাট হ্যাঁ দরকার নেই, এটা পলিটিক্যালি সেন্সিটিভ, লেটস নট মেনশন দোস। আপনারা কমেন্টে জানান কি হইতে পারে। 5 নাম্বার। আরেকটা জিনিস হচ্ছে এনআইএইচ যেটা জিনিস বলছিলে, আমার পরে মনে হয়েছে যে আইডিয়াটা জোস, আমি ওইভাবে চিন্তা করিনি, বাট আইডিয়াটা ভালো। তুই বলছিলি না যে বিভিন্ন কন্ট্রাক্টের জন্য যদি কেউ থাকতো যে ম্যানেজ করে দিবে, সো আমি অন্য লাইন চিন্তা করছিলাম যে অনেক সময় বিভিন্ন ছোটখাটো জিনিস কিনতে ইচ্ছা করে, আমার ট্রাইপ্যাড যেটা নিচে চাকা আছে, বাট খুঁজতে গেলে অনেক সময় লাগবে। সো এরকম যদি কোনো একটা মানুষ থাকতো যাকে আমি বলবো যে আমার এই জিনিস দরকার, তুই যা খুঁজ, তুই শপিংটা কর, তাহলে অনেক জোস হইতো। কিংবা এটা যদি এটা আরো বড় একটা জিনিস হবে, মেবি এটা অলরেডি বিজনেস, সেটা হচ্ছে যে কোনো একটা মানুষকে বলে দিবেন যে আমি এই ইউনিভার্সিটি পড়তে চাই, আমাকে বাই করে দেবে, ডেডলাইন কবে, এটা সিলেবাস কি, কতটুকু পড়তে হবে এবং টিউশনি কোত্থেকে পাবো, তাহলে আই উড গ্ল্যাডলি টেক দ্যাট সার্ভিস। আমি এখনই দিতে রাজি, এটা আমি কত টাকা চান নেগোশিয়েশন করতে এখনই রাজি। তুই আমার জন্য রিসার্চটা কর ভাই, তুই কর, কত লাগবে তুই বল, বাট আমি টাইম দিতে পারবো না। এটা আমি চাই না আমাকে কোনো ওয়েবসাইটে যাইতে হোক এটার জন্য, একজন মানুষকে আমি জাস্ট বলবো ওই মানুষটা আমার করে দেয়, সে একজন ফ্রিল্যান্সার হবে, শেষ। এটা আমরা করতে চাইছিলাম, একটা পার্সোনালাইজড এডুকেশন বিষয়ক হেল্প, যেখানে ডিজিটাল বাটলার বলা যায়, হ্যাঁ, বাট এখানে আমরা এডুকেশন স্পেসিফিক করতে চাইছিলাম, যেখানে বেসিক্যালি যারা অলরেডি বিদেশে মাস্টার্স করছে, আমাদের প্ল্যান ছিল এটা যে বিদেশে যারা মাস্টার, একটা বেসিক্যালি 2-সাইডেড মার্কেট প্লেস হবে, বিদেশে যারা মাস্টার্স করছে তাদের প্রোফাইল থাকবে, এই পাশ থেকে মানুষ যায় তাদের কনসালটেশন নিতে পারবে, তাদেরকে ফি দেবে, মাঝখানে আমরা একটা পোরশন কেটে রাখবো, এরকম একটা প্ল্যান আমাদের ছিল। লিস্টও করছিলাম আমরা কাকে নিতে চাই, পরে আর করা হয়নি। লাইক আমি প্রেডিক্ট করতেছি ঠিক এই আইডিয়াটা এগেইনস্ট সিয়াম আসে কমেন্ট করেছে, ভাই আই ডোন্ট থিংক দিস ইজ দ্য রাইট চয়েস, মেবি ইউ শুড ডু ইওর ওন রিসার্চ। ও আসে কমেন্ট করে দেখেন, তুমি লাঞ্চ শেষ করে এখান থেকে যাও, তুমি কমেন্ট করো। সিয়াম তো লাঞ্চ করতে করতে এটা দেখে। ও আচ্ছা বললাম, হ্যাঁ ঠিক আছে। আমরা বেশি লম্বা করবো না, যাতে সিয়ামের লাঞ্চ শেষ হওয়ার পর আমাদেরকে দেখতে হয়। সিয়াম মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের পডকাস্টে। সিয়াম হ্যাজ বিন অ্যান ইন্সপিরেশন, ওটা দেখে এখন আমরা সবাই কিন্তু অন্য মানুষের চ্যানেলে কমেন্ট করা শুরু করে দিচ্ছি। আমার একজনকে দরকার যে বিভিন্ন চ্যানেলে যে কমেন্ট করে আসবেন আমার পক্ষ থেকে, এরকম যদি আপনি হতে পারেন তো খুবই ভালো হয়, তাহলে আমি কিছু সাবস্ক্রাইবার বাড়বে আমার।
বাট আমি করতে চাই, কিন্তু আমি কেন জানি এটা করা হলো এরকম না। মানুষ থাকলে কিন্তু জোস হবে। সোশ্যাল মিডিয়ায় মনে করেন এমন থাকলো যে আপনার হয়ে উইটি আনসার গুলো দিবে, দ্যাট উড বি ভেরি ফান, ভেরি ফান। আমাকে একজন এটা প্রপোজাল দিছিল, বাট আমার কাছে কেন জিনিসটা আনএথিক্যাল মনে হইছে। মানে আমি প্লাস নিজে হবেও সবসময় না, টাইপ এটা করে দেই। এটা হবেও না কখনো। রিস্ক একজন থাকে একটা, আরেকজন কিভাবে পারবে? তুমি না পরে থাকে বের তো, হইতেছে। প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটদের হয়ে করে না এই জিনিসটা। হ্যাঁ, বাট ওগুলো অনেক আছে তো। ফর্মাল। আমাদের ভাই ওইটা কথাবার্তা ওর জন্য ওর যে পরিমাণ টাকা দেয় ক্যাম্পেইন, আমাদের কথাবার্তা তো অত ফর্মাল না, আমাদের বেশিরভাগ কথাবার্তা খুব র্যান্ডম এবং মানুষের ফারহান কমেন্ট ভাই যেতেছে প্রথমে দেয় এমন খারাপ পডকাস্ট জীবনে শুনে নিচে আর বলে খুব ভালো কথা বলছে, ভাইয়ের প্রোফাইল থেকে কমেন্ট করে। ওইটাই। এই অবস্থা। এই জিনিস যদি কোনো একটা পিএ বা এরকম কেউ করতো, তাহলে আমি ওকে হয়তো ফায়ার করে দিতাম, যে জিনিস আমি এখন নিজে করতেছি। তো এটা এখন SOP তে আরেকটা আনা কোয়েশ্চেন কঠিন। করি, আমার মনে হয় এটা একটা পুরো ক্লিপ বানায় আমরা ফেসবুকে দিতে পারবো। সেটা হচ্ছে আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোয়েশ্চেন, যেটা অ্যাকচুয়ালি রিয়েল একটা জিনিস, আপনার বললে আরো বেটার হয়। অনেকে মনে করেন ফারহান ভাই কিংবা এনায়েতকে মনে করেন তাদের ইভেন্টে ডাকতে যাচ্ছে, ঠিক আছে? সো কোন ওয়েতে তারা আগাইলে সব থেকে এফিশিয়েন্ট হবে? ইনস্টেড অফ সেইং হাই, 10 দিন পর হ্যালো, 20 দিন পর সালাম ভাই, ভালো আছেন, একটু টাইম হবে ভাই, এটা না বলে ভাই গিভ আস দ্য ইভেন্ট লিঙ্ক, আমাদেরকে টাইম স্লট একটা এস্টিমেটেড বলেন, অ্যাটেন্ড করবো না করবো, ইয়েস অর নো এটা জানেন না, দ্যাটস ইট। এরকম হলে আরো বেটার হয়। সো আপনাদের মতে কিভাবে ইয়াং মানুষজন ইভেন্টে আপনাদেরকে আনবে, কি করলে এফিশিয়েন্ট প্রসেসটা হবে? আমার জন্য বেস্ট হইতেছে ইমেইলে সবকিছু জানায় দেন, আমি ওই ইমেইলের মধ্যে ইয়া দিব, মানে ফেসবুক এটা একদম ডিরেক্ট। ফারহান ভাই সেম তুমি এটা শুধু আমাদেরকে না, আপনি যাকেই রিচ আউট করতে চাচ্ছেন, একটু সিরিয়াস যদি হয় কেউ, এবং আপনার সোশ্যাল স্ট্যাটাস বলতে আমি নাম্বারস বোঝাচ্ছি। সো আপনার যদি একটা ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থাকে বা ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, সেই ক্ষেত্রে, বা অনেক ফলোয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য কেস ভিন্ন। সেই আপনার সবচেয়ে স্ট্রং পয়েন্ট যদি ওগুলো হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই চ্যানেলগুলো অ্যাপ্রোচ করেন। বিকজ একটা ভেরিফাইড ইনস্টাগ্রাম থেকে যদি আমার কাছে মেসেজ আসে, ওইটা আমি দেখবো, এটার চান্স অনেক বেশি। সেম ফর ফেসবুক। বাট ইন জেনারেল 99.9% মানুষের ক্ষেত্রে আপনি যাদের সাথে যোগাযোগ করতে চান, দেশি হোক বিদেশি হোক, আমাদের মতো কেউ হোক বা অনেক বড় সেলিব্রিটি হোক, যেই হোক, ইমেল বেস্ট হয়ে ইমেইলের বডিতে যত বেশি ইনফরমেশন দেয়া সম্ভব ওই বিষয়ে, সেই তত ইনফরমেশন দিয়ে আপনি যদি ইমেল করেন, সেই ক্ষেত্রে মোটামুটি সবার কাছ থেকে রেসপন্স পাওয়ার চান্স অনেক বেশি। আমরা রেগুলারলি, আমি জানি না এত সম্ভবত করে, বাট আমি রেগুলারলি ইমেল অন থাকে। যখন আমি এখন পডকাস্ট করতেছি, এখনো আমার ইমেল অন আছে, প্রতিদিন সারাক্ষণ আমার ইমেল ওপেন থাকে। আমি এখানে ফারহান ভাইয়া অনেক বেশি ইনফরমেশন বলতে যেটা বুঝাইছে, আই বিলিভ যে ডেট, টাইম, স্কেজুয়াল, কতজন মানুষ থাকবে প্ল্যাটফর্ম থেকে, এটা স্পেসিফাই করে দেওয়া। কারণ অনেক সময় ভাই আমি যেসব মেল দেখছি ভাই, পুরা পোয়েট্রি থাকে একটা, বুঝছেন? ফার্স্টে 12 লাইনে একটা, কত লাইনে জানি সনেট হয়, 14 লাইনে না কি জানি, পুরো সনেট থাকে, 14 লাইন, 14 লাইনের সনেট থাকে। তারপর তারা অনেক কিছু বলবে, তারপর ডেটও থাকবে না যে ভাই একদিন কথা বলার শুরু। সো মেক ইট মোর এফিশিয়েন্ট আর কি। লাইক গতকাল আমাকে রাত 11:40 একজন কল দিচ্ছে, সো আমি ঘুমাচ্ছিলাম। আই এম রিয়েলি পিসড, দ্যাটস হোয়াই আই ব্রট দিস টপিক আপ, যে ভাই বি মোর এফিশিয়েন্ট, আমার ঘুম ভাঙাইস না তোরা। কল দেওয়াটা এটা কল একটা দেওয়া 80s এর জিনিস। কল দেওয়া বলে কিছু নাই এখন আর, কেউ কাউকে আমি কল ভাই দিবে না। আমার সারা দিনই আমার মোবাইল সাইলেন্ট থাকে। আমি মানে এখন আমারও সাইলেন্ট, আমার সারাদিন। আমি একদম অফিসের কেউ কল না দিলে, মানে খুবই ইম্পর্টেন্ট, অফিসের কেউ কল না দিলে আমি মানে কলে কেউ আমি মেসেঞ্জারে কথা বলেন, ইমেইলে কথা বলেন, টেক্সটে আসে। আমার কোম্পানিতে কাজ করে 2-3 বছর 4 বছর এরকম মানুষ আছে, যাকে আমি মানে একদম ফুল টাইম চাকরি করে 4 বছর ধরে বেতন দিচ্ছি, আমি কোনোদিন কথা বলিনি ফোনে। আমি সারা জীবন চ্যাট করছি, ইমেইলে কথা হয়েছে, এমনি আমি চেহারা চিনি, ফেসবুকেও হয়তো আছে, বাট আমার সাথে কোনোদিন কথা হয় নাই। এরকম মানে বিশাল বিশাল ট্রানজাকশন হয়, এমন মানুষ আছে যাকে আমি কোনোদিন দেখি নাই সামনাসামনি, এবং দেখার কোনো ইচ্ছাও নেই, আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। ফোনে কথা বলাটা একটা বিগ ওয়েস্ট অফ টাইম। And I can't focus on this enough, কারণ ফারহান ভাই এটা বইতেও লিখছিলেন, এই জিনিসটা না খুব ইম্পর্টেন্ট। যে অনেকে বলে না ভাই 2টা মিনিট, ভাই 5টা মিনিট, ভাই 2 মিনিটে কিংবা 5 মিনিটে জিনিসটা বলতে পারতা, ওইটা মোস্ট ডেফিনেটলি তুমি এক প্যারাগ্রাফে লিখতে পারো। প্লিজ ডু দ্যাট, দ্যাট ইজ মাচ মোর এফিশিয়েন্ট। আমি এখন রিসেন্টলি যেটা করতেছি, যদি এরকম 1 মিনিটের হয় তাহলে মেসেঞ্জারে আমি ভয়েস এসএমএস পাঠিয়ে দেবো, কারণ অনেকে টেক্সট টাইপ করতে অনেক সমস্যা হয়, এটা বলে। আমি বলি যে 1 মিনিটের ভয়েস এসএমএস পাঠান। আবার যদি এরকম করতে করতে 10টা ভয়েস এসএমএস হয় তখন আবার সমস্যা। 1-2টা ভয়েস এসএমএস হইলে মোটামুটি ইয়া করা যায়। আমি নিজেও ভয়েস এসএমএসটা খুব বেশি ইউজ করতেছি মেসেঞ্জারে। আমি জানি আপনারা কতটুকু করতেছেন, আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন যে মেসেঞ্জারে ভয়েস এসএমএস ইয়াটা কিরকম কাজে লাগতেছে। আমার কাছে খুবই বেনিফিশিয়াল মনে হয়েছে। বাট কলের যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা অ্যাটেনশন ডাইভার্ট করে, খুব বাজে একটা জিনিস হচ্ছে এটা। আমি যে কারণে হচ্ছে যে মানে মোবাইল কলটা একসেপ্ট করি না। আবার অনেক সময় অনেকে বলে না যে ভাইয়া আমাদের একটা ইভেন্ট আছে, আপনি 1 মিনিটের একটা ভিডিও রেকর্ড করে আমাকে পাঠায় দেন।
কিন্তু এই 1 মিনিট সবাই যে ভাবে যে 1 মিনিটের কথা বলবো বা 1 এক মিনিটের মিনিট না, ওই 1 মিনিট তো 1 মিনিট না, অনেক কিছু চিন্তা করতে হয় যে এই 1 মিনিটের চিন্তা করার সময় যেটা বলছিলি তুই, রাইট? এক্স্যাক্টলি। সো কল করার সময় আমার কাছে যেটা মনে হয় যে কল করলে আসলে অ্যাটেনশন ডাইভার্ট হয়। সো আমি আমার অ্যাটেনশন কোনোদিনই ডাইভার্ট হইতে দিতে চাই না, কারণ একটানা অ্যাটেনশন রাখা একটা জিনিস এমনি কঠিন, প্লাস হচ্ছে যে একবার যদি ভঙ্গ হয় আবার ওটাকে ফেরত আনাও খুব কঠিন। সো এই জন্য ইভেন আমি যদি একটা সিরিজও দেখতে থাকি তাও আমি কল রিসিভ করবো না, তার কারণ আমি একটানা দেখতে চাই এটা। আর ইউ ইউজিং টু ফোনস? আপনার কি দুইটা ফোন, দুইটা নাম্বার ইউজ করতেছে, মানে সিম নাকি একটাই? আমার একটা দুইটা আইরিশ আর একটা বাংলাদেশি সিম, আচ্ছা। বাট ফোন একটাই। আমার হচ্ছে দুইটা সিম, একটা হচ্ছে যে খুবই প্রাইভেট কল গুলো ইয়ে করার জন্য, আরেকটা হচ্ছে অফিসেও দিয়ে রাখছে আর কি, এরকম। তোমার কয়টা? সালমানের মনে হয় 5-6টা। আমার ভ্যাট 4টা আছে সোফার। চারটা ইউজ করিস নিয়মিত? দুইটা মেইন ইউজ, বাকি দুইটা ডরমেন্ট থাকে। একটা সবসময় সাইলেন্ট, মানে মেইন জিনিসটা সবসময় সাইলেন্ট, ওইখানে ফোন আসলে মাস্ট রিসিভ। আরেকটা হচ্ছে বাকি সবকিছুর জন্য, ওটা হচ্ছে র্যান্ডম কলস। সো ওইখানে এসএমএস এর জন্য বেসিক্যালি আমি রাখি। বাকি দুইটা ডরমেন্ট, বাকি দুইটা হচ্ছে বিভিন্ন কাজ করার জন্য। বেসিক্যালি অনেকগুলো কাজ আছে যেগুলো মেইন নাম্বার ইউজ করে আমি ধরা খেতে চাই না। সো অনেক কিছু থাকে যেটা আসলে ওই দুটো নাম্বার ইউজ করা বেটার আর কি। দ্যাটস থিং, অর্ডার দেওয়া বা এরকম টাইপের কাজ, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি কারেক্ট। লাইক লাস্ট ভাই, আমি লাস্ট দিয়ে আই জাস্ট ফ্রিকড আউট। এক মানুষকে অর্ডার দিছি, ওই ভদ্রলোক আমাকে চীনে বাসা পর্যন্ত চলে আসছে, আমি বাসার অ্যাড্রেস দেই নাই। সো আমি ভাবছি যে কেউ যদি বাসা পর্যন্ত পৌঁছাতে পারে ভাই যখন গালি আসবে ও তাইলে শেষ, যে কেউ আসতে পারে, নিয়েও চলে আসতে পারে। হ্যাঁ না, ফোনে কথা বলার আরেকটা অসুবিধা আমার যেটা মনে হয়, বা ভিডিও কলে আমার যে অসুবিধা মনে হয়, সেটা হলো অত যেহেতু বুদ্ধিমান না, সো মেইল যখন কেউ করে তখন আমি চিন্তা করে রিপ্লাই দেওয়ার ভালো একটা রিপ্লাই দিতে পারি। আসলে যখন ফোনে আমাকে কেউ বলে যে ভাই এই বিষয়ে আপনার মতামত কি, কথার কথা, তখন আমি সাথে সাথে উনাকে একদম কোনো কনটেক্সট ছাড়া যে মতামত দিব, আমি ইমেল করলে একটু চিন্তা ভাবনা করে মতামতটা দিতে পারি। এই কারণে আমার কাছ থেকে যে ইনপুট যায় ওটা ভালো হয় আরো, যেটা ফোনে কখনোই ভালো হবে না। ইমাজিন এই জামানায় যদি কেউ আপনাকে ফোন করে বল লেটস সেট এ মিটিং, হাউ ব্যাড ইজ ইট দ্যাট মিনস সাউন্ড। আমি আমার রিসেন্টলি এটা হইছে, আমার শনিবারে একটা মিটিং বলছিল এক বহুত সিনিয়র মানুষজন। ভাই আমি প্রজেক্ট ক্যান্সেল করছি, বাট আমি মিটিং করব না। ফারহান ভাই যেরকম $3,000-4,000 ক্লায়েন্ট ক্যান্সেল করে, ওই অবস্থা চলে গেছে। ইজ দিস লেজিনেস অর ইজ দিস এফিশিয়েন্সি? আমরা কি এফিশিয়েন্সির নামে লেজিনেস চালাই দিচ্ছি? আই ডোন্ট নো। হইতে পারে, অনেকে মিটিং হয়তো সেটই করতে পারে না। আমি তো ইচ্ছা কইরা হইতেছে গুগল ক্যালেন্ডারের যে ইনভাইট আছে জুমের, এটা শিখছি যাতে করে মানে মানুষ আরো ইয়াতে মানে ভালো মতন ইয়েস মেবি নো দিতে পারে, আরো ফর্মাল হয়ে যায় যে ভাই কমিট, তুমি কমিট করো। রাইট, এবং তোমার ক্যালেন্ডারের মধ্যে এটা আইসা পড়বে গুগল ক্যালেন্ডার। আমার সাথে এই জিনিসটা গেস ওয়ার্ড, এই জিনিসটা কি আমার সাথে করছে? এটা সিয়াম করছে। ইউজুয়ালি আগে কি হচ্ছিল, গেস গুলো আমরা আসলে আসবে না আসলে নাই, বাট সিয়াম ভাই গুগল ক্যালেন্ডার ইনভাইট পাঠাই দেন। ও আচ্ছা, উই আর ডুইং দ্যাট রাইট নাও। রাইট সিয়াম আলী আব্দাল ইনফ্লুয়েন্সড মানুষ, ও গুগল মিট ইনভাইট ছাড়া কিছু করে না, ওর ক্যালেন্ডারে কিছু না থাকলেও করতে চায় না। সেম ক্যালেন্ডার ইউজ করা ভালো, ক্যালেন্ডার ইউজ করা খুব ভালো অভ্যাস। কিছু রিকারিং ইভেন্ট, আমিও 3টা ক্যালেন্ডার, আমার 2 এজেন্সি প্লাস ব্যক্তিগত ক্যালেন্ডার, 3টার জন্য মানে 3টা কালার কোড করা সেম ক্যালেন্ডারের ভিতরে এই 3টে আমি ইউজ করি। প্লাস হাবিজাবি ফান কাজকর্ম যখন করি ওগুলো সব ক্যালেন্ডারে রিকারিং ইভেন্ট থাকে। ইনফ্যাক্ট কিছু কিছু পারচেস আছে যেগুলো রেগুলারলি কিনি ডলার কস্ট অ্যাভারেজ করার জন্য। ধরো কথার কথা, প্রতি সপ্তাহে তুমি S&P 500 এ $500 কিনবা, $500 স্টক কিনবা, এরকম যদি হয় ওইসবও আমি আমার ক্যালেন্ডারে রেখে দিই যেন রিমাইন্ডার আসে। প্লাস আপওয়ার্কে অনেকগুলো ক্লায়েন্টকে বিল করি আমি প্রত্যেক সপ্তাহে, সব ক্যালেন্ডারে রাখা থাকে, নাহলে মনে থাকে না, এত জিনিস মনে থাকা সম্ভব না এত কিছু যখন করি আমি। সো ক্যালেন্ডার ডেফিনেটলি হেল্পস অনেক। তখন শান্তি মতন ক্লিফ টিপে উঠা যায়, কোনো চিন্তা ভাবনা থাকে না। এটা পুরোটাই কন্টেন্ট প্রোডাকশনের জন্য ক্লিফ। আমার ক্লিফে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমি জাস্ট যেন স্টোরি ম্যানেজ করতে পারি। না ভাই, এটা আমাদের বললো, আপনার অবশ্যই ইচ্ছা ছিল। আপনি হইতেছে রবিবারে পডকাস্টও ইয়া করে বলছি দেওয়া যাবে না, কারণ ক্লিফে উঠবো। আমাদেরকে বলে আপনার মনের মধ্যে আপনার হৃদয় চায় ক্লিফে উঠতে। আসলে আমি চাচ্ছি ফারহান ভাই আসলে রিঅ্যাক্ট করে না। আমরা বলছেন যে ভাই ফারহান ভাই লিভিং দ্য লাইফ, উনি বলছেন হ্যাঁ কি আর লাইফ, লাস্ট নক করতেছিলাম। আমি মডেস্ট, যেহেতু আমি চেষ্টা করতেছি আমার ওজন 60 কমে নিয়ে আসতে, এই কারণে আমি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো একটা ক্লিফে উঠবো এটা চিন্তা করছি। এই ভিডিও শুরু হওয়ার আগে আমরা জ্যাম নিয়ে কথা বলতেছিলাম না, তখন আমি বলতে গেছিলাম, পরে মনে হলো যে একটু বিদেশ ফ্লেক্স হয়ে যাবে, এই জন্য আমি আর বলি নাই। এটা হলো আমি যে ক্লিফটায় গেছি ওটা হলো আয়ারল্যান্ডের এক্সাক্ট উল্টা পাশে। সো আয়ারল্যান্ডের দেশটা যদি চিন্তা করো, কক্সবাজার নিচে, কক্সবাজার না তো নিচে কি বাংলাদেশ, আর উপরে কি টেকনাফ তেতুলিয়া টাইপ সিচুয়েশন। আমি যেখানে গেছি ক্লিফস অফ মোহর, এটা এক্স্যাক্টলি ম্যাপের পুরো উল্টা পাশে।
একদম। এবং আচ্ছা। আমার যেতে লাগছে ধরো 3 ঘন্টার মতো, আবার আসতেও লাগছে 3 ঘন্টার মতো। আমি অনেক ভোরে গেছিলাম, আসছি অনেক রাতে। দুটি আমি ভাবতেছিলাম যে জ্যাম থাকলে আপনি আমার কি কখনো জেনুইনলি করেন? এটা কি জেনুইনলি করেন যে হ্যাঁ মানে হাম্বল ফ্লেক্স যেটাকে বলে যে হ্যাঁ আমি যদি ফ্লেক্স করি ওরা উল্টা মিজারেবল হয়ে যাবে ইনস্টেড অফ বিং ইমপ্রেস? না এটা কি লেজিট আপনি করেন? তোমরা মিজারেবল হবে না, তোমাদের কারণ দুইজনের আই লাইফ উড বেশ লেজিট অনেক ফিল ভালো। মিজারেবল ভাই, যে ওইদিকে মাউন্টেন ক্লাইম্ব করতেছে এন্ড স্টাফ, বাট আমি এখানে কি আমার একটা ফাঁকা জায়গায় যাইতে হলে দিয়াবাড়িতে আমার 5 কিলোমিটার হাঁটতে হয়, ও তাও শাখা পার হ্যাঁ, হইতে হয়। মানে কিন্তু সাদমান যে জায়গায় হাঁটে আমি মানে ওই জায়গাটা খুবই খুবই সুন্দর। পছন্দ করি, ওখানে খুবই সুন্দর। কাশফুল হচ্ছে, ওখানে কাশফুল হয়ে আছে, ইউ ক্যান জাস্ট এবং ড্রপ বাই। সাদমান আমি যেভাবে দেখায় খুবই ভালো লাগে, হ্যাঁ, খুবই আমি ভালো ওই লাগে আমি পুরো আমি দেখতে। ওই গিম্বল জায়গাটা ইউজ করে একদম স্টেডি ক্যাম, হ্যাঁ। ভাবি আমি আলাদা। এখানে যাবো একদম পুরো ক্রিউ নিয়ে যাবো, রেকর্ড করে রাখবো, কারণ এরপরে 1-2 বছর পর আর থাকবে না ওই জায়গাটা। সো আই ওয়ান্ট টু হ্যাঁ, সেভ দ্যাট প্লেস রাইট ইন এ রাইট মেমোরি, রাইট যে আর রাইট থাকবে না, রাইট বিল্ডিং রাইট। উঠে যাবে। এরপরে আমি সাদমান কই যাবে? হ্যাঁ কই যাবো, আরেকটা জায়গায় খুঁজে পাইছি। আমি ও এক্স্যাক্টলি আমি আরেকটা জায়গায় খুঁজে পাইছি, আমার ঠিক বিল্ডিং অন্য আচ্ছা, পাশে। এই জিনিসটা মানে এই জিনিসটা খুব মানে আমাদের কিন্তু অনেকের ছোটবেলার মেমোরি কিন্তু এই জায়গাগুলোর সাথে রিলেটেড। আমার মানে হচ্ছে যে খুব ছোটবেলায় আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম একটা জায়গায়, 3 পাশ দিয়ে বিল্ডিং, মাঝখানে একটা জায়গা রাস্তার পাশেই, এন্ড ওই জায়গাটাতে আমরা ক্রিকেট খেলতাম প্রায় 3 বছর পর্যন্ত। আমরা ওখানে ক্রিকেট খেলছি, কেউ ওইখানে বিল্ডিং বানাইতে আসে নাই, বাট ওয়ান্স আপন এ টাইম মানে 3 বছরের পরে হচ্ছে ওইখানে বিল্ডিং উঠছে, and আমার এত কষ্ট লাগছে ওই জায়গাটার মধ্যে যে আমি 3 বছরের মেমোরি আমার এখানে আছে, কত কিছু যে হয়েছে এটার মধ্যে, কিন্তু ওইখানে এখন একটা বিল্ডিং উঠছে, মানে কিরকম ইনসিগনিফিকেন্ট একটা জিনিস আমার মেমোরির সামনে সেটা উঠে ওই আছে জায়গাটা একটা এখন জাস্ট জায়গায়। তোর মেমোরিতে আছে, ডাজন্ট এক্সিস্ট ইন রিয়েল লাইফ। না। বেশিরভাগ মানুষ যারা কমেন্ট, আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা কমেন্ট করতে পারবেন, এনায়েতের ক্ষেত্রে যেটা হয়েছিল আমার ধারণা, কারণ আমার ক্ষেত্রে এটা হয়েছে, সেটা হলো জমি নিয়ে কনফ্লিক্ট হয়। যখন একটা জমির 3-4টা মালিক থাকে তখন ওই জমিটা অনেক দিন অ্যাবান্ডেন্ট থাকে, ওটা নিয়ে মামলা চলেছে। আমি গ্রিন রোডে যে বাসায় থাকতাম ওই গলিতেও এরকম একটা জমি ছিল, জমি ঠিক 3 দিকে বিল্ডিং, মাঝখানে অল্প একটু ফাঁকা জায়গা, ওখানে আমরা ক্রিকেটও খেলতে পারতাম, ফুটবলও খেলতে পারতাম। তো ওইখানে এরকম 5-10 বছর ধরে জমি নিয়ে কনফ্লিক্ট, 3-4 জন মালিক, সো আদালতে মামলা চলতেছে, আমাদের মজা আমরা ক্রিকেট ফুটবল খেলতে পারতাম। ওখানে এখন একটা বিশাল বিল্ডিং হয়ে গেছে। আমি দেশ হিসেবে যে দেশে থাকি ওই দেশের সুবিধা হলে এই সুবিধাটা নিউ ইয়র্কে পাওয়া যাইতো না, এখানে মানুষও নাই, এটা সব ফাঁকা আর চারদিকে পাহাড়। সো এটা একটা ইউনিক সিচুয়েশন, ওইটার সাথে কম্পেয়ার করে অন্যান্য দেশ থেকে যে এটা কেন এত ফাঁকা বা এখানে কেন এত ফাঁকা, এখানে কেন এত পাহাড়, এটা বলাটা একটা ফেয়ার কম্পারিজন হবে না। এটা ফার্ন ভাই যে জমি নিয়ে জিনিসটা বলেন, ইটস ভেরি ইন্টারেস্টিং, বাট তার আগে আরেকটা জিনিস বলে ওই কনসেপ্টে আসি। সেটা হচ্ছে আমার জাস্ট আজকে মনে হলো যে এনায়েত হচ্ছে ওর অ্যাকচুয়াল কাজ হচ্ছে ও মাইনক্রাফট ইঞ্জিনিয়ার, টেকনিক্যালি জমি টমি কাটে, পানি টানি দেয়, বাট হ্যাঁ ওইটা যে একটা সিনোনিম বানাইছে আর কি। যাই হোক, সো আমি এখন মেইন কনসেপ্টে আসি। ফার্ন ভাই এইমাত্র বলো না যে জমি নিয়ে দাঙ্গা হয়, সো আই জাস্ট ফিগার কতগুলো জমি আছে যে মেট্রো রেলের পাশে, যেগুলো জায়গায় স্টেশন টেশন হবে, ওগুলো জায়গায় 20-30 বছর ধরে জমি আটকায় আছে, কেউ বিল্ডিং বানাচ্ছে না। এখন কাহিনী হচ্ছে রুল করে দেওয়া হয়েছে যে ওইখানে একতলা বেশি ভবন করা যাবে না। সো মানুষ তো ফাউন্ডেশন দিতে আরো বেশি খরচ, এনে তারা ভালো বলতে পারবে। সো ফাউন্ডেশন দিয়ে তারা জানলেন যে 6 তলা করবে না 8 তলা করবে। সো জমিতে তারা আটকে আছে ল দিয়ে, যে যেই দিন মেট্রো রেলটা হবে কিংবা যেই দিন রাস্তাটা হয়ে যাবে ওই দিন তারা এটা খুলে দিবে। সো এতদিন ধরে তারা আটকায় রাখছে সো দ্যাট পিপল সেল দ্যাট ল্যান্ড টু আদার পিপল। সো এইভাবে ল দিয়ে জমির ভার্টিক্যাল একটা লিমিট দিয়ে তারা ল্যান্ডটাকে আটকায় রাখছে, পারলে তারা কিনে নিবে ক্ষমতা দিয়ে। তারপর যখন জমিটার উপরে রাস্তাটা হয়ে যাবে তখন তারা পুরো 6 তলা বিল্ডিং বানাই দিবে। সো রিয়েল এস্টেটের ব্যবসাটা আই গেস রিয়েলি ইন্টারেস্টিং, বিকজ এখানে ল আছে, আরো বহুত মানে রিয়েল স্ট্রিট স্মার্ট হইতে হয় এগুলো জিনিস বুঝতে, আসলে নাহলে সবকিছু দিয়ে হয় না। এন্ড ম্যানিপুলেশনে যদি করার ক্ষমতা থাকে, ওইরকম ম্যানিপুলেশন করার ক্ষমতা থাকলে, বুদ্ধি থাকলে এটা করতে হয়, যদি লকে ম্যানিপুলেট করা যায়। এরাই এইভাবে ও ফ্যান্টাসাইজ করে যে 2050 সালে ও কি প্ল্যান করবে, কিভাবে ওনাদেরকে আটকায় রাখবে, কোথায় বেরি বাদ দিবে সে। এই আজকেই আমি দেখতেছিলাম টেক ক্রাঞ্চের নিউজ, আমার কোম্পানিটার নাম মনে পড়তেছে না, কোন একটা কোম্পানি জানি $800 মিলিয়ন একটা ফান্ড রেইজ করছে, এবং ওরা হলো $1 রিয়েল এস্টেট ইনভেস্ট করার একটা প্ল্যাটফর্ম বানাইছে, বেসিক্যালি মানে অ্যাজ লো অ্যাজ $1। ক্রেড না, আমার নামটা মনে পড়তেছে না এই মুহূর্তে, বাট কেউ টেক ক্রাঞ্চে গেলে হয়তো পাবে। বেসিক্যালি কনসেপ্টটা হইলো যে ওরা অনেকগুলো বাড়ি কিনে, তারপর ওই বাড়িগুলো ওরা মানুষকে ইনভেস্ট করার সুযোগ দেয়, তুমি $1 দিয়ে ওই বাড়ির একটা শেয়ার কিনতে পারো, এবং তারপর ওই বাড়ি যখন রেন্টে দিবে তখন তোমাকে পার্সেন্টেজ দিবে। নাইস কনসেপ্ট। এই ফ্র্যাকশনাল অ্যাসেটের শেয়ার, এই ব্যাপারটা রিসেন্টলি অনেক পপুলার হওয়া শুরু হয়েছে, মানুষ কমিক কিনতেছে, তারপর কমিক
200টা শেয়ার বানায় 200 জনকে বেচে দিচ্ছে। তারপর সেম হচ্ছে পুরান গাড়ির সাথে, মানুষ পুরান গাড়ি কিনছে, তারপর এই ফ্র্যাকশনাল শেয়ার বানায় মানুষকে বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশে একটু টাফ হবে, বাংলাদেশের আমি জানি না রুল, বাট আমি না জানাও বলতে পারি টাফ হবে, এটা জানা লাগবে না, টাফ হওয়ারই কথা। এই জমির ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং। আমি এই যে আবারও আজকে একটু বেশি আইরিশ এক্সাম্পল চলে আসতেছে। এই আমাদের একটু দূরে গলওয়ের কাছাকাছি একটা আছে, ক্যাসেল আছে, যেই ক্যাসেলটা খুব সুন্দর ক্যাসেল, বাইরে থেকে ইউকে আয়ারল্যান্ড টাইপ ক্যাসেল, একদম খুবই সুন্দর, খুব 1400 সালে বানানো ক্যাসেল। বাট ওই ক্যাসেলের ভিতরে কি আছে কেউ জানে না, বিকজ ওই ক্যাসেলটা একটা জমির উপর, ওই জমির মালিক যে ফার্মার, সে ওই জমি বেচতে দিতে রাজি না, তো ওইটাকে প্রাইভেট প্রপার্টি বানায় রেখে দিছে। তো সবাই, আইরিশ সরকার টরকার, এমনি সব মানবতা, সবাই অনেক আগ্রহী জানার জন্য যে 1400 সালে ক্যাসেলের ভিতর কি হইতো না হইতো, বাট ওটা কেউ জানতে পারে না। সবাই এখন অপেক্ষা করতেছে কবে উনি মারা যাবে। বেটার কল সলের একদম মানে কি বলবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। বেটার কল সলে সিমিলার একটা কেস হয়েছিল। এই তো এটা নিয়ে তো কাহিনী হইছে পরে। আচ্ছা, এখানে আমার দুইটা কোয়েশ্চেন আছে। এনায়েতের একটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে বিল্ডিং বানানো ভার্সেস ফাউন্ডেশন করা, এটার খরচে এক্সপেন্ডিচার কত? আমি জানি যে ভূমিকম্প রোধী 8 মাত্রা 9 মাত্রা কস্ট আর বেশি পড়বে, বাট এটা আন্দাজে পারলে আমাদেরকে দে। এবং আরেকটা জিনিস, দিস ইজ এ কোয়েশ্চেন, জেনুইন কোয়েশ্চেন, আজকে আমার রাস্তায় আস্তে আস্তে মনে হইলো যে খালি পাবলিক ইউনিভার্সিটি গুলো কিংবা পাবলিক স্কুল কলেজের নামেই পাবলিক লেখাটা থাকে, প্রাইভেট কোন স্কুল কলেজের নামে কি প্রাইভেট লেখাটা কোনো দেখছিস? বিজনেস ইনস্টিটিউশন আছে, যেরকম আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। সো পাবলিক ইনস্টিটিউশন গুলোর নামে পাবলিক থাকে, বাট প্রাইভেট ইনস্টিটিউশন গুলোর নামে কি প্রাইভেট থাকে? এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলছি, ব্যবসার ক্ষেত্রে তো লিমিটেড থাকে। না থাকে না। আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাইভেট নাই, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ প্রাইভেট নাই। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় সরকারি আছে। আচ্ছা, না সরকারি থাকলে এটা ইচ্ছা করে রাখে, মেনশন করে। প্রাইভেট হওয়াটা তো তোমার পজিটিভ ব্র্যান্ড অ্যাসোসিয়েশন হইলো না, ওটা কোনো ভালো ব্যাপার নাই, কারণ ওটা অ্যাভয়েড করে। বাট অনেকে যারা ওইটাকে একটু ঘুরায় পেঁচায় পজিটিভ বানাইতে পারে তারা কিন্তু ইউজ করে। যেমন ধরো নর্থ সাউথ ইউজ করে যে ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ওরা কিন্তু এই ট্যাগলাইনটা রেগুলার ইউজ করে, বিকজ ওরা ওইটা বললে ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি এই ব্যাপারটা বলতে পারে এই কারণে। বাট এমনিতে প্রাইভেট হওয়াটা তো খুব একটা প্রাউড ফিল করার মতো ব্যাপার নাই, এই জন্য সম্ভবত মানুষ জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করে। আপনাদের কিছু রিসেন্ট খবর জানা রাখি, নর্থ সাউথের কিন্তু রিসেন্টলি ওই যে ক্যাম্পাস নিয়ে একটা গন্ডগোল লাগছে। মানে ইলিগাল জায়গার মধ্যে, মানে ইলিগাল একটা জায়গার মধ্যে বাংলাদেশের কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কি জানি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, তার মধ্যে নর্থ সাউথ একটা, নর্থ সাউথ ইনক্লুডেড। মানে ক্যাম্পাসেরই, আমি জানি না কোন ক্যাম্পাস নিয়ে ঝামেলা লাগছে, বাট ক্যাম্পাসের একটা ঝামেলা নিয়ে। নর্থ সাউথের এত টাকা, ওদের কোনো ক্ষতি হবে এই সম্ভাবনা বেশ কম। ওরা যে কোনো ঝামেলা আসলে ঘুরে বেরোয় যেতে পারবে। ওদের রিজার্ভ কি ভাই বাংলাদেশের ফরেন রিজার্ভের থেকে বেশি? ওরা বাংলাদেশের অ্যাপেল। তাই অ্যাকচুয়ালি কি ওদের রিজার্ভ ফরেন রিজার্ভ বেশি? না বেশি না, বাট ওদের রিজার্ভে অনেক টাকা আছে, ওদের অনেক, এটা জানি, বাট ফরেন রিজার্ভের চেয়ে বেশি অ্যাপলের রিজার্ভ কি ভাই ইয়ার থেকে বেশি নাকি? অ্যাপলের রিজার্ভ একসময় ফেডারেল রিজার্ভের থেকে বেশি ছিল অ্যাপলের কাছে টাকা, এবং বাট নর্থ সাউথের ওই অবস্থা নাই। অনেকগুলো ইউনিভার্সিটি সিমিলার কথা, অনেকগুলো ইউনিভার্সিটি আমি দেখলাম কালো তালিকাভুক্ত করা হয়েছে, যে কানাডার ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন বাদ দিয়ে দিয়েছে, অ্যাক্রিডিটেশন বাদ দিয়ে দিয়েছে। সো ওই ওদের ডিগ্রিকে এখন আর ওই যে যারা ডিগ্রি ভ্যালুয়েশন করে বলে যে অ্যাক্রিডিটেশন কমিটি, সো ওই যে ইসিএইচ না কি জানি আছে, আমি ঠিক জানি না, সো ওরা এই 31 ইউনিভার্সিটিকে রিকগনাইজ করবে না বলছে। এবং বেশ অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোকে সবাই চিনে। সো আপনি যে ভিডিওটা দেখছেন, আপনার ইউনিভার্সিটি থাকতে পারে, আপনি লিস্টটা দেখে নিন, যদি থাকে তাহলে আপনার কানাডা যাওয়া হচ্ছে না। কানাডা যে ডিগ্রিগুলো নিয়ে কানাডা যাদেরকে ইয়ে করছে, আমি ভার্সিটিগুলোর মধ্যে খুব পরিচিত ভার্সিটি দেখি নাই, মানে খুব, মানে আপনি আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দেখলাম, সম্ভবত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তারপর এরকম কি জানি আমি দেখলাম, মনে হলো 31টা, আমি স্ক্রিনশট দেখছি মানুষের। তো আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা দেখে নেবেন আপনারা আছেন নাকি। কানাডা যায় কি হবে এর আনসার করব আমরা আরেকটা টপিক তো টাচ করতে হবে, সেটা হচ্ছে লাস্ট দিয়ে আপনি যে বলছেন বিবিএ ইজ এ স্ক্যাম, তারপর ভাই সব জায়গায় এটা মানুষ, উই নিড টু ক্ল্যারিফাই দ্যাট। মানুষ এটা নিয়ে অনেক কিছু জানতে চাইছে যে বিবিএ কে কেন আমরা স্ক্যাম বলতেছি। মানুষ অনেকেই বিবিএ করবে ভাবতেছে, এখন বের হচ্ছে। বিবিএ কেন অনেকে ইয়ে হিসেবে ইউজ করে, এটা আমি কয়েকটা কমেন্ট পেয়ে মেসেজ পাই, বুঝলাম ইনস্টাগ্রামে মেসেজ পেয়ে, যে বিবিএ অনেকে পড়তে চায় তার কারণ বিবিএ সবচেয়ে সহজ। অনেকে বলে যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, কিন্তু যেটা মেসেজের ধরন, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু সায়েন্স ভাল লাগে না, অঙ্ক বুঝি না, ফিজিক্স বুঝি না। এখন যেহেতু আর কোনো ওয়ে নাই, তো সায়েন্স ভালো না হইলে সে যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে আর যেতে পারতেছে না, তার হাতে বাংলাদেশের কনটেক্সটে খুব ভালো অপশন আসলে নাই বেশি। এক হইলো মেডিকেলের দিকে চলে যেতে হবে, নাইলে বিজনেস ব্যাকগ্রাউন্ডে চলে আসতে হবে। সো এইটা ওই যে
প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বিবিএ তার লিস্ট খারাপ মনে হয়েছে। খুব মানে বিবিএ কে ভালোবেসে সে বিবিএ পড়তেছে এরকম মানুষ খুব কম। অপশন নাম্বার ডি, এবিসিডি ক্রস। এরকম অনেকে একটু হতাশার মধ্যে পড়ে গেছে। বিবিএ কে যদি স্ক্যাম বলা হয় তাহলে সে আসলে পড়বেটা কি এখন, তার হাতে আর অপশন নেই। আমাদের ওই ভিডিওটা ফেসবুকে কিন্তু অনেক শেয়ার পেয়েছে, আপনারা দেখছেন, আপনারা ফেসবুকে পেজের মধ্যে যা দেখবেন যে বিবিএ ইজ আমার ভয় লাগে ভাই, কমেন্ট সেকশন কেউ মডারেট করতেছে না, আমি না যাই ডিপ্রেসড হয়ে ফেরত আসি এখান থেকে। না ভালোই কমেন্ট আসে, খুব খারাপ কিছু আসে না, এটা দেখলে বুঝতে পারবে। বিবিএ ইজ স্ক্যাম ওই ভিডিওটা বেশ ভালো শেয়ার হইছে। আচ্ছা এটা আমরা এক্সপ্লেইন করি, হাউ অ্যাবাউট দ্যাট। আবার তার আগে এনআইতে একটা কোশ্চেন ছিল, ওইটা আপনি আনসার করে দেন। ওইটা আমি একটু বলি, ওটা কেন আসলে ফাউন্ডেশনের খরচটা বেশি লাগে। সাপোজ আমাদের তো বিল্ডিং এর মধ্যে বিভিন্ন কলাম থাকে, তো ওই কলামের নিচে তো পাইল থাকে, ওই পাইলটা কিন্তু শুধুমাত্র ফাউন্ডেশনেই থাকে। সাপোজ আপনি যদি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যান, আপনার কিন্তু সেকেন্ড ফ্লোরের কলামের জন্য আলাদা পাইল দিতে হয় না। ওই ফার্স্ট ফ্লোরের যে কলামের যে পাইলগুলো, সাপোজ 6টা পাইল 10টা পাইল 10টা না 8টার মতন পাইল লাগতেছে একটা কলামের নিচে। তো আপনি একটা কলামের জন্য মনে করেন 50 ফিটের একটা যদি কলাম হয়, ওটার জন্য প্রায় 50,000 টাকার মতন পড়বে বা তার থেকে বেশি পড়বে, রড টড সবকিছু মিলে। তো এবার চিন্তা করেন যে ফাউন্ডেশন মানে হচ্ছে পাইল আর কি, মানে পাইলের কস্টটা ফাউন্ডেশনের মধ্যে ধরা হয়। তারপরে ফাউন্ডেশনের ভিতরে আপনার আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করতে হবে, তারপরে লিফট কোর করতে হবে, আপনি যে লিফটটা বানাইতেছেন ওই লিফট কোর করতে হবে, সয়েল টেস্ট হাবিজাবি সবকিছু মিলে ফাউন্ডেশনেই প্রায় অনেক খরচ হয়। যেমন ফাউন্ডেশনে যদি রেশিওটা কত, বিল্ডিং ভার্সেস ফাউন্ডেশন রেশিও কত এক্সপেন্ডিচার, একটা রাফ এস্টিমেট দেন। একটা রাফ এস্টিমেট হচ্ছে কিরকম, পুরো বিল্ডিং যদি 6 তলা একটা বিল্ডিং হয়, তো 5 তলা একটা বিল্ডিং এর দাম মনে কর 5 কোটি। 5 কোটি, হ্যাঁ। এর মধ্যে আচ্ছা অনেক কম ধরছে। এর মধ্যে কি বলবো, মানে 2/3 এট লিস্ট আমরা ধরে রাখতে পারি, এরকম বেশ বড় একটা অ্যামাউন্ট যায়। ওয়েট 2/3 মানে একটা বিল্ডিং করতে যদি 10 কোটি লাগে, 9 কোটি লাগে, তাহলে ফাউন্ডেশন করতে 6 কোটি। সরি 2/3 না 1/3 এর মতন লাগতে পারে এরকম। আমি এক্স্যাক্টলি আসলে তাহলে তো আমি আরো বেশি, আমি ভাবতাম যে ফাউন্ডেশন করতে আরো বেশি খরচ লাগে, আমি এটা জানতাম। এত বেশিও না, মানে আচ্ছা ওকে, দ্যাট ক্লিয়ারস আপ আ লট অফ থিংস। আচ্ছা মানে এরকম ভাবতেছি যেটা অত বেশি না, আপাতত 1/3 ধরে রাখা যায়, বাট বেশ ভালোই। 1/3 কিন্তু কম না, মানে একটা ফাউন্ডেশন জাস্ট নিচতলা। না আমি ভাবতাম যে বিল্ডিং এর যে ফাউন্ডেশনের দাম বেশি, আমি তো এইভাবে আমাকে বলছো, আমি কি কেমন দেখলে কেমন হয়, এটা কি পদ্মা সেতুর পার্টি নাকি যে সাধারণ বাড়ি বানাইতেছে? না না না, আমার অন্য ধান্দা আছে, ঠিক আছে? আমার অন্য ধান্দা আছে, দাম নিয়ে কাটাকাটি করতেছে সাদমান, কঠিন অবস্থা। সাদমান যদি চাস যে মানে দাম নিয়ে যদি কিছু জানতে চাস, আমার কাছে ডিটেইলস আছে, আমি তোরে দিতে পারবো পরে, সমস্যা নেই। সাইট আছে মানে আমি না, মানে দিস ইজ ইন্টারেস্টিং। কিন্তু এনআই যে কাজ, আমি জানি এনআই কি কাজ করে নাকি, আই ডোন্ট নো, বাট দিস ইজ ইন্টারেস্টিং। যেটা জমি দেখবেন, জমিতে পানি উঠে নাকি বর্ষাকালে, লাইনের কানেকশন, দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস যেটা আমি কোনো খেয়াল করিনি যে এখানে এক্সিস্ট করে, বাট এখন যেহেতু এক্সপ্লোর করতেছি বুঝতেছি যে আচ্ছা এই জন্য 4টা বছর মানুষ পড়ে। মানে জমিটার ইয়াই তো অনেক ইম্পর্টেন্ট, মানে পজিশনটা অনেক ইম্পর্টেন্ট, যে এখানে যে তুই যেটা বললি পানি উঠে কিনা, তারপর মাটিটা কিরকম, এই মাটির মধ্যে কি আগে ময়লা ফেলানো হইতো কিনা, যদি ময়লা ফেলানো হয় তাহলে জমির দাম, এবং এখানে কবরস্থান আছে কিনা। কবরস্থানের জমির দাম অনেক কম হয়, কারণ কবরস্থানে বাড়ি বানানো খুব রিস্কি। কবরস্থানে মাটি হচ্ছে সেটেল করে বেশি, এটা হচ্ছে অর্গানিক সয়েল, মানুষের শরীরের মিশা থাকে তো মাটির মধ্যে। ওই মাটিতে আপনি যদি একটু প্রেসার দেন, দ্যাট মিনস এটা কনসলিডেট হয়, মানে খুব তাড়াতাড়ি সেটেল করে যায়। তার মানে আপনি এখানে যত লোড দিবেন ওটা সেটেল করবে তত তাড়াতাড়ি। সবচেয়ে ভালো মাটি হইতেছে স্যান্ড, বালু হচ্ছে সবচেয়ে ভালো মাটি, আর বালুর দাম সবচেয়ে বেশি। ওরে বাবা, দ্যাট ইজ এ ভেরি গুড ইনসাইট। এবং এইখান থেকে ভূতের কাহিনীগুলো শুরু হয় না, যে মাটি দেবে যাচ্ছে। হ্যাঁ এমনিতে কবরস্থানের মধ্যে বাড়ি বানানোটাই তো হচ্ছে একটা রিস্কি কাজ উইথ রেসপেক্ট টু স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি, এন্ড ওইটার মধ্যে হন্টিং সিচুয়েশন আসবে, যে এই বিল্ডিংটা কিন্তু কবরস্থানের উপরে। ট্রু, ওখানে অলরেডি জমির ভ্যালু কিন্তু কমে গেছে, বিল্ডিং এর ভাড়া কিন্তু কমে গেছে অর্ধেক। না তাও দেখি কিন্তু ভাই, মানে করে কবরস্থানের উপরে বাড়ি বানাইলেও দাম কিন্তু কমে না, বেশ ভালোই থাকে। না বাট দিস ইজ এ ভেরি গুড ট্যাকটিক। আমি যদি ভাড়া মানে রেন্ট নেই, আমি যদি বাড়িওয়ালাকে প্রমাণ করতে পারি যে এখানে কবর ছিল এবং এখানে ভূত আছে, তাহলে কিন্তু আমি আমার রেন্ট কমাইতে পারি। সো বাংলাদেশের মানুষের কাছে ভাই এখন জায়গার যেই দাম, এইগুলার চেয়ে এখন এমন একটা থ্রেশহোল্ডে পৌঁছে গেছে, এইসব ব্যাপার না। ভূতের ভয় হবে না, ভূতের ভয় রেন্ট কমাইতে হবে না। এত মানুষ আশপাশে থাকলে ভূত চুত কিছু না। ধানমন্ডিতে নাকি এরকম একটা বাড়ি আছে, কোন একটা ফ্লোর আছে ধানমন্ডি 27 সম্ভবত, কোন একটা বাড়ির কোন একটা ফ্লোর, সম্ভবত 3rd ফ্লোর বা 2nd ফ্লোর এরকম, যেটা ভাড়া হয় না বিকজ ওইটায় ভূত আছে। সো ওই বিল্ডিং এর বাকি সব ফ্লোর ভাড়া হয়, বাট ওই ফ্লোর ভাড়া হয় না, কেউ ভাড়া নিলে চলে যায়, এই কারণে এখন আর ভাড়া হয় না, যারা মালিক তারা এখন আর ভাড়া দেয় না। আপনারা যদি কেউ কমেন্টে জানেন এক্স্যাক্টলি কোন বাড়ির কথা আমি বলতেছি, আমাকে একটু জানাবেন। আমি জানতাম বাট এক্স্যাক্ট আমার
ডিটেল মনে পড়তেছে না, বাট ওই ধানমন্ডি 27-এর এই মাথায় আই হসপিটালের উল্টা পাশের গলিটায় আছে অনেকে বলে। বাসা ফাঁকা রাখা ইনসেনটিভ কি হইতে পারে ভূতের ভয় দেখায়? ওখানে এটা তো আমাদের জাফর হ্যাঁ, ইকবালের বলা আমার যায়। ধারণা ওখানে রাজাকার থাকে। ও না না না, এটা গুড স্ট্র্যাট হতে পারে যে আমি বাসাটা পুরো বিল্ডিংটা কিনতে চাই, বাট আমি চাচ্ছি যে এটা আরেকটু কম দামে কিনবো। আমি ভূতের ভয় যদি দেখাই, মানুষজন যদি ছেড়ে চলে যায়, আই ক্যান পুট এক্সট্রা প্রেশার যে ভাই বাইশে থাকে মানুষ তো থাকতেছেই না, সো বাসাটা একটু কম দামে বেচেন আমার কাছে। অথবা হয়তো ভূত আছে ওই বাসায়, অথবা আসলেই আছে। আসলে ভূত আছে। সো ভাই মানে আমরা বিবিএস স্ক্যাম কেন এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্লিজ ইলাবোরেট। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে বিবিএ কে আমি যে কারণে স্ক্যাম মনে করি, স্ক্যাম একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় স্ক্যাম যে বলছি, এটা একটু বাড়ায় বলা হয়ে গেছে, হয়তো স্ক্যাম না, বিবিএ করে অনেক মানুষ ভালো করতেছে, যারা স্পেশালি যারা বিজনেস ম্যানেজমেন্ট লাইনে যেতে চায়, বিভিন্ন কোম্পানি, ব্যাংক ট্যাঙ্ক হাবিজাবি সব কোম্পানিরই বিজনেস গ্রাজুয়েট লাগে। সো ওই সব লাইনে যারা যেতে চায়, মোটামুটি ব্রেইনলেস কাজকর্ম করতে যারা চায়, তাদের জন্য বিবিএ খুব একটা মানে আপনি জীবন খুব একটা খারাপ হবে এরকম না, ভালো হইতেও পারে। স্ক্যাম বলার কারণ আমি যেই সাইকোলজি থেকে বলতেছিলাম, কারণ বিবিএ তে শেখার কিছু নাই, ওই হিসাবে আমি বিবিএ কে স্ক্যাম বলছি। বিবিএ 4 বছর যখন আপনি করবেন, 40টা কোর্স, আমাদের 40টা কোর্স ছিল, এখন হয়তো বাড়িতে কমাইছে আমি জানি না, বাট ওই 40টা কোর্স করে বের হয়ে এসে আপনি বলতে পারবেন না যে এই জিনিসটা শিখে আসছি আমি, এখন আমি এই বিষয়ে এক্সপার্ট বা এই বিষয়ে আমি এখন জানি, ওইটা আপনি বলতে পারবেন না। এই কারণে আমার মনে হয় বিবিএ একটা স্ক্যাম। এরকম কোনো কারণ না যে বিবিএ করলে আপনাকে কেউ চাকরি দিবে না, এরকম কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা বলি নাই। এটা কিন্তু যে কোনো এডুকেশনাল সিস্টেমের থেকে বের হয়ে একজন স্টুডেন্ট না না না, আমি যদি আরেকটু ইলাবোরেট করি, না যে এনায়েত কত কিছু জানে, আমি বলতে পারবো না যে স্যান্ড ইজ দ্য বেস্ট মাটি, এরকম কিছু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে শিখি নাই, আমি কিছুই জানি না। এইটা জানার জন্য ভাই আপনার বুয়েটে পড়াশোনা করা লাগবে না, এটা যে কোনো মাটির কন্ট্রাক্টর বলতে পারে। না বাট এনে একটা জিনিস দেখ, আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি যে বিবিএ তে কি শিখছি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আই কান্ট গো বিয়ন্ড 10 মিনিটস, ঠিক আছে? বাট তুই যদি 4 বছর ইঞ্জিনিয়ারিং কি শিখছস, তুই কিন্তু এই যে বেস্ট সয়েল ইজ দ্য স্যান্ড, এইভাবে অনেক ইনফরমেশন দিয়ে কিন্তু তুই 5 ঘন্টা বলতে পারবি। সো ইউ হ্যাভ এ লট অফ থিংস, মেবি ইরেলেভেন্ট এখন তোর মনে হতে পারে, ইউ লার্ন থিংস, ঠিক আছে? আমাদের এখানে মোর লাইক কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিচ্ছে, যে আপনি এখান থেকে পাস করলে ইউ উইল থিঙ্ক লাইক এ বিজনেসম্যান, বিজনেস করবেন নট নেসেসারিলি, বাট ইউ উইল থিঙ্ক ইন এ সার্টেন ওয়ে, দ্যাটস ইট। হ্যাঁ, এন্ড বিবিএ এর বেশিরভাগ এডুকেশনাল কন্টেন্ট কমন সেন্স দিয়ে রিপ্লেস করা সম্ভব। অনেক কিছুই ধরো একদম ফ্যান্সি টার্ম ইউজ করা হয় না, বাট ধরো একটা তোমার যে প্রোডাক্ট, ধরো একটা এক্সাম্পল যদি আমি দিই, তোমার যে প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে ওইটার প্রফিটের টাকা দিয়ে তুমি তোমার কম যেসব বিক্রি হচ্ছে প্রোডাক্ট, ওগুলোকে আস্তে আস্তে পুশ করার চেষ্টা করবা বা মার্কেটিং এ খরচ করবা। এটা মোটামুটি কমন সেন্স, সবাই জানে, সব দোকানদাররাই করে। তুমি যখন বিবিএ করতে যাবা তখন তোমাকে বলবে যে এটা ক্যাশ কাউ, এটা এই কোয়াড্রেন্টের মধ্যে পড়বে, এটা একটা ফ্যান্সি টার্ম আছে, তারপর ওইটা নিয়ে একটা বিশাল যে কোনটা ক্যাশ কাউ না হাবিজাবি বলে তোমাকে একটা 4টা স্লাইড দিয়ে একটা এক্সাম দিয়ে ওটাকে তোমার একটা প্যাকেজ করে একটা কোর্স হয়ে গেল জিনিসটা। বিবিএ এর বেশিরভাগ কন্টেন্টই আমার এরকম মনে হয়। এন্ড ভাই আমি এখানে যদি আরেকটা জিনিস আস্ক করি, সেটা হচ্ছে যে জেনারেল বিবিএ মাই বি প্রবলেমেটিক, একটু বেশি ভেগ, বাট অনেকে আস্ক করতেছে ভাই যে কিছু থাকে না মেজর করে অ্যাকাউন্টিং এর উপর কিংবা ম্যানেজিং এর উপর, ইজ দ্যাট বেটার? মানে জেনারেলাইজ বিবিএ না করে কোন একটা জিনিসে ফোকাস করে করা? সো তুমি যদি অ্যাকাউন্টিংই করবা, এটাই যদি তোমার ইচ্ছা থাকে, তাহলে তুমি ডাইরেক্ট অ্যাকাউন্টিং এ বিএসসি করতে পারো। তোমার বিবিএ করে অ্যাকাউন্টিং এ মেজর করার তো খুব একটা দরকার হয় না। তুমি যদি সরাসরি অ্যাকাউন্টিং এই তোমার ব্যাচেলর ডিগ্রিটা নাও, বিএসসি ইন অ্যাকাউন্টিং এরকম একটা ডিগ্রি যদি নাও, বা আমি জানি না বিএসসি বলে নাকি, ওটা সায়েন্সের মধ্যে পড়বে নাকি, যদি নাও, সেক্ষেত্রে তুমি অ্যাকাউন্টিং এর বিষয়ে আরো অনেক জানবা। বিবিএ করলে অ্যাকাউন্টিং এর যদি তুমি মেজরও করো, মেজর করলে 6টা কোর্স করে, আমি নর্থ সাউথের হিসেবে বলছি, এক ইউনিভার্সিটিতে ভ্যারি করতে পারে, 6টা কোর্সই সম্ভবত করায় মেজর যদি কোনো সাবজেক্টে করো। টোটাল 6টা কোর্স করে কেউ অ্যাকাউন্টিং এর বাদশা হয়ে যাবে এই সম্ভাবনা অনেক কম। এবং তোমার যদি অ্যাকাউন্টিং বিষয়েই জীবনে লাইক আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হইতে চাই এরকম প্ল্যান যদি থাকে, কেউ কখনো বিবিএ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে এই সম্ভাবনা 0%। এবং তুমি 6টা কোর্স করে তুমি অ্যাকাউন্টিং এর কি বা বুঝবা? তো অ্যাকাউন্টিং যদি তোমার প্যাশন হয়, সেই ক্ষেত্রে প্রপার অ্যাকাউন্টিং 40টা কোর্সই যেন অ্যাকাউন্টিং এর হয় এরকম একটা জিনিস হোক, সেই ক্ষেত্রে ওই বিষয়ে তুমি একটা ট্রু এক্সপার্ট হয়ে বের হইতে পারবে। আরেকটা জিনিস বলি, এনআই যেহেতু আস্ক করলে যে সবকিছু ক্ষেত্রে বলা যায় এমন না, আসলে জিনিস হচ্ছে আমরা বিবিএ যে কোনো কনসেপ্ট বলতে পারি, এবং যে কোনো কনসেপ্ট যাই বলি না কেন তুই 5 মিনিটে বুঝতে পারবি। বাট তুই এমন কিছু জিনিস জানো যেটা বললাম হয়তো ফিগার করতে 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? সিগমা টিগমা কিছু একটা আলফা জমির টেনশন একটা স্টাফ। সো দেয়ার আর স্টাফ যেটা আমাদেরটা তুই একদম সিম্পল কমন সেন্স দিয়ে 1 মিনিট 5 মিনিটে বুঝতে পারবি। বাট তোর আরেকটু স্পেশালাইজিং আরে ইনডেপথ কিছু আছে যেটা বুঝতে হলে আরো কিছু ফাউন্ডেশনাল 101 102 জানা লাগে, যেটা আমরা নরমালি যেটা ক্যাচ করতে পারবো না। এটা কিন্তু বিবিএ এর মধ্যে আছে আই থিংক, কারণ হচ্ছে আমি গতদিন হিস্টোরিক্যাল কস্ট অ্যানালাইসিস করতে বলছিলাম যে হিস্টোরিক্যাল কস্টের একটা বাজে ডিসঅ্যাডভান্টেজ আছে,
এটা করতেছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে কারেন্সি সোয়াপ করছে না, তো এটার মধ্যে তো হচ্ছে কারেন্সি সোয়াপ কেন করছে, কেন লোন নিল না অন্য কোনো জায়গা থেকে, এটার এক্সপ্লেনেশন আমি বলতেছিলাম যে কারেন্সি সোয়াপ করার একটা বড় সুবিধা হইতেছে এটা ব্যালেন্স শিটের মধ্যে দিতে হয় না। আমার কিন্তু তখন আমার ব্যালেন্স পড়াশোনা করছি, ব্যালেন্স শিটের সমস্যাটা আসলে কি, তখন ব্যালেন্স শিটের সমস্যার মধ্যে একটা ছিল এটা হিস্টোরিক্যাল কস্ট করে না ভালোভাবে, অ্যানালাইসিস করতে পারে না। পরে দিয়ে আমি যখন এটা বলছি যে হিস্টোরিক্যাল কস্ট অ্যানালাইসিস করতে পারে না, পরে দিয়ে আবার কমেন্টের মধ্যে অনেকে জানাইছে না এই জিনিসটা আসলে ভুল, যে ভুল না এই সেন্সে যেটা সংশোধন করা যায়। আইএফআরএস নামে একটা জিনিস আছে, আমার ছোট বইয়ের মধ্যে দেখাইছে আইএফআরএস স্ট্যান্ডার্ডস নামে একটা আলাদা বই আছে যে সম্পদ কিভাবে রিভ্যালুয়েট করা যায়, ওই রিলেটেড রিভ্যালুয়েশনও হয় এর মধ্যে। সো এই জিনিসগুলো কিন্তু আমার বুঝতেও কিন্তু ঠেলা হইছে, মানে হচ্ছে একেবারে খেলা না, তুই এক ভিডিওর সহজ মধ্যেই বুঝে ফেলছিস, ঠিক আছে, লিটারালি এক ভিডিও বানাইতে যায় একটা সাবসেকশন বুঝাইতে যায় তুই বুঝে ফেলছিস। সো আমি যদি সামারাইজ করি, বেসিক্যালি আপনার যদি জীবনের উদ্দেশ্য থাকে যে আমি একটা চাকরি পাওয়ার চেষ্টা করতেছি, আমি ওই চাকরি করব, তারপর আমার জীবন চলে যাবে, সেক্ষেত্রে বিবিএ খুব একটা খারাপ না। বিবিএ করে যারা বের হয় তারা চাকরি পায় না এমন না, তারা চাকরি পায় এবং অনেক ক্ষেত্রে অন্যান্য অনেক প্রফেশন থেকে ভালো চাকরি পায়। বাট আপনার যদি প্ল্যান এমন থাকে যে আমার একটা বিষয় ভালো লাগে, এই বিষয়ে আমি অনেক জানতে চাই, তারপর ওই বিষয়ে আমার প্রফেশন হবে, সেই ক্ষেত্রে বিবিএ আপনার জন্য ভালো প্রফেশন, ভালো একাডেমিক ক্যারিয়ার হবে না, বিকজ আপনি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে বেরোবেন না। আপনি অনেক বিষয়ে একটু কমন সেন্স আর একটু বাড়ায় আর একটু ফ্যান্সি ওয়েতে অনেকগুলো প্রেজেন্টেশন দিয়ে বেরোবেন। And you might get some good friends, great friends, হয়তো বা রাস্তায় হইতে পারে। আর একটা জিনিস হচ্ছে this is the most cost efficient কিংবা টাইম এফিশিয়েন্ট কিংবা এনার্জি এফিশিয়েন্ট ডিগ্রি, ঠিক আছে? মেবি দ্যাটস ইট। না হলে আমি দেখছি ভাই ওদের যে ল্যাব আছে ভাই, আমি পারবো না ভাই, ল্যাব প্রফ কি সব থাকে, আমাদের দেখলে কিছুই নাই, কোনো ল্যাপটপ কি কি এটা একটা দরকার লাগে না আর কি এটার জন্য এইভাবে যেভাবে বলতেছে যে ওইভাবে যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে বিবিএ একটা হ্যাক। আপনি যদি অলরেডি জানেন আপনি জীবনে কি করতে চান, আমি এই 4 বছর এই ব্যবসা করব, বা আমি 4 বছর এই ওয়েবসাইট দাঁড় করাবো, বা 4 বছর করবো, এবং প্লাস আমি একটা ডিগ্রিও নিব, এরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনি ওই ডিগ্রিটাকে বিবিএ বানায় ফেলেন যদি, সেক্ষেত্রে আপনার পড়াশোনায় তেমন কোনো সময় দিতে হবে না, স্টিল আপনার ডিগ্রি হবে, স্টিল হয়তো আপনার ব্যাকআপ প্ল্যান ঠিক থাকবে, আপনি বের হয়ে চাকরি বাকরি খুঁজতে পারবেন যদি লাগে, প্লাস আপনার যে মেইন প্ল্যান সেই মেইন প্ল্যানেও আপনি আগে যেতে পারবেন। সো ওই চিন্তা করলে বিবিএ একটা খুব সুন্দর হ্যাক হইতে পারে একটা ডিগ্রি পাওয়ার। ট্রু না, আমি তো সবসময় শুরু থেকে বলতেছি মানে সাদমান আর ফারহান ভাই যেভাবে একদম পানির মতন সহজ বানায় দিতে জিনিসটা, না এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করছিলাম, এই জিনিসটা ক্লিয়ার করছিলাম যে পানি মতো না, 10 মাস আপনি আসমানে থাকবেন, 2টা মাস আপনি মারা যাবেন, এরকম একটা মানে খুবই ইমব্যালেন্স থাকে আর কি। যখন পরীক্ষা থাকে ভাই লাইফ বলতে কিছু নাই, ঠিক আছে, ওইখানেই সব, বাট বাকি 10 মাস আরে চিল। বাট দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, কিংবা আমি আমার যে ফ্রেন্ড দেখে দেখছি তাদের এক্সপিরিয়েন্স আসলে কন্টিনিউয়াস এরকম পড়ে। এবং যদি কাউকে বিবিএ পড়তে কন্টিনিউয়াসলি এত এফোর্ট দিতে হয়, আই থিঙ্ক ওর একটু সিয়ামের কন্টেন্ট দেখা উচিত, কিংবা এনআইতের কিভাবে ভালো শিক্ষার্থী হওয়া উচিত এইগুলো কন্টেন্ট দেখা উচিত। না হলে এত এফোর্ট দিয়ে কি পড়তেছে সে, হ্যাঁ টপ অফ দ্য মাইন্ড শিখতেছে, পেপসির কেন টেস্ট ভালো, কোকা-কোলার চেয়ে এগুলো শিখতেছে সে। বিবিএর অনেক কনসেপ্ট আমার এখন একটু, যদিও আমি তো পড়াশোনা ছাড়ছি অনেক দিন হয়ে গেছে, বাট তারপরেও আমার মনে হয় যে বিবিএর অনেক কনসেপ্ট আমি যখন পড়তেছিলাম তখনও একটু আউটডেটেড, অনেক কিছুই পড়ায় যেগুলো, বাট ওটা হইতে পারে ধরো ফিজিক্সে তো ওটা হওয়ার চান্স খুব কম, ফিজিক্সে তো ধরো গ্র্যাভিটেশনাল ওয়েভ যাই হোক ওটা চেঞ্জ হয় না প্রতি বছর, 10 বছর পর এখন ইন্টারনেট আসছে চেঞ্জ। সো বাট বিবিএতে আমার অনেক কিছুই মনে হয়েছে যে এগুলো আসলে এখন আর জানা অত জরুরি না, স্পেশালি থিওরিটিক্যাল জিনিসপত্র, ধরো কথা মার্কেটিং কাকে বলে, বা ফিলিপ কটলার মার্কেটিং জিনিসটা কি বলছিল, এইগুলো জানার দরকার আছে বলে আমার মনে হয় না, এগুলা পুরোপুরি একটা ওয়েস্ট অফ টাইম। আরেকটা জিনিস হচ্ছে আমার সবসময় মনে, আমার ফ্রেন্ডরা এখন করতেছে তো এমবিএ, তো সো যেই জিনিসটা আমরা বিবিএ তে 4 বছরে পড়ছি, সেম স্লাইডস, সেম ফ্যাকাল্টি, সেম ক্লাসরুম, ঠিক আছে, ওরা জাস্ট পড়তেছে। সো আমি সম্পূর্ণ জানি যে বিবিএ তে আমি যা পড়ছি ওইটা ওদেরকে 2 বছর এমবিএ তে পড়াচ্ছে। সো ওয়াই ডিড আই ইনভেস্ট 2 ইয়ার্স অফ মাই লাইফ? এটা তো ইউনিভার্সিটির একটা ঝামেলা যেটা হইতেছে, ব্যাচেলর ডিগ্রির সাথে মাস্টার্স এর প্রবলেমটা হইতেছে অনেক ইউনিভার্সিটি, মানে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে আন্ডারগ্রেড সেন্ট্রিক আসলে, মানে টিচাররা জাস্ট দান খয়রাতি হিসেবে বলা যায় যে মাস্টার্স এর মধ্যে ক্লাস দিতে, বাট অনেক ক্ষেত্রে ব্যতিক্রম আছে অফকোর্স, মানে মাস্টার্স কে খুব একটা বেশি পাত্তা দেয় না বা এরকম টাইপের জিনিস। তো দেখা যায় অনেক ক্ষেত্রে সিলেবাস মিলে যাইতেছে কারণ সেম টিচারই ব্যাচেলর্স এ ক্লাস নিছে, এরকম হয়েছে আর কি। মানে আচ্ছা এনায়েত, আমার একটা কোয়েশ্চেন আছে। ফারহান ভাই যেরকম বললো না যে অনেকগুলো জিনিস যেগুলো আমরা পড়ছি ওগুলো অলরেডি অবসলিট হয়ে গেছে কিংবা আননেসেসারি আমাদের ডিগ্রিতে, সো তোরটাতে এখানে কত পার্সেন্ট নলেজ অবসলিট হয়েছে? মানে তোদের ওয়ার্ল্ড তো আরো অনেক রিসার্চ সেন্ট্রিক এন্ড স্টাফ, আর একটু সলিড অবজেক্টিভ ভাবে, সো তোর কতটুকু মনে হয় যেগুলো জিনিস তোরা শিখছিস তোদের একাডেমিক সাইড থেকে ওইটা অবসলিট হয়ে গেছে, কত পার্সেন্টেজ? এইটা খুব আশ্চর্যজনক ভাবে হয় নাই, মানে খুবই সাপোজ 1946 এ কোনো একটা মেথড আবিষ্কার হয়েছে,
ওই মেথডটা এতটা সফিস্টিকেটেড যে ওইটা এতদিন পর্যন্ত আইসা ইন রিয়েল ফিল্ড বিজনেস ওয়াইজ মানে হচ্ছে ইউজড হইতেছে। ইভেন এখনকার যে যত ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন যেগুলো আছে এগুলোর থিওরিটিক্যাল বেসিস কিন্তু অনেক অনেক আগে। যেমন সাপোজ আপনি খুব ইজিলি দেখতেছেন যখন আপনি বাড়ি বানাইতেছেন, সয়েল যে পাইলের যে ইয়ে করে ভিতর থেকে মাটি উঠায়, এই লোকগুলো এসে খুব ইজিলি কাজ করে ফেলতে পারতেছে। এই লোকগুলোর পড়াশোনা করতে একটু জিজ্ঞেস করে দেখেন তো, ওরা এত সফিস্টিকেটেড কাজ এত ইজিলি করতে পারতেছে কিভাবে? কারণ ওর অ্যানসেস্টররা যারা আছে, ও যাদের কাছ থেকে কাজ শিখছে, ওরা এই পদ্ধতিটাই সেম পদ্ধতিটাই অনেকদিন ধরে ধরে কইরা আসতেছে। এন্ড এই পদ্ধতিটা থিওরিটিক্যালি আসছে কিন্তু আরো আগে, অনেক আগে, বেশ আগে। সো যেই জিনিসটা আমাদেরকে হয়তো শেখানো হইতেছে ক্লাসরুমের মধ্যে, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু অ্যাডভান্সড হওয়ার কারণে প্র্যাকটিক্যাল ফিল্ডে যায় সমস্যায় পড়ি। তার কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডের মানুষজন তো আসলে অন্য মেথডে কাজ করতেছে, তখন অ্যানালগ পদ্ধতিতে বা ওই রকম ভাবে কাজ করতেছে, খুব ডিজিটাল হয় না। তো তুই তাই হয়, আমার কেন জানি একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে এই জেনারেশন রিসার্চাররা ইউটিউব ভিডিও বানাতে অভ্যস্ত, তাই তার ওটা ব্যস্ত থাকতে তারা আর কমপ্লিকেটেড রিসার্চ আনতেছে না। তাই আমরা এটা আমার মাঝে মাঝে অবাক হয়, কারণ নিউটন এত বছর আগে বলছে, দ্যাটস স্টিল রিলেভেন্ট। আমরা কি আসলে প্রগ্রেস করার জায়গা নেই? না না, আসলে প্রোগ্রেসের ব্যাপারটা হচ্ছে তো অনেক যে নিউটনের ইয়ার থেকে কি হয় নাই, অবশ্যই হয়েছে। নিউটন যেটা ক্লাসিক্যাল মেকানিক্স শিখিয়ে দেওয়া গেছে ওইটার অ্যাপ্লিকেশন একটা জায়গায় হইতেছে বড় বড় অবজেক্টের ক্ষেত্রে। আবার তার থেকে কিন্তু কোয়ান্টাম ফিজিক্স আসছে না, কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে আমরা কিন্তু দেখতেছি যে যেই নিউটন যেই জিনিস বইলা গেছে, গ্র্যাভিটেশনের যেই ল আছে, এই ল কিন্তু আপনি যদি অনুপরমাণুর ভিতরে ঢুকেন ওই ক্ষেত্রে কিন্তু আবার খাটবে না। অনুপরমাণুর ভিতরে কিন্তু আমরা আবার ক্লাউড নিয়ে কাজ করতেছি, অরবিটাল নিয়ে কাজ করতেছি। সো এটা একটা কোয়ান্টাম ওয়ার্ল্ড, কোয়ান্টাম রেল, কোয়ান্টাম স্পাইডারম্যানের মধ্যে যেটা কোয়ান্টাম রেলমের মধ্যে। স্পাইডারম্যান না, এটা হলো অ্যান্টম্যান। সরি অ্যান্টম্যানের মধ্যে ভুলে গেছি। তো হচ্ছে যে মানে কোয়ান্টাম, তারপর কোয়ান্টাম কম্পিউটারও কিন্তু আসছে। এমন না যে কোয়ান্টাম ওয়ার্ল্ডটা মানে হচ্ছে যে রিয়েল না, কোয়ান্টাম কম্পিউটার কিন্তু এখন চলে আসছে যেখানে আমরা মানে স্টোরেজ অনেক বাড়ায় ফেলতে পারতেছি। সো ক্লাসিক্যাল মেকানিক্সের বিকল্প এন্ড এর থেকে অ্যাডভান্সমেন্ট কিন্তু আসছে। ব্যাপারটা ওইরকম না যে আসে নাই, কিন্তু দেখা যাইতেছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখন আমরা অ্যাপ্লিকেশনটা এখনো রিলেভেন্ট, সুবিধা হইতেছে এই জায়গাটাতে। মানে এটা ইরিলেভেন্ট হয়ে যায় না এখন। এখন ইরিলেভেন্ট হয় নাই, কেন হয় নাই এটাতে তো আসলে আসলে ভাগ্য বলা যায় যে ইফ ইট এন্ট ব্রোকেন ডোন্ট ফিক্স ইট, তাই না? এইভাবে চলতেছে, ভাগে নাই, সো হচ্ছে এটাকে ফিক্স করা দরকার নেই। এইটা একটা জিনিস। তোমরা কি একে চিনো? ব্রায়ান গ্রিন। হ্যাঁ চিনি তো। ব্রায়ান গ্রিনের আমাদের আসলে এই হাবিজাবি সায়েন্স নিয়ে একটা এপিসোড করা উচিত, মাল্টিভার্স বা কোয়ান্টাম রিয়েলম বা যে আইনস্টাইন বা যে ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ওয়েভ এসে কেন নোবেল পাইলো না পাইলো, এগুলো নিয়ে আমাদের আসলে একটা এপিসোড করা উচিত। কোন একটা সায়েন্টিস্টকে ডেকে, যদিও আমাদের এনায়েত আছে, সো এনায়েত থাকলেও কাজ চলে যাবে। কমেন্ট সেকশনে যে পরিমাণে ফ্যাকচুয়াল কারেকশনস পাবেন ভাই, এটা কোনো ব্যাপার না। আমি ফ্যাকচুয়াল কারেকশন পাওয়ার জন্য আমি যখন ইলন মাস্কের নাম বলে আমি আরেকজনকে দেখাই সব সময় আমার ভিডিওতে, এটা অনেক কমেন্ট আসে, এটা আমার আর ইনডেক্স ভালো হয়। অনেক মানুষ একটা ভুল থাকলে করে দেওয়ার জন্য পাগল অলওয়েজ। সো ভিডিওতে ভুল থাকা খুবই ভালো একটা হ্যাক। আমি চেষ্টা করি কিভাবে ভিডিওতে ছোটখাটো এমন ভুল যেই ভুলটা পরে তুমি একটা লাইক সার্কাজম হিসেবে চালাই দিতে পারবা, এটা আমি ইচ্ছা করে করছি, অনেস্ট মিস্টেক না। এটা আপনি কথা বলেন, আমার মনে হচ্ছে আমি এই জিনিসটা আমি অ্যাপ্লাই করছি, যেরকম ইচ্ছা করে টাইটেলে কিছু ভুল লিখে থাকি, পরে কারেক্ট করব না। তোমার বউ নিয়ে অনেক কথাবার্তা হইছে, ক্লিচু এই ভিডিওতে ক্লিচু নাই, ক্লিচু কিংবা বউ, তোর কি মনে হয় যে লেজিট আমি এটা মিস করছি? না ভালো কাজ করছিস। এটা আমরা পছন্দ করি মানুষকে কারেক্ট করে দিতে, সো কিছু যদি ভুল থাকে মানুষ ওই বিষয়ে কমেন্ট করে, গিভ দেম দ্য প্লেজার। এবং এনাইতের আমার একটা ফিডব্যাক, আমি জানি এটা রিলেভেন্ট নাকি না, বিকজ এনাইতের লাস্ট একটা ভিডিওতে পভার্টি পর্ন লিখছিস, সো মেবি পর্ন শব্দটা থাকার কারণে ইউটিউব অ্যালগরিদম ওই ভিডিওটা একটু নেগেটিভ অ্যাসপেক্ট থেকে দেখছে, মেবি হইতে পারে। তোর কি এরকম কোনো ইমপ্যাক্ট মনে হয়? প্রথমে এটা ডিমনিটাইজ ছিল 1 মিনিটের জন্য ডিমনিটাইজ থাকার পরে মানে ইউটিউব হচ্ছে এখন ওই যে সেলফ করা, তো আমার রেটিং খুব ভালো এই জায়গার মধ্যে। মানে আমি যেটাকে রেট করি যে এটা আসলে অ্যাপ্রুভ, আমাদের সবারই রেটিং সবারই হয় না, সরি তো মানে হচ্ছে এরপরের থেকে আমার আগে যেমন 1 থেকে 2 দিন সময় নিত এই হলুদটাকে সবুজ করতে, আমার 1 মিনিটের মধ্যে হয়ে গেছিল। বাট এটা ফেসবুকে সমস্যা করছে, ফেসবুকে এখনো মানে ডিমনিটাইজড এটা। আচ্ছা এরা তোর যে রেভলিউশনারি যে ইন্ডেক্স মারলি, যে আর ইন্ডেক্স, ভেরি গুড ইন্ডেক্স, বাট জিনিস হচ্ছে আমি লাস্ট দিন চিন্তা করতেছিলাম যে মনে করে আমি ইন্ডেক্সের মধ্যে গ্যাংনাম স্টাইল ফেলাইলাম, ঠিক আছে? সো হাউ ডু ইউ মেজার দ্য ইমপ্যাক্ট? সো ইটস আ গুড মেজার না পারফরম্যান্স অফ অর্গানিক রিচ। না, এটা হচ্ছে আসলে রিসেন্ট একটা চ্যানেলের
গ্রোথ কতটুকু হইতেছে লাস্ট 10টা ভিডিও পর্যন্ত, এইটা একটা হইতে পারে। বাট আমার কাছেও মনে হয় না ইন্ডেক্সটা খুব ভালো জাজমেন্ট করা, যেমন না ইন্ডেক্সে ভালো কি জন্য, ইন্ডেক্সে ভালো হচ্ছে অর্গানিক রিচ ক্যালকুলেট করার জন্য। এটা হচ্ছে দরকার হচ্ছে যারা অ্যাডভার্টাইজ দেয়, বিজ্ঞাপন দেয়, মনে করেন আমার এজেন্সি আছে, সো আমি একটা ইনফ্লুয়েন্সার দিয়ে ভিডিও বানাবো, সো আর ইন্ডেক্স আমার জন্য খুবই প্র্যাকটিক্যাল। বাট ইমপ্যাক্ট মেজার করতে গেলে আই গেস আমাদেরকে আরেকটু ঘাটতে হবে। না না, এই ইন্ডেক্স, একটা ইন্ডেক্স দিয়ে কিভাবে আমি ইমপ্যাক্ট মেজার করব, তাই না? মানে একটা ইমপ্যাক্টের কথা বলতেছি, ইমপ্যাক্ট জিনিসটা তো খুব সহজ কিছু না। বাট ভেরি গুড টুল ফর এজেন্সি পিপল। সবচেয়ে বড় এই যে ঝামেলার পয়েন্ট আমার মনে হয় কমেন্টটা অনেক ভালো ভালো, এই যে ব্রায়ান গ্রিন নিয়ে আমরা কথা বলতেছিলাম, ওর ভিডিও রেগুলারলি, বা ধরো স্টার টক যখন আমি দেখতেছি ডিগ্রাস টাইসনের রেগুলারলি দেখতেছি, কখনো কমেন্ট করি না আমি, আমার খুবই ভালো লাগে দেখতে, আমি কখনো যায় কিছু বলি না। অনেক সময় দেখা যায় আমি না সাবস্ক্রাইব করি, বাট কখনো আমি কমেন্ট করা ব্যাপারটা হই না, বাট আমার খুব ভালো লাগে দেখতে। সো যাই না, আমার ওইটা একটু মনে হয় যে আর ইন্ডেক্সের দুর্বলতা ওইখানে, যে কমেন্টটাকে অনেক বেশি সিরিয়াসলি নেওয়া। আর ইন্ডেক্স কমেন্টকে সিরিয়াসলি আমি ভুল বলছি? আর ইন্ডেক্সের মধ্যে তো কমেন্টের কিছু, কমেন্টের কোনো ফ্যাক্টরই নেই, মানে ভেরিয়েবলটাই নাই আর কি। সরি আমি ভুল বলছি। আমি ইনস্টাগ্রামের ওই যে সাদমান যখন বলতেছিল যে এজেন্সিদের জন্য ভালো, এনায়েত চলে গেছে কোথাও, আর ইন্ডেক্স নিয়ে খারাপ। না আমি আসি, ওর ভাই মশাই টাঙ্গাচ্ছে, ছুমন্দ ছু, ওর পিছে কানাডা রোজ চলে আসবে। সো সাদমান যখন যে এজেন্সিদের জন্য ভালো এটা বলতেছিল, এই এরকম টুল আছে ইনস্টাগ্রামে, আমরা ইউজ করি, আমরা মানে যারা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদের হায়ার করে, আমি করি না, বাট যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের হায়ার করে বা এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ম্যানেজ করে, ওই ধরনের এজেন্সির এরকম টুল আছে, কতগুলা কমেন্ট আসতেছে প্রত্যেকটা পোস্টে, কতগুলা রিয়াকশন আসতেছে, এইগুলা মেজার করে একটা স্কোর দেয়, যে স্কোর থেকে বোঝা যায় যে তোমার এই ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করলে ভিজিবিলিটি কিরকম হবে তোমার ব্র্যান্ডের জন্য। খারাপ না, প্রসেসটা বেশ ভালোই। এই জিনিসটা তো ভাই ফেসবুকই অ্যাডই তো করে দেয়, বা কনভার্সন রেট সব বলে দেয়, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেট্রিক আমার কাছে মনে হয়। কনভার্সন রেট তো তোমার ব্র্যান্ড, যে ব্র্যান্ড তোমার সাথে কাজ করতে যাচ্ছে সে দেখতে পারবে না, সো এটা তো তুমি শুধু দেখতে পারবে। সো আউটসাইডার্সদের জন্য এগুলো ভালো মেট্রিক। তারপরে এই যে কোয়ালিটেটিভ ব্যাপারগুলো মেজার করাটা কষ্টকর। ধরো অনেকে আছে অনেক কমেন্ট পায়, অনেক শেয়ার পায়, বাট ওদেরকে তুমি যদি কিছু তোমার ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট করে ওদেরকে দিয়ে কিছু বেচানোর চেষ্টা করো, দেখবে বিক্রি হবে না। আবার অনেকে আছে অত পায় না, বাট ওরা যখন তোমার ব্র্যান্ডের কথা বলবে তখন তোমার বিক্রি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। সো ওই ব্যাপারটা আবার মেজার করাটা কঠিন, ওইটা নিজের বুদ্ধিশুদ্ধি দেয়া কোয়ালিটেটিভ ডেটা দিয়ে। আমি একটু এখানে বইলা রাখি, যারা শুনতেছেন এইটা কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড কোনো ডিসকাশন হইতেছে না। আসলে আমি বুঝি না মানুষজন একটা কি করে এই জিনিসগুলো, আমরা যেসব জিনিস মানে কন্টেন্ট ক্রিয়েশনে যদি কথা বলি, ভিতরের জিনিসগুলো নিয়ে যদি কন্টেন্ট ইজ অ্যাবাউট লাইফ, ভাই এইটা এত ইম্পর্টেন্ট ডিসকাশন, এটা তো আপনি অন্য কোথাও শুনতে পাবেন না, মানে এই ডিসকাশন গুলো তো অন্য কেউ করতে পারবে না। সো এইগুলো শোনার পরে মানুষজন কেন আবার কমেন্ট করে যে হচ্ছে ভাই এই সব ডিসকাশন কেন করতেছেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন। এবং আই থিঙ্ক এই ডিসকাশন শোনার কারণে অনেক নন ইউটিউবার যারা হয়তো জীবনে কোনোদিন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে চিন্তাও করে নাই, তারা এই কন্টেন্ট ক্রিয়েশন আগ্রহী হবে। যেদিন আমরা শ্রাবণ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, সো এবং ভালো ভালো মানুষজন হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আসবে, কারণ অনেকে কিন্তু আসতে চায় না, তারা ওই নিট অ্যান্ড গ্রিড জিনিসগুলো আসলে ওই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ইয়াগুলো জানে না। সো এখান থেকে শোনার মাধ্যমে কিন্তু আসতে পারে এই যে এইগুলো মানুষজন। এবং এনায়েতের অলরেডি আমি অনেকগুলো এনায়েতের মতো, মানে এনায়েত লুকা লাইক ভিডিওস দেখতেছে, মানে এনায়েত হ্যাজ সেট আপ এ জেনারেশনাল একটা টেমপ্লেট বানাইছে, এন্ড ইজ জাস্ট ওরা কি নিজেদের ভয়েসটা খুঁজে পাবে নাকি না, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। কারণ দেখতেছে এনায়েতের টোনে বলতেছে এবং এমন কিছু বলতেছে যেটা এভরিডে লাইফে লাগবে না, বাট আপনি কিউরিওসিটির জন্য ক্লিক করছেন, ওরকম ভিডিও অনেকগুলো দেখতেছো। ভালো, ইউ হ্যাভ ইন্সপায়ার্ড জেনারেশন। আমাদের গ্রুপেই আমি দেখি মানুষ রেগুলারলি পোস্ট করে, ট্রাইনোমিয়াল পডকাস্টের যে ফেসবুক গ্রুপ আছে, আপনারা যারা জয়েন করেন অবশ্যই জয়েন করে ফেলবেন। ওই গ্রুপে আমি দেখি রেগুলারলি মানুষ পোস্ট করে বিভিন্ন টপিকের উপর ভিডিও। আজকেই আমি কি জানি একটা টপিক রিলেটেড ভিডিও দেখতেছিলাম গ্রুপের ভিতরে, এবং বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, সাদমান যেটা বলছে পুরোপুরি সত্য, দেখলে মনে হয় যে ওই স্মার্টার এভরিডে টাইপ স্টাইলের কন্টেন্ট, which is fine. ফান ভাই একটা প্রবলেম কি, মানে আপনার আপনার এই যে ফ্লেয়ারটা হচ্ছে আপনার বাচন ভঙ্গিতে, সো মানুষ চাইলে কিন্তু একটা টেম্পলেট আনতে পারবে না। আপনি যে কথাবার্তা বলেন, ফারহান ভাই এই জিনিসটা আমি একটু রিভিল করি, এক্সপোজ করি কেমনে আসছে। এই ভদ্রলোক কিন্তু অনেক বই পড়ছে যখন শৈশব ছিল, উনি সকাল থেকে বিকাল পর্যন্ত বই পড়তো। সো এখন হয়তো উনি বই পড়েন, উনি পাবলিকলি বলে যে খুব একটা বই পড়ে না, বাট উনার মধ্যে কিন্তু ওই ছাপটা রয়ে গেছে, ওই বই পড়ার যে প্রবণতা। সো দ্যাটস ওয়াই হি ইজ ভেরি ফ্লুয়েন্ট এন্ড ইলাস্ট্রেটিভ when he talks. সো এই জিনিসটা অনেকে মিস করে যায়। আমি শুধু কথা বলি বেশিরভাগ সময়, আমি যেসব ব্যাপারে জানি ওইসব ব্যাপারে, যেসব ব্যাপারে তুমি জানো ওইসব ব্যাপারে যখন তুমি কথা বলবে তখন তোমাকে এমনিতে অনেক স্মার্ট মনে হবে। এবং ইউটিউবে বা ফেসবুকে যখন আমরা কন্টেন্ট বানাই তখন তো বেশিরভাগ সময় আমরা কন্টেন্ট বানাচ্ছি মানে প্রি প্ল্যান্ড কন্টেন্ট, আমি জানি আমি কি নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, তারপরে যে আমি বানাই। সো
এত অর্গানাইজড ওয়েতে বানানোর পরে ওগুলা দেখে মানুষের তোমাকে মনে হবে যে ও কি বলতেছে ঠিক বলে নাই, এটা হওয়ার চান্স বেশ কম, বিকজ পুরো জিনিসটা আমি গুছায় টুছায় বানাই আপনাকে দেখাচ্ছি। তো এরকম কেনই বা হবে যে আপনার দেখে মনে হবে যে কি বলতেছে বুঝে না বা এমনি বলতেছে কেন। আচ্ছা ভাই, আমি দুইজনের প্রতি একটা কোয়েশ্চেন, আপনার কি 48 লস অফ পাওয়ার বইটার নাম শুনছেন? পড়ছি আমি। আমি না খুব সুন্দর একটা প্যারালাল টানছি, মানে একটা সাইডে হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, আরেকটা সাইডে হচ্ছে 48 লস অফ পাওয়ার। সুখন ভাই হচ্ছে 48 লস অফ পাওয়ার। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিসক্রাইব সুখন ভাই স্ট্র্যাটেজি, আপনি যদি খেয়াল করে দেখেন। 48 লস অফ পাওয়ার কিন্তু বেশ একটা ডিস্টার্বিং বই। বইটার ভিতরে বেশ ব্রুটাল, বেশ ব্রুটাল। হ্যাঁ হ্যাঁ, বেশ ব্রুটাল। যেসব কথাবার্তা আছে যে নেভার আউটশাইন ইওর বস, মাস্টার, হ্যাঁ এরকম কথাবার্তা যেগুলো আছে এগুলা একটু মানে শুনলে যে গার্ড ইওর, আমার এক্স্যাক্টলি ল গুলো মনে পড়ছে না, বাট টক্সিক একটু। হ্যাঁ অনেক লাইক ব্রুটাল ওয়েতে বলা যেত, আপনার যে বস থাকবে কখনো তার থেকে বেশি বোঝার চেষ্টা করবেন না, তাহলে আপনার চাকরি চলে যাবে, এই ধরনের কথাবার্তা বলা বেসিক্যালি 48 লস অফ পাওয়ারে। ইন্টারেস্টিং বই, বাট হ্যাঁ পড়তে বেশ কষ্ট, মানে পড়ে আপনি নিচে যাবেন, মানে ওটার 48 লস অফ পাওয়ার যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার লাইফে, তখন আপনার মনে হবে যে আপনি বেশ খারাপ মানুষ, নাইলে আপনি অ্যাপ্লাই করতেন না। আর ইটস রিলেভেন্ট টু পাওয়ার, এটা পাওয়ারের ক্ষেত্রে, লাইফের ক্ষেত্রে না, মোস্ট রিলেভেন্ট টু পাওয়ার আর কি। হ্যাঁ, এবং ডেল কার্নেগিকে নিয়ে ভিডিও আসতেছে বুধবারে। আরে নাইস, পুরো পার্সোনাল ডেভেলপমেন্ট জনরাকে জাস্ট এনআই ধুবে কোয়ান্টিটেটিভ ডেটা দিয়ে। গাইস স্কোয়ার টেস্ট পাওয়া যাচ্ছে না, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বেশ ঝামেলা হবে মানে ভিডিওটা দেওয়ার পরে। ডেল কার্নেগির অনেক কি আছে, সমর্থক আছে এন্ড সমালোচক আছে, দুইজনই মারামারি করবে এর মধ্যে। ইট উইল বি ইন্টারেস্টিং বিকজ আমিও জানি না ওনার কি সমস্যা। সো আমার মনে হয় তো ভিডিও দেখলে অ্যাকচুয়ালি আমি কিছু শিখতে পারবো। মারামারির থেকে মনে হলো এনায়েত জ্যাকসন হাইটসের মারামারি নিয়ে বেশ ডিস্টার্বড। এনায়েত দিতে পারে এই ব্যাপারটা যে জ্যাকসন হাইটস এটা কি আসলে র্যান্ডম ভাই নাকি? ক্যান সামওয়ান প্রেডিক্ট দিস যে জ্যাকসন এখানে ফাইট হবে? তাও আর বাঙালিরা আমাকে বলতেছিল জ্যাকসন হাইটসে এখন মানুষজন খালি গায়ে, বাঙালিরা যায় যেখানে খালি গায়ে লুঙ্গি পরে নাকি ঘোরাফেরা করে, মানে এই অবস্থা হয়ে গেছে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক জিটিএ ভাইবস। হ্যাঁ ওইখানে মানে যে কি হইছে মারামারি, ভিডিওটা তো দেখলামই যে হচ্ছে যে পুরো মিছিল করতে করতে জ্যাকসন হাইটসের মধ্যে আগাইতেছে, হঠাৎ করে মারামারি হইলো এন্ড দেন আরে ভাই কি অবস্থা। এটা একটা ইমপ্রেশনের ব্যাপার যে আমাদের কি বলে মানে মিডল ইনকাম যে মানুষটা আছে তারা তো ফরেন কান্ট্রি গুলাতে যায় বাংলাদেশের একটা ইমপ্রেশন ক্রিয়েট করতেছে আসলে সত্যি কথা বলতে। এন্ড ওরা ওইখানে কিন্তু রেসিডেন্ট ফর আ লং টাইম, বলা যায় প্রায় পার্মানেন্টলি ওখানে থাকতেছে, কিন্তু ওরা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে। তো এই জিনিসগুলো তো আসলে মানে বুঝি না, এটা না আমি ডেটা দিয়ে প্রেজেন্ট করতে চাইছি। এভরি টাইম বাঙালিজ ফাইট ওভারসিজ, আপনার পাসপোর্টের লাইনটা আরো 5 মিনিট দীর্ঘায়িত হয়। এই টাইপের যদি ডেটা থাকতো আমরা মানুষকে আরো বেটার বুঝাইতে পারতাম। 100% এটা আমাদের যে দলকানা টাইপ মেন্টালিটি, আর মানে খুবই যারা আমরা কি নিয়ে কথা বলতেছি যারা জানেন না, বেসিক্যালি জ্যাকসন হাইটস একটা মারামারি হয়েছে যেটা এনায়েতকে বেশ কষ্ট দিছে। মানুষজন মিছিল করতে করতে যাচ্ছিল, দলীয় ওই যে আওয়ামী লীগ বিএনপি টাইপ জিনিসপত্র যেগুলো আমরা রেগুলারলি দেখি। সো বিদেশে গেলে আমি উল্টা দেখছি মানুষের আরো এই যে দল সাপোর্ট করা, ইউকেতেও রেগুলারলি হয়, আমি দেখি প্রায় নিউজে আসে যে আওয়ামী লীগ এর সাথে বিএনপির ঢিল ছোড়াছড়ি এই সেই হাবিজাবি অনেক দেশই হয়। এমন দেশে হয় যেসব দেশে হবে এটা কেউ এক্সপেক্ট করে না। ফিনল্যান্ডেও নাকি আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্রলীগ এইসব আছে, বিএনপি আওয়ামী লীগের জিনিসপত্র খুব অদ্ভুত। এবং এনআই যেটা বলছে, সাদমান যেটা বলছে এটাই সত্য কথা। আমাদের একটু সামনে সিটি সেন্টারে একটা জায়গায় যখন প্যান্ডেমিক শুরু হয়েছে অনেক মানুষ দেখি বসে আছে, এবং একটু ল্যাটিন আমেরিকান দেখতে মানুষজন, এবং বসে আছে অনেক মানুষ, বাচ্চা কাচ্চা মহিলা লোকজন বসে আছে এবং রেগুলারলি বসে থাকে। তো ওই জায়গাটা পরে আমি রিয়েলাইজ করলাম যে ওখানে সোশ্যাল সার্ভিস থেকে এসে সন্ধ্যার সময় ফ্রি ফুড দেয়। তো এই কারণে ওরা বসে থাকে, এবং সিটি সেন্টারের একটা বেশ প্রমিনেন্ট কর্নার, আমাদের ডাবলিনের সিটি সেন্টার অনেক বড়, বাট ওই বড়রই একটা বেশ আমার বাসার কাছে, আমার যাত্রা পথে পড়ে বিভিন্ন সময়। তো ওখানে যেহেতু সন্ধ্যার সময় ফ্রি ফুড বিতরণ হয়, তো ওখানে সকাল থেকেই আমি দেখি মানুষজন বসে থাকে এবং একবার রাতে যায়। এবং তাদের বেশিরভাগ সময় এরা মানে যেহেতু সোশ্যাল সার্ভিসের উপরে আছে, এরা কাজকর্ম করতেছে, তো কিছু করার নেই, যেখানে সন্ধ্যায় খাবার দিবে হয়তো তারা ভাবতেছে সকাল থেকে এখানেই থাকি। তো ওই জায়গাটা না অনেক ময়লা হয়ে থাকে বেশিরভাগ সময়। ধরো চিপসের প্যাকেট এই সেই, বাচ্চা কাচ্চা কাঁদতেছে, বাচ্চা কান্দাটা একটা ইউনিভার্সাল সমস্যা, বাট বাচ্চা কাঁদতেছে, মনে করো এদের বাচ্চা উচ্চা আছে। তো এই দেখে পরে আমি এমনি সবার সাথে কথা বলতে বলতে বেশিরভাগই নাকি আর্জেন্টিনা, তারপরে এরকম কয়েকটা দেশ থেকে আসছে। তো এই দেখে ওরা কিন্তু কোনো মানে অপরাধ করতেছে এরকম না, জাস্ট ওইখানে বসে আছে, জায়গাটা ময়লা হচ্ছে, চিল্লাচিল্লি হয়, বিভিন্ন সময় হাসাহাসি হয়, কয়েকটা দোকান আছে ওই দোকানগুলোর সামনে ওরা হাউকা করে, এই আমার কোনো সমস্যা হচ্ছে না।
বাট এই দেখেই আমার ওই দেশগুলোর মানুষের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা জন্মায় গেছে যে এই দেশগুলা মনে হয় এরকম হবে, যেটা মনে হয় হবে না, হয়তো যেটা মনে হয় হবে না। বাট ওই তো হয়ে গেছে। বাংলাদেশি মানুষ যখন বিদেশে যায় এরকম ফান অ্যাক্টিভিটি করে, তুমি চাও বা না চাও, যে মানুষগুলো দেখছে, অনেক মানুষ দেখছে আমি শিওর, আমেরিকা বেশ ঘনবসতিপূর্ণ এলাকা ওনারা যেখানে থাকে, বা এই যে ইউকে তে যেখানে হয়, জায়গাটার এক্সাক্ট আমার নর্থ লন্ডন সম্ভবত, বা নর্থ ইস্ট লন্ডন, এরকম কিছু, যেখানে বাংলাদেশি, যেখানে শহীদ মিনারও আছে, স্টার কাবাব আছে। তো ওই সব জায়গায় যা হয় এগুলা দেখলে বাকি মানুষদের আমাদের সম্পর্কে যে ধারণা হয়, আপনি যদি অ্যাজ আ বাংলাদেশি নর্মাল জীবনযাপনও করেন, কোনো খারাপ কিছু নাও করেন, তাও আপনার ব্যাপারে নেগেটিভ ধারণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিকজ আপনার লাইফস্টাইল আর তাদের লাইফস্টাইল অনেক আলাদা। সেইখানে আপনি যদি যে একটা মিছিল শুরু করেন বা মারামারি শুরু করেন, সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার ইমেজ গন, এবং আপনার মাধ্যমে পুরা দেশের ইমেজ গন। আর মানুষ খেলে ব্রাহ্মণবাড়িয়ার দোষ দেয়, তাহলে নিউ ইয়র্কে সেম কাহিনী হইতেছে। কি অবস্থা! আপনারা যারা সামনে বিদেশে যাবেন, এই কারণে অনেকে বিদেশে যারা আসে তারা বাংলাদেশি কমিউনিটির সাথে অ্যাসোসিয়েট করতে চায় না, দূরে দূরে থাকতে চায়, ইনক্লুডিং আমি বাংলাদেশি কমিউনিটি থেকে যত পারে, যদিও আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি অত স্ট্রং না, অত মানুষ নাই, বাট তারপরে আমি চাই দূরে দূরে থাকি। ইউকে তেও এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বাংলাদেশি কমিউনিটির আশপাশে যায় না। ভাই জাস্ট হাইপোথেটিক্যালি আস্কি, মানে অনেক সময় জিনিস হচ্ছে কি, যখন ভ্যালোরেন্ট একটা গেম খেলি, বুঝছেন, ওইখানে না বুঝি, যখন মানুষ কথা বলে না, এক লাইন বললেই বোঝা যায় বাঙালি না ইন্ডিয়ান, ঠিক আছে? সো মেনি টাইমস আমি বলতে চাই না যে আমি কোন কান্ট্রি থেকে, আমি বলি আই এম ফ্রম সাউথ এশিয়া। সো হাইপোথেটিক্যালি আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইফ সামওয়ান অ্যাকচুয়ালি আস্কস ইউ অ্যাবাউট এথনিসিটি, কিংবা সন্দেহ করতেছে, উড ইউ রাদার বি আইডেন্টিফাইড অ্যাজ এন ইন্ডিয়ান? ডিপেন্ডস সিচুয়েশনে কি। যেমন ধরো ইউকের ইন্ডিয়ানদের ইউকে ভিসা নিলে আর আইরিশ ভিসা লাগে না, এরকম সিচুয়েশন ইন্ডিয়ান হইতে পারলে খারাপ হইতো না। বাট ইন জেনারেল না, ন্যাশনালিজম জিনিসটা যেহেতু জন্ম থেকে চলে আসে, ওইটার থেকে বের হয়ে যাওয়া, বা ওইটা থেকে কেউ ইন্ডিয়ান বললে, আমার এখানে অনেক কেন জানি মাছি চলে আসে। ন্যাশনালিজম যেহেতু একদম জন্ম থেকে ইনগ্রেইন্ড তোমার ভিতরে, ওইটার থেকে বের হইতে কেউ আসলে চায় না। সো ইন্ডিয়ান বললে উল্টা রাগ লাগে বেশিরভাগ সময়, বা বাংলাদেশ কেউ না চিনলে অনেক সময় রাগ লাগে, বা কেউ যখন বলে যে বাংলাদেশ এটা তো মনে হয় ইন্ডিয়ার মধ্যে ছিল, এরকম কথা, যেটা আর কি বিদেশের মানুষ বেশিরভাগ সময় তো তাই চিনে, আলাদা করে তো চিনে না। জিওগ্রাফির ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে বেশিরভাগ মানুষ জানবে, এই চান্স খুব কম। বাংলাদেশ সাউথ এশিয়ার ছোট্ট একটা দেশ, আর যারা জানে তারা তাদের হয়তো তাদের বাবা মা বলছিল যে ওই দেশ ইন্ডিয়ার ভিতরের একটা পার্ট, বা ইন্ডিয়ার ভিতরে পার্ট নাহলে পাকিস্তানের ভিতরের একটা পার্ট। তো পাকিস্তানের সাথে আমরা রিলেটেড ছিলাম। সো বেশিরভাগ মানুষই আসলে বাংলাদেশের কথা জানে না, বাট কেউ যখন বলে যে ইন্ডিয়ান অরিজিন বা ইন্ডিয়ান দেখতে, তখন আসলে বেশিরভাগ সময় খারাপ লাগে, ভালো লাগে না। এবং বেশিরভাগ মানুষ যারা বিদেশে থাকে তারা হয়তো এটাই বলবে আমার মতো, যে তোমাকে দেখে যদি কেউ মনে করে যে তুমি ইন্ডিয়ান, সেই ক্ষেত্রে জিনিসটা বেশ বেশ বিরক্তিকর অভিজ্ঞতা। আমি এটা আস্ক করছিলাম মোর লাইক যে অনেকে থাকে না, প্রিকনসিভ নোশনস থাকে না আপনার এগেইনস্টে। সো দ্যাটস ওয়াই যখন গেম খেলতেছি আমি কখনো বলি না, কারণ থাক বললেই জাস্ট গালাগালি খাবো, অনেক ঝামেলা হয়। সো আই উড রাদার অ্যাভয়েড ইট, যে ভাই তোমার প্রিকনসিভ নোশনস আছে, তুমি ওইটা নিয়ে থাকো, আমার উপর রেসিজম খাটায় না। দ্যাটস ওয়াই আমি অনেক সময় জিনিসটা বলি না। বাট যেহেতু আপনি বললেন যে ইটস মোর অ্যাবাউট ইমোশন এন্ড প্যাট্রিয়টিজম, লেস অ্যাবাউট ইউটিলিটি এন্ড কনভিনিয়েন্স। এবং গেমের ব্যাপারে আরেকটু বলো, গেম কি আমরা দেখতে পারবো কোথাও? গেম আমি অনেকদিন ধরে ভাবতেছি, তুমি যে গেমটার নাম বললা ভ্যালোরেন্ট, আমি অনেককে দেখতেছি খেলতে, স্পেশালি ফেসবুকের দুনিয়ায় বেশ। এইমাত্র মাস্টার্স হইলো আপনার, এবং মানে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যাম্পিয়নশিপস, এবং আগের চ্যাম্পিয়ন্সরা হারিয়ে গেছে। এবং আজকে আমাদের যে গেস্টের আসার কথা ছিল, হি ইজ দ্য ভ্যালোরেন্টের বস, ওয়ান অফ দ্য বিগেস্ট স্টারস। গেম খেলা শুরু করতে হবে যদি আমরা রেলেভেন্ট থাকতে চাই না। আমি গেম এক্সপ্লেইন করতে পারি, গেম একটা এক্সপ্লেইন করব। গেম কেউ এক্সপ্লেইন করা শুনতে চায় না, সবাই চায় গেম খেলা দেখতে। আমাদের গেম খেলাটা এই সময় কি হইতেছে, তুই যদি একটা গেম খেলতে চাস, তুই যদি তোর লাইন খেলতে চাস, ইট টেকস টু, একটা গেমের আছে ইট টেকস টু, এটা এত ব্রিলিয়েন্টলি বানাইছে। এন্ড এটা যদি তুই যদি কত কনসেপ্ট সাইকো, এটা যদি ক্লাস 5 এর বাচ্চাদেরকে এটা দিয়ে যদি ফিজিক্স শেখানো হয়, ভাই উই আর গোনা বি লিভিং ইন দ্য ফিউচার। ঠিক আছে, এটা দেখতে হবে। শিখার কিছু নাই, জাস্ট দুজন মিলে খেলতে হয়, বাট অনেক মজার ব্যাপার। আমাদের অবশ্যই একটা গেমিং এর ব্যাপারে কিছু করা উচিত। আমরা অনেকবার প্রাইভেটলি আলাপ করছি গেমিং নিয়ে রিলেটেড, চেস নিয়ে বলছিলাম। চেস, আমরা চেস টুর্নামেন্ট করতে চাইছিলাম এক সময়, করবো আমরা, আমাদের 50,000 সাবস্ক্রাইবার হোক, তখন আমরা গেম খেলবো।
সেটা 50,000 হবে, আর অনেক আচ্ছা গেস্টস ভাই, আসবে যদি তারা আমার বলে। একটা কোশ্চেন ছিল আপনাদের দুইজনের কাছে। বল আপনারা বলে শুনছেন নাই রিসেন্টলি কিন্তু একটা জিনিসটা খুব ক্যাচাল হইতেছে, কি ওই যে সোহেল তাজ ভার্সেস পরিমণি? না 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 না, ওইটা না ওইটা পরে। ঋত্বিক রোশন একটা অ্যাড করছে, এর মধ্যে জোম্যাটোর একজন ডেলিভারি ম্যান আসছে ইয়া দিতে। ওটা দেখছেন কিনা আপনারা? ওটা খুবই বাজে, না ওটা খুবই বাজে হয়েছে। ইটস হ্যাঁ এ ডিলিউশনাল স্টোরি প্যাকেজড ইন এ হোলসাম ওয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওই যে যেটা বলছিল হার কাস্টমার হ্যাঁ হিরো, মানে হচ্ছে যে শুধু ঋত্বিক রোশনের জন্য বসে থাকবে না, অন্য একজন কাস্টমার ডাকতেছে। এনায়েত কাহিনীটা বল একবার হ্যাঁ অডিয়েন্সের জন্য, কাহিনীটা বলে তাহলে দেয়। যেটা ঋত্বিক হবে। রোশনের কাছে একজন আসছে সাপোজ ডেলিভারি নিয়ে, খাবার ডেলিভারি নিয়ে। সে ভাবছে যে আরে ঋত্বিক রোশন চলেন চলেন এখন আমরা ছবি তুলবো। ঋত্বিক রোশন ভিতরে খাবার রাখতে গেছে, খাবার রাখতে যায়, তার ওই সময় হচ্ছে ওই লোকটার একটা কল আসছে যে অন্য একটা জায়গায় ডেলিভারি দিতে হবে। সো ওই লোকটা ডেলিভারি দিতে চলে গেছে ঋত্বিক রোশনের সাথে, আর ছবিটা তুলে নেয়। দ্যাটস ওয়াই ওরা এটা সিগনিফাই করতে চেয়েছে হার কাস্টমার হে হিরো, সব কাস্টমার হইতেছে হিরো। এইখানে আসলে ঋত্বিক রোশনকে আলাদাভাবে কোনো এখানে মানে গুরুত্ব দিবে না। এইটা নিয়ে সমালোচনাটা যেটা হয়েছে যে এই ওয়ার্কারটা তো হচ্ছে গিগ ওয়ার্কার। গিগ ওয়ার্কার মিনস হচ্ছে যারা হচ্ছে যে কয়টা ডেলিভারি আজকে দিল তার উপরে ডিপেন্ড করে তার স্যালারি কত হবে। সো ও কিন্তু চাইলেও থাকতে পারতেছে না এখানে। অনেক গিগ ওয়ার্কারের কিন্তু সমস্যা হইতেছে, স্বাস্থ্যগত সমস্যা হইতেছে, আলসার হইতেছে অ্যান্ড গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তার কারণ ও একদিনে চায় ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেলিভারি দিতে, যাতে করে ও অনেক বেশি টাকা পায়। অ্যান্ড দ্যাটস ওয়াই গিগ ওয়ার্কারদের কিন্তু যেমন নর্মাল লেবার অর্গানাইজেশন যারা আছে ওদেরকে একটা ছুটি দেই আমরা, প্লাস হচ্ছে ওদেরকে আমরা একটা মান্থলি মানে মিনিমাম ওয়েজ দেই। গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু এটা খাটে না। সো এইটা নিয়েই বিয়েটা হয়েছে যে গিগ ওয়ার্কারদের রাইট আমি যদি এখন প্রিজার্ভ করতে যাই, সেই ক্ষেত্রে আমার ল কি বলে। এটা ল নিয়ে আমি যেটা অ্যানালাইসিস করছিলাম যে ক্যালিফোর্নিয়াতে এরকম একটা ল আসছিল, প্রপার্টি 2022 খুব সম্ভবত বলে এটাকে। তো ওইখানের মধ্যে উবার যে রাইডাররা আছে ওদেরকে ওদের ব্যাপারে কিছু গাইডলাইন দিছিল যে ওদের মেডিকেল এক্সপেন্স দিতে হবে উবারকে। তারপর এরকম আরো অনেকগুলো কোম্পানি কিন্তু ফুল টাইম এমপ্লয় হিসেবে রিকগনাইজ করে নাই। গিগ ওয়ার্কারদেরকে এই সুবিধা তোমার দিতে হবে, মিনিমাম ওয়েজ এত দিতে হবে, এরকম এরকম ভাবে। ইন্ডিয়াতে 2020-এ কোড অফ সোশ্যাল সিকিউরিটি নামে একটা কোড আসছে, ওইখানে হচ্ছে সেম এরকম ভাবে বলে দিচ্ছে, বাট অত ডিটেইলসে বলে নাই। সো গিগ ওয়ার্কারদেরকে আসলে রাইট দেওয়া হইতেছে কিনা এটা নিয়ে কিন্তু বেশ তোলপাড় চলতেছে। ইয়েস ইয়েস ইয়েস। এবং এটা যদি মেটাফোরটা আমি এক্সপ্লেইন করি আপনাদের সামনে, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে একজন আপনার জন্য কাজ করতেছে, এতই কাজ করছে যে সে আর মুভ করতে পারছে, সে লিটারালি ক্রল করতেছে। এবং তখন আপনি ওই ক্যামেরা দিয়ে ধরছেন এবং দেখাচ্ছেন যে দেখেন কত ভালো হার্ড ওয়ার্কার, সে ক্রল করে হইলেও সে ডেলিভারিটা দিবে। সো আপনি ওকে এক্সপ্লয়েট করে ওই অবস্থানে নিছেন, তারপর ওই অবস্থানের উপর কাজ করার জন্য তাকে গ্লোরিফাই করতেছেন। সো ইটস ডাবল হিপোক্রেসি আর কি এখানে চলতেছে। এবং এরকম দেশি একটা কাহিনী হয়েছে যেটা আমরা কথা বলছিলাম, রাইট? যে ই ফুডকে ক্যান্সেল করছে কোন জায়গায় একটা ফুড চেইন, ওই যে না বলতেছে ফুড ডেলিভারিকে। ও একটা দিছিলাম ট্রাইনোমেল ওই মেসেঞ্জারে, আচ্ছা খেয়াল করেন। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল কাহিনীটা? দেশেরটা আমি শুনিনি আর কি। আর দেশে একটা সেম টাইপেরই কাহিনী না, একটা ব্র্যান্ড ই ফুডকে ক্যান্সেল করছে, ওরা না বলতেছে দ্য ডেলিভারি পারসন কে আর কি। সো এটা অনেকে বিরক্ত হয়েছে রিসেন্টলি এত ডেলিভারি। আমি তো হচ্ছে যে এই মানে শান্তিনগরে গেছিলাম রিক্সা দিয়ে, যখন জেনারেল মানুষের যে ডেলিভারি ম্যান বেশি, খাবারের ডেলিভারি ম্যান, এন্ড ইদানিং হচ্ছে আমি তাই দেখি খালি সাইকেল দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, পিছে ব্যাগ, সাইকেল দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, এরকম চলতেছে। কিন্তু বেশ মানুষ বাড়ছে, এটা একটা ভালো যে জব বাড়তেছে, কর্মসংস্থান বাড়ছে। বাট আমি জানি না এটা কি আসলে এরকম যদি হয়, আমি কম মানুষ নিয়োগ দিয়ে হচ্ছে ম্যাক্সিমাইজ করা ট্রাই করবো প্রফিট, এরকম যদি হয় তাহলে সমস্যা। যদি বেশি মানুষ আস্তে আস্তে রাইট রাইট, তো বেশি মানুষ যদি এনগেজ করতে পারে তাহলে তো আই থিঙ্ক বেশি কর্মসংস্থানের সুযোগটা তৈরি হইতেছে। বাট আমার মনে হয় না এরকম হবে। ঋত্বিক রোশনের ছোট আমরা আজকে যেহেতু মাল্টিভার্স নিয়ে কথা বলছি, ব্রায়ান গ্রিন নিয়ে কথা বলছি, নীল ডিগ্রাস অ্যাসাসিন নিয়ে কথা বলছি, ঋত্বিক রোশনের খুব ভালো একটা ডকুমেন্টারি আছে স্পেস নিয়ে, কোই মিল গয়া। আপনারা যারা দেখেন নাই, নেটফ্লিক্সে আছে, আপনারা দেখে আসতে পারেন। দ্য বিগেস্ট সায়েন্স ফিকশন। নীল পাঞ্জাবি পরে আসছে, জাদুর মতনই লাগতেছে, রাইট? সাধারণত হুডি পরলে ভালো। আজকে আমি মাকুর কসপ্লে করতেছি, এই কি বলে জাদু বানাইছে রে, জাদু ফরেনারদের ডে। আমার সমস্যা নেই, আমার বস্তার কাপড় কিনা আছে, I'll just have to wear it, ঠিক আছে? তাহলে জাদু হয়ে যাবে। ক্যালিফোর্নিয়া যে গিগ ইকোনমি, ক্যালিফোর্নিয়া কিন্তু সব কয়টা স্টেটের মধ্যে খুব বাজে একটা স্টেট। যে কোনো এক্সাম্পলের জন্য ওই স্টেটের যে স্টেট প্রধান, সিনেটর সম্ভবত বলেন, আমি জানি না কি বলে, গ্যাভিন নিউসম নাম, ওকে কিছুদিন পর পরে রিকল হয়, ওকে কেউ পছন্দ করে না। ক্যালিফোর্নিয়ার ট্যাক্স সবচেয়ে বেশি, ওয়ান অফ দ্য বিগেস্ট। এবং ক্যালিফোর্নিয়া থেকে এই কারণে অনেক নামি দামি মানুষ চলে গেছে গত 1-1.5 বছরে, ইনক্লুডিং জো রোগান, ইলন মাস্ক,
আরো কে কে গেছে আমার ঠিক মনে পড়ছে না, এই দুটা সবচেয়ে বড় নাম যে যারা ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাস চলে গেছে, বিকজ ক্যালিফোর্নিয়ায় ট্যাক্স বেড়ে যাচ্ছিল, ক্যালিফোর্নিয়ার হাবিজাবি বা বসবাস করার টেক্সাসের অবস্থা। তো লিভিং কস্ট মনে হয় ওয়ান অফ দ্য লোয়েস্ট। টেক্সাসের লিভিং কস্ট লোয়েস্ট, টেক্সাসে সম্ভবত ইনকাম ট্যাক্সের রেট খুব ভালো, টেক্সাসের গান ল যারা ফার রাইট পছন্দ করে তাদের জন্য বেশ পছন্দ, তারা টেক্সাসে গান বন্দুক টন্দুক নিয়ে ঘোরা যায়, খুব ভালো অবস্থা, ঢাকায়ও যায়, কোনো ব্যাপার না। এটা এটা এমন স্পেশালিটি কিছু না, তো টেক্সাস মানুষের যেটা বসে যেটা নিউ ইয়র্কে হয়তো করা যায় না। তো এই কারণে ক্যালিফোর্নিয়া ছিল অনেক কিছু, এবং ক্যালিফোর্নিয়া হোমলেসনেস প্রবলেম এই ধরনের অনেক সময় প্রবলেম নিয়ে, ক্যালিফোর্নিয়া বেশ রিপাবলিকান স্টেট, বাট না সরি রিপাবলিকান স্টেট না, সম্ভবত ডেমোক্রেটিক স্টেট, বাট অনেক ঝামেলা। ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটদের সবসময় জিতে। ওকে, আমি হিস্ট্রি বলতেছিলাম ক্যালিফোর্নিয়া। আচ্ছা, মেইন সংক্ষেপে আমি যদি বলি, গিগ ইকোনমির যে প্রবলেম, এই যে ওয়ার্কারদের এক্সপ্লয়েট করা, রাইট না দেওয়া, এই উবার যেটা করতে চাইছে, ফুল টাইম এমপ্লয়ি হিসেবে তো নেওয়া সম্ভব না, বিকজ ফুল টাইম এমপ্লয়ি হিসেবে একে তো অনেক গিগ ওয়ার্কাররাও ফুল টাইম ওয়ার্কার হইতে চাবে না, বিকজ তাইলে একই সাথে তোমার অন্যান্য কাজ করার ফ্লেক্সিবিলিটি আর থাকতেছে না, তোমার এখানেই ফুল টাইম এফোর্ট দিতে হচ্ছে। প্লাস বেশিরভাগ গিগ ওয়ার্কাররা একই সাথে অনেক কিছু করে, লাইক পড়তেছে, পড়াশোনার পাশাপাশি এটা করতেছে, বা আরেকটা চাকরি করতেছে, পার্ট টাইমে উবার চালাচ্ছে, এই ধরনের ব্যাপার স্যাপার অনেক করে, যারা এগুলো করতে পারবে না যখন যদি ফুল টাইম ওয়ার্কার হয়ে যায়। ফুল টাইম ওয়ার্কার কোম্পানিরা করতে চায় না, বিকজ আমেরিকান কনটেক্সটে বললে তাইলে তোমার ওই যে 401k দিতে হবে, হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলা কোম্পানি দিতে চায় না অবভিয়াসলি। বাংলাদেশ বা ইন্ডিয়ার প্রেক্ষাপটে আমার মনে হয় পজিটিভ ব্যাপারটাই বেশি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, যে এত মানুষকে যে এমপ্লয় করা সম্ভব। ইভেন মানে ফুড ডেলিভারি বাদ দিয়ে যদি তুমি পাঠাওয়ের বাইক রাইডারদের কথা চিন্তা করো বা উবারের ড্রাইভারদের কথা চিন্তা করো, যে পরিমাণ মানুষ এমপ্লয় হচ্ছে, ওইটার সাথে কম্পেয়ার যদি আমি করি এক্সপ্লয়েট কিরকম করা হচ্ছে তাদের সিচুয়েশনকে, আমার মনে হয় এমপ্লয়মেন্টের বেনিফিটটাই বেশি, কনসিডারিং যে আপনি চাইলে ছাড়িয়ে দিতে পারেন, আপনাকে কেউ আটকায় রাখতেছে না, যেহেতু এটা একটা মানে একটা বেসিক্যালি ফ্রিল্যান্স গিগ, আপনি যে কোনো সময় চাইলে পাঠার চাকরি ছেড়ে দিয়ে আরেকটায় চলে যেতে পারেন। এবং এই তো, সো আমার মতে ব্যাপারটা ভালো। এটা এই যে এক্সপ্লয়টেশনটাকে আমি অত বড় প্রবলেম আমাদের সোসাইটির জন্য এখন পর্যন্ত মনে করি না, যেই সোসাইটিতে মানুষের এমনিই চাকরি নাই। না গুড, এটা তবে তবে এটা এখন এইভাবে বললে, বাট এই কারণেই তো এক্সপ্লয়টেশনটা, বিকজ চাকরি খুব একটা অভাব, এইজন্য এক্সপ্লয়টেশন। ক্যালিফোর্নিয়াতে রিসেন্টলি ওদের যে প্রপার্টি 2022টা ছিল 2020-তে করা, আমি যে লটার কথা বলতেছি 2020-তে করা, এন্ড এইটার এগেইনস্টে একজন সুপ্রিম কোর্ট জাজ এটাকে আনকনস্টিটিউশনাল বলছে। এটা কিন্তু গিগ ওয়ার্কারদের পক্ষে ছিল, তারপরে এটাকে আনকনস্টিটিউশনাল বলছে। তার কারণ যে এইটা গিগ ওয়ার্কারদের রাইট ভালো মতন দিতেছে না, ওদেরকে যে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে রিকগনাইজ করতেছে না। এবং আরেকটা বড় জিনিস, লেবার ইউনিয়ন, ওদের এখানে কিন্তু লেবার ইউনিয়ন খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাদের একজন স্যার বলতেছিলেন যে আমেরিকাতে আপনি যদি আপনার ধরেন আমার রুম আছে, আমার অফিসের মধ্যে আমার রুমের থেকে আমি একটা টেবিল আমার রুম থেকে অন্য জায়গায় সরাবো, সো এই কাজটা আমি নিজে করতে পারবো না। কারণ কি জানেন, নিজে করতে গেলে এই কাজটা যে করতো, যে লেবার করতো, ওই লেবার একটা টাকা পাইতো, আমি তাকে ওই টাকাটা দিতেছি না, এন্ড দ্যাটস ওয়াই ওরা ইউনিয়ন হিসেবে আপনার বিরুদ্ধে মানে হচ্ছে যে অভিযোগ করবে এন্ড মামলা করবে যে আমাদের রাইট উনি খায়া দিছে, কারণ উনি নিজে টেবিলটা সরাইছে, আপনি নিজে সরাইতে পারবেন না। সো লেবার ইউনিয়ন কিন্তু অনেক বড় একটা জিনিস। এন্ড ক্যালিফোর্নিয়াতে এই ইউনিয়ন করার অধিকারটা কেন দেওয়া হয় নাই গিগ ওয়ার্কারদেরকে, গিগ ওয়ার্কারদের কিন্তু ইউনিয়ন করার ইয়া নাই, টাইপ নাই, মানে কনস্টিটিউশনালি না, মানে ল অনুযায়ী এখনো নাই। সো এইটা কেন দেওয়া হয় নাই, এই জন্য কিন্তু জাজ এটাকে আনকনস্টিটিউশনাল বলছে, আপনি ইউনিয়ন করতে পারতেছেন না, লেবার ইউনিয়ন। ইউনিয়ন করতে পারার এবিলিটি মনে হয়, মানে যে এবিলিটি টু ফর্ম অ্যান ইউনিয়ন, এটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। আমি জানি অ্যামাজনের ওয়ার্কারদের নিয়ে এই প্রবলেমটা রেগুলারলি হয়, যে ইউনিয়ন কেন করতে পারতেছি না, অ্যামাজন তো রেগুলারলি হায়ার করতেছে, ফায়ার করতেছে। আই ডোন্ট নো, আমার ক্ষেত্রে মনে হয় বাংলাদেশের মানুষের যখন, সাদমানের কথাটাও ঠিক, এটা একটা প্যারাডক্সের মতো, মানুষের চাকরি নাই দেখে ওই সিচুয়েশনের অ্যাডভান্টেজ নেওয়াটাই এক ধরনের এক্সপ্লয়েট করতে পারার এবিলিটির সাথে মিলে যায়। আবার যখন ফার্স্টে তো চাকরি দিতে হবে, তারপর উই ফর্ম দ্য রেগুলেশনস, আস্তে আস্তে আমরা চাকরি দেই, মানুষগুলো পভার্টি লাইন থেকে উপরে উঠুক, আরো নতুন নতুন কয়েকটা কোম্পানি আসুক, আরো 10টা বা 20টা ফুড চেইন আসুক, বা এই তো এইরকম গিগ ওয়ার্কারদের এমপ্লয় করতে পারবে, এরকম বিভিন্ন, যত ই কমার্স বাড়বে তত ডেলিভারি কোম্পানি বাড়বে, সব কটাই আস্তে আস্তে ইমপ্রুভ হোক। একটা পর্যায়ে যায় যখন সব একটা লেভেলে চলে যাবে, তখন আমরা চিন্তা করতে পারবো যে হ্যাঁ এখন কি ওরে বেশি ডেলিভারি দেওয়া কি ওর অনেক কষ্ট হচ্ছে, বাট ওইটা নিয়ে এখন আমরা চিন্তা করতে পারবো না যখন ওকে সরায় ফেললো কিছু যায় আসে না, আরো 500 জন বসে আছে ওর চাকরিটা নেওয়ার
জন্য। কারেক্ট ফার্ন ভাই, এই জিনিসটা আমি এগ্রি করি। কারণ জিনিস হচ্ছে, মনে করেন ই কমার্সের জিনিসটা, ই কমার্সে ওরকম রুল রেগুলেশন হচ্ছে না, কারণ অত মানুষ করতেছিল না। এখন যেহেতু দের ইজ এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পিপল ডুইং ইট, এই জন্য ট্যাক্সের ওই ক্যাটাগরিটা তৈরি হয়েছে, সাব ক্যাটাগরি ওইটার আন্ডারে ফাইল করতে পারেন। সো আগে তৈরি হবে, তারপরে ক্যাটাগরি আন্ডারে আমরা ল গুলো বানাইতে পারবো। সো ইট হ্যাজ টু স্টার্ট, এক্সপ্লয়টেশন সাথে সাথে আসবে, বাট ইট হ্যাজ টু স্টার্ট। ওইটাই, ওই যে তোমার এখনো এত কিছুর পরও দেখবা যে সেই সোয়েট শপে নাইকির জুতা এখনো বানানো হয়। এখনো তো বানানো হয়। ওগুলা আমরা দেখি না, যে হয়তো বাংলাদেশে হয়তো অত হয় না, ভেনেজুয়েলায় হয় বা জিম্বাবুয়েতে হয়, আমি জানি না কি কোথায়। বাংলাদেশে ইয়েটা হয় যে রেডিমেড গার্মেন্টস, আরএমজি ক্ষেত্রে হয়। তো ওই তো সব জায়গায় হয়, ওরা খালি সাইকেল চালায় না দেখে ওদের তো দেখা যায় না হয়তো। বাংলাদেশের গার্মেন্টস ওয়ার্কাররা সাইকেল চালায় গেলে আমরা তখন দেখতাম কিভাবে সোয়েট শপের মধ্যে, সোয়েট শপে যদি অ্যাকচুয়াল সোয়েট না দেখা না যায় রাস্তায়, বাংলাদেশে কেউ সাইকেল চালাইলে সে যদি ফার্স্ট ডেলিভারি দিতেও যায়, তাও তাকে মনে হবে যে তাকে অনেক এক্সপ্লয়েট করা হয়ে গেছে। আমাদের বাংলাদেশের ওয়েদার, যেই ময়েস্ট ওয়েদার, তারপর তুমি আমাদের ট্রাফিক সব মিলায়, ট্রাফিক, এটা ফার্স্ট ডেলিভারিটাই একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের জন্য। এক্সপ্লয়টেশন হয়ে যাবে ওর মধ্যেই। ওটাই। আর এই যে সাদমানের মতো মানুষ যে সবকিছু অনলাইনে অর্ডার করে রেগুলারলি, সাদমান পার্ট অফ দ্য প্রবলেম। সাদমান হচ্ছে আমরা একই সাথে মানুষকে এমপ্লয় করতেছে, একই সাথে মানুষকে এক্সপ্লয়েট করার এবিলিটি দিচ্ছে। এই প্রসেসটা আমার কারণেই জেগে আছে আসলে, আমি এই জিনিসটাকে দাঁড় করায় রাখিছি ইকোনমিটা, না ভাইয়া? সাদমান অর্ডার দেওয়াকে এখন না করতে পরোক্ষ সাপোর্ট করতেছে সবসময়। এখন থেকে যায় সাদমান এখন থেকে যায় সবকিছু কিনা নিয়ে আসবে। ইভেন বিস্কুটও তুই বাসা খাবি না, বুঝছিস? বিস্কুট হচ্ছে যাবি ওই ইয়ার মধ্যে নিজে বানাবি ময়দাটা, তারপরে নিজের বাসার মধ্যে নিয়ে আসবি। কারণ ভালো, আমার জন্য কিন্তু ইনসেন্টিভ আসে। রিসেন্টলি আমি জিনিস খেয়াল করছি যে এটা খুবই, মানে এতদিন পরে যে আমি জিনিসটা নোটিস করছি, নিজের কাছে উইয়ার্ড লাগছে, সেটা হচ্ছে যে খাবার নিজে যে পিক করলে ওরা এক্সট্রা ডিসকাউন্ট দেয়, যেটা আমি জানতাম না। সো আমি ইউজুয়ালি বিকালবেলা এমনি এলাকায় হাঁটতে চাই, সো আমি আগে থেকে অর্ডারটা দিয়ে তারপর ওখান থেকে পিক করে নিয়ে আসি। সো এখান থেকে অনেক টাকা। বাট দেন এগেইন, এখানে যদি ইউনিয়ন থাকতো আমার এগেইনস্টে মামলা করতে, তুমি তো আমার চাকরি নিয়ে গেছো। রাইট অনেক এই জিনিসটা আমাকে তো একদিক থেকে মাঝে আমার না, এখন রিক্সা ভাড়া দেয়া বলেন কিংবা যে কোনো জিনিসের জন্য ভাড়া দেওয়ার মাইন্ডসেটটা কিন্তু আমার বদলায় গেছে। কারণ আমার মনে হচ্ছে আমি যখন টাকাটা দিচ্ছি, একজনের ওই দিনের অ্যাটলিস্ট খাবার টাকাটা যাচ্ছে। সো হ্যাঁ, আগে খালি খরচটা আমি জাস্ট ভাড়া হিসেবে দেখতাম, বাট এখন আমি আরেকটা লেয়ারও চিন্তা করি যে ওই মানুষটা অ্যাকচুয়ালি কিছুটা হইলো। কারণ অনেক সময় এই জিনিসটা আমি আরেকভাবে এক্সপ্লেন করলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে অনেক সময় কিছু মানুষ থাকে যারা একটু ওল্ডার রিক্সাওয়ালা, ঠিক আছে? অনেকজন মানুষের খারাপ লাগে যে ভাই উনি তো বয়স বড়, উনার রিক্সাতে উঠবো নাকি না। অ্যান্ড ইফ ইনাফ পিপল থিঙ্ক লাইক দ্যাট, ওই ভদ্রলোক কিন্তু যাত্রী পাচ্ছেন না, সো ইন্টার্ন তারই কিন্তু বাজে অবস্থা হচ্ছে। সো ওই জন্য ওই কথা চিন্তা করে আমি ইভেন্চুয়ালি তুমি তাকে এরকম সাদমান যে এক্সাম্পলটা দিল, এরকম একজন রিক্সাওয়ালা আমাদের বুয়েট ক্যাম্পাসের মধ্যে ছিল। মানে উনার ইয়ের মধ্যে আমি দেখতাম ডিটেইলি যে মানুষজন উঠতেছে না কারণ উনার কষ্ট হবে, বাট আলটিমেটলি উনাকে পরে দিয়ে মানুষজন দেখা যেত যে উনার রিক্সায় না উঠে উনাকে এমনি টাকা দিয়ে দিতেছে, এরকম করতো। তবে এইটা জিনিস সাদমানের যে চেঞ্জটা বলছিস না, আমার ইকোনমি নিয়ে আমি যে ভিডিওগুলো বানাইছি, মানে স্ক্যাম রিলেটেড যে ভিডিওগুলো, ওইগুলো করার পরে আমার না, মানে একটা জিনিস হচ্ছে রিক্সাওয়ালাকে আমি যদি 20 টাকা বেশি দেই, এটাতে পুরা জাতির ইকোনমির কোনো লস হয় না, এটা একটা গ্রেটার বেনিফিট আছে, এটা আমার কাছে মনে হয়েছে। বাট আমি যদি একজন খুব বড় কোনো মানুষ যার অনেক টাকা, তাকে যদি এই 20 টাকা এক্সট্রা দিই, এটা তো অনেক ক্ষতি হইতে পারে। ওয়েল ডিস্ট্রিবিউশন। এবং আমার এরকম একটা জিনিস মনে হয় যে যখন এগুলো না, এগুলো খুবই সিম্পল কিছু চিন্তা ভাবনা, বাট মেবি এগুলা বিহেভিয়ারও মানুষ একটা চেঞ্জ করে দিবে। মনে করেন অনেক সময় দেখি যে মানুষ রিক্সাওয়ালার সাথে মারামারি করতেছে, আমি বুঝি যে একটা পাওয়ার কনফ্লিক্ট থাকে, যে মানুষটা সমাজের সব জায়গায় মাইর খেয়ে আসে, সে তার চেয়ে যখন আরেকটু নিচু পর্যায়ে কাউকে দেখে তাকে একটু পাওয়ার খাটায়। বাট এই যে এরা যেটা বলি যে 20 টাকা তাকে একটু বেশি দিলে হয়তো ইকোনমি লাভ হবে, এই ছোট ছোট চিন্তা ভাবনাগুলো কিন্তু গোজ এ লং ওয়ে। লাইক লাস্ট দিন আমি একটা আসতেছিলাম বাসায় ফেরত, সেটা ইলেকট্রিক রিক্সা একটা ছেলে আনতেছিল, সো রাস্তা হারায় গেছে। সো আমি রিসেন্টলি জিনিসটা করতেছে, আমি যখন কেউ যখন উল্টাপাল্টা কিছু করে, আমি বলি, মানে আগে কি করতাম যে ভাই বললে যদি তারা মাইন্ড করে, যদি তারা আমার ভিডিও দেখে, তারা যদি সে কমেন্ট করে, বাট এখন আই কারেক্ট দেয়ার বিহেভিয়ার যে ভাই সামওয়ান হ্যাজ টু ডু ইট। সবাই যদি মিলে মৌন সম্মতি থাকে তাহলে উইল হ্যাভ অ্যারোগেন্ট কিডস, ঠিক আছে, যারা চিল্লাবে আজমান। সো ও রাস্তা ভুলে অন্য জায়গায় চলে গেছে, সো অন্য রাস্তায় অনেকক্ষণ যাওয়ার পর আমি বললাম যে ভাই তুমি তো অন্য জায়গায় চলে আসছো, তখন ও যে এরকম করলো, মানে ওই ছেলেটা শুনতে পারে না, বলতে পারে না। এন্ড আই ওয়াজ লাইক যে মানে পুরা অন্য লেভেলে। এতক্ষণ যে আমি চেতেছিলাম
লাস্ট 10 মিনিট যে ভাই তুই রাস্তা হারে কেন আসি, ইট জাস্ট চেঞ্জ। সো মেবি এই টাইপের ইনফরমেশন, এই যে বললি যে 20 টাকা রিক্সাওয়ালাকে দিলে ইকোনমির লাভ হবে, এইগুলা জিনিস মাইট চেঞ্জ হিউম্যান বিহেভিয়ার, যেটা লং টার্মে আরো অনেক মানুষের লাইফকে বেটার করবে। এগুলো আসলে কোয়ান্টিফাই করা যায় না, বাট ছোট ছোট স্টোরি যেগুলো হয়তো উঠে আসে না। আচ্ছা, এই জিনিসটা আমিও দেখছি যে রিক্সাওয়ালার সাথে কেউ ঝগড়া করে জিতছে, এটাতে সে অনেক প্রাইড নিতেছে। সে মনে করছে যে আজকের দিনে অনেক বড় একটা কাজ করছে, যে একজন রিক্সাওয়ালাকে মারছে বা রিক্সাওয়ালার সাথে একটা ফাইট করে জিতছে। আমি জানি না এটা আমিও না, এখন জিনিস হচ্ছে ও যখন মারলো না, আমি আগে ওদের উপর রাখতাম যে তুই কি এতই ছোট যে তুই একটা রিক্সা আমাদেরকে মায়ের তুই প্রাইড নিচ্ছিস। বাট পরে বুঝলাম যে একটা মানুষ কতটা টর্চার হইলে সিস্টেমেটিক্যালি সে ওই পর্যায়ে যায়। মানে আমরা কিন্তু ওই মানুষটাকে ওই লেভেলে টক্সিক বানাইছি, যে কারণে সে রিক্সাওয়ালার উপর টক্সিসিটিটা ঝাড়তেছে। সো আমিও না আগে রাগের চোখে দেখতাম, এখন আইসি ইন এ ডিফারেন্ট ওয়ে যে ভাই এটা সিস্টেমেটিক্যালি আসছে। ও যদি একটা ভালো জায়গায় মনে করো আয়ারল্যান্ড ওই পাহাড় টাহাড়ে বড় হইতো, হয়তো ওইরকম করতো না। আই হ্যাভ দিস, মেবি ইটস মাই হাইপোথিসিস, আই মে বি রং, বাট যে মানুষটা পাহাড় কিংবা নদীর আশপাশে বড় হয়েছে, দ্যাট পারসন থিংস ডিফারেন্টলি। কিন্তু ওর আরেকটু উদার মনে হয় যতটুকু আমার বিশ্বাস, না হলে এই কংক্রিটের মধ্যে উই আর বায়োলজিক্যাল হিউম্যান বিংস। এবং লাস্ট দিন এই জিনিসটা আমি চিন্তা করতেছিলাম যে মানুষ যে জিনিসগুলা আয়ত্তে আনতে পারছে ওগুলো কিন্তু আমাদের কাছে নিয়ে গেছে, পাহাড় বলেন কিংবা সমুদ্রে বলেন, খালি আকাশটা মানুষ নাগালটা পায় না তাই এখনো সবাই ছাদে যায়, বাট ছাদেও বাড়িওয়ালা উঠতে দেয় না। সো দেয়ার ইজ দ্যাট, বাট ওইটাই আর কি অ্যাক্সেসিবল এখনো। আমার মনে একটু ভেগ বলে বলছে, দিস ইজ পোয়েট্রি যে লাস্ট কয়েকদিন পড়ছি না, ওইটার রিফ্লেকশন আর কি দেখতেছি। এই যে ধরো রাফা ভাই গান লিখছে আমি আকাশ পাঠাবো, রাস্তা কিছু পাঠাইতে বলে নাই, রাস্তা 3 ঘন্টা আটকায় থাকবে এখানে, আর ভাড়া নিয়ে মাইপিট লাগবে লাস্টে। আকাশ পাঠাইছে বলে ওখানে ইউনিয়ন থেকে কমপ্লেন করবে যে আমাদের মার্কেট খায় দিছে। আচ্ছা আচ্ছা, এটা আমার কেন মনে হলো যে ইউনিয়নের কমেন্টটা থেকে মনে পড়লো, তোমরা কি স্ট্যান্ড আপ কমেডি নিয়ে পড়ার সিরিয়াসলি কিছু ভাবছো? আমি ভাবছি আমি একটা সেট লেখার চেষ্টা করব। আমি প্রথমে চিন্তা করছি আমি প্রথমে লাইভ স্ট্যান্ড আপ কমেডি গুলো দেখবো ফার্স্ট আমিনদের যে, তারপরে আসলে করতে হবে, বুঝছিস? মানে এইটা হচ্ছে বুঝছিস তো, জিনিসটা করতে হবে ভিডিওর মধ্যে। আমি মোটামুটি লাইক 80% শিওর যে আমি ডিসেম্বরে যখন ঢাকা যাব তখন চেষ্টা করব। আমার তার আগে একটা সেট রেডি করতে হবে। আচ্ছা তাহলে হ্যাঁ, ডিসেম্বরে কবে আসবেন ভাই? তাহলে আমরা না ওই অনুযায়ী একটা সেট করি, ঠিক আছে? আমি ডিসেম্বরে আসবো, বাট এক্স্যাক্টলি কবে আসবে এটা এখনো জানি না, টিকিট কাটলে বলতে পারবো। আচ্ছা, সো এরা বুঝছিস তো, এটা হচ্ছে আমাদের ডেডলাইন, মানে স্ক্রিপ্ট বানানো শুরু করতে হবে। হ্যাঁ, সো কিছু সেট রেডি রাখতে হবে, তারপর ডিসেম্বরে যে কয়েক জায়গায় বাকেট লিস্ট থেকে সরায় ফেলা উচিত। এবং প্লাস যদি ভবিষ্যতে স্ট্যান্ড আপ কমিক হইতে চাই সেক্ষেত্রে যত তাড়াতাড়ি ট্রাই করবো তত আসলে ভালো। তো এবং লাস্ট পডকাস্ট দেখার পর আমার মনে হয়েছে স্ট্যান্ড আপ কমিক হওয়ার জন্য কিছু করা লাগে না, নরমালি কথা বললেই হয়। তো তার আগ পর্যন্ত আমি ভাবছিলাম মনে হয় অনেক কঠিন, বাট লাস্ট পডকাস্ট করার পর মনে হলো যে না, আসলে ব্যাপারটা এরকম কঠিন কিছু না। গিভ ইট আ শট। আরে নাইস, ভালো লাগতেছে এই জিনিসটা। ফার্মের জন্য একটু টাফ মনে হচ্ছে নাকি? এটা আপনার কাছে জেনুইনলি আসছে? আপনি কি ভয়টা কাজ করতেছিল যে ফার্স্ট স্ট্যান্ড আপ কমেডি, সিন্স ইউ আর ভেরি পপুলার, ফার্স্ট কমেডিতে ঝামেলা করি, ফার্স্ট মিস্টেকেন কন্টেন্টটাও অনেক অ্যাটেনশন পাবে? পাইতে পারে। ইওর মিস্টেকস ওয়ন্ট বি প্রাইভেট এনিমোর, অল ইওর এক্সপেরিমেন্টস আর পাবলিক এখন, কিন্তু সো এটাই ট্রু। এইগুলো এখন আর আমাকে অত এফেক্ট করে না খুব একটা, আমি খুব বেশি ম্যাটার করে না। লাস্ট পডকাস্ট ধরেন আপনি একটা জোক বললেন না, কেউ হাসলো না, এটা কিন্তু সবাই দেখবে। হ্যাঁ, এটা ব্যাপারটা একটু স্যাড, বাট তারপরেও এটা মানে স্যাড হিউমিলিয়েটিং দুইটাই প্লাস। বাট আমি ধরে নিব যে, এটাও আমি আগের পডকাস্ট থেকে শিখছি যে আমি ধরে নিব যে ওরা আসলে গাধা যারা হাসে নাই। You judging me, me judging you for judging me. তাইলে আর খারাপ লাগবে না। বাট হ্যাঁ, আগে দেখি লিখতে পারি নাকি। আমার কিছু আইডিয়া নিয়ে আমি প্ল্যান করতেছি। আমি নোশনে ওপেন করে ফেলছি, পেজ ওপেন করে ফেলছি। তো দেখা যাক, আমি ডিসেম্বরের মধ্যে কিছু সেট রেডি করার চেষ্টা করব। তারপর ডিসেম্বরের মধ্যে পেজ আছে, ডিসেম্বরের মধ্যে আপনারা খালিদ ফারহান ভাইয়ের একটা স্ট্যান্ড আপ কমেডি একটা পাবেন। কালচার শিফট আসবে। যারা এনএফটি কিনবে তাদেরকে আমি ফ্রি টিকিট দিব। আপনার এনএফটি, আপনি এনএফটি বেচতেছেন ভাই? আপনার ক্যাপশনটা ভাই আসলে কমপ্লিকেটেড ছিল, একটু সোজা ভাষায় বলে নাকি জিনিসটা আসলে কনসেপ্ট। এটা আপনার ডলার বিয়ার ক্লাব করছিল কিন্তু অনেক আগে, যে $1 প্রতি মাসে দিবে, কিংবা ক্রাঞ্চিরোল। তোমার কিন্তু মাইকের থেকে নয়েজ আসতেছে, আমি জানি না কেন। সাদমানের মাইকে মনে হয় সামনে কিছু একটা পড়ছে বাইরে, কোন কিছু, অথবা চার্জ শেষ হয়ে গেছে। মাইকের তো চার্জ থাকার কথা না, ব্লু ইয়েটিতে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। মিস্ট্রি বক্সের কনসেপ্টটা বেশ, আর মিস্ট্রি বক্সের কনসেপ্টটা বুঝছেন ভাইয়া,
যারা কম পাবে কিংবা যারা মনমতো জিনিস পাবে না তারা ভাববে যে ইটস এ স্ক্যাম, আর যারা বেশি পাবে তারা ভাববে যে এইটাই অবভিয়াস, সববারই এরকম ডেলিভারি হওয়ার কথা। সো ওদের এক্সপেকটেশন ক্যালিব্রেট করে কিন্তু কাজটা করতে হবে, নাহলে একটু বাংলাদেশ থেকে অলরেডি সম্ভবত এনএফটি হইছে, বাংলাদেশের ফার্স্ট এনএফটি আমি করতেছি এরকম কিছু না, বাট বাংলাদেশ থেকে যেগুলো হয়েছে ওগুলো একটু লুকায় লুকায় হয়েছে, ইন্ডিভিজুয়ালি হয়েছে বা গোপনে হয়েছে, ঠিক অর্গানাইজড ওয়েতে অনেক মানুষ কিনতেছে, অনেক কিছু করছে, ওভাবে আসলে হয় নাই। ভাই বাংলাদেশে তো চাঁদেও জমি কিনছে, মঙ্গল গ্রহে জমি কিনছে, তো এই তো স্প্যারাটিক্যালি হয়েছে। আমি একটু মেইনস্ট্রিম করে দেব যেন বিবিসি বাংলা আমাকে নিয়ে নিউজটা করে পরে, যেহেতু 4000 কন্টেন্ট টাকা নাই। জমি। ভাই আমি লাস্ট দিন আমরা শেয়ার করলাম না যে জেমস ভাই যে গেছে উনার গানের স্বত্বাধিকার ঠিক করতে, জেমস ভাই গেছে উনার স্বত্বাধিকার মেইনটেইন করতে, আর ওইখানে আমরা এনএফটি মেইনটেইন করব। এই কারণে দেখার মতো হবে, এই কারণে আমার মনে হয় ব্যাপারটা অনেক ফান হবে। মানুষ যে একটা বিড়ালের ছবি যে কেনা যায়, এই ব্যাপারটা মানুষ মানে 50 বছর পর যায় যখন মানুষ ভাববে যে আমি ওই এনএফটিটা কিনছিলাম, যে এনএফটিটা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফার্স্ট এনএফটিস ছিল, এবং এটা একটা ব্র্যাগিং রাইটও চলে আসে, আমি একটা বিড়ালের ছবি কিনছি। স্পেশালি যাদের অনেক টাকা তাদের কাছে বেশি ব্র্যাগিং রাইট আসবে। অনেক টাকা হলে মানুষ সাদমানের মাইক মিউট, সাদমানের মাইক মিউট। সাদমান কি বলতেছিস? আমরা ওই মানুষকে ট্রোল করব যে ভাই তুই টাকা দিয়ে বিড়াল কিনছিস। এখন ট্রোল করবা, কিন্তু এখন ট্রোল করবা, কিন্তু 30 বছর পর যখন আমি আর থাকবো না, বা 100 বছর পর যখন আমি আর থাকবো না, তখন ওই এনএফটিটার দাম আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং আমরা একটা লিমিটেড এডিশন অবভিয়াসলি লঞ্চ করব, ধরো 500 বা 1000 হাইয়েস্ট পিস লঞ্চ করবো আমরা। তো তখন ওটার দাম যখন অনেক বেড়ে যাবে হোপফুলি, তখন হয়তো মানুষ এটাকে অ্যাপ্রিশিয়েট করবে, অথবা হয়তো এটাও একটা আর অনেকগুলো স্ক্যামের মতো আরেকটা স্ক্যাম হয়ে যেতে পারে, হইতে পারে, চান্স আছে। ভাই এই সব বাদ দেন, আগে আমাদের বলেন যে ট্রাইনোমিয়াল পডকাস্টে আমরা স্পন্সর কেমনে আসবো? হাউ এটা কেমনে সম্ভব যে আমরা তিনজন মিলে কাজ করতেছি, আমরা এখনো স্পন্সর সারান ভাই ফ্রি প্রমোশন করে দেয়, কেমনে আসবে? আমার কাছেও তো আসে না, তাহলে তো আমার কাছে আসা উচিত ছিল, আমার কাছে আসে না। আমাদের অ্যাক্টিভলি রিচ করা উচিত, স্পন্সরদের কাছে করে বলা উচিত যে আপনি আমার স্পন্সর। যেমন ওই যে এনএফটির যে স্ট্যাটাসটা আমি দিছি, ওটার পর কিন্তু অনেকগুলো বিজনেস আমাকে ইমেল করছে যে আমরা এই টি-শার্ট দিতে চাই গিভঅ্যাওয়ের জন্য, আমরা অনেক অনেক খাবার দাবার হাবিজাবি অনেক কিছু মেল করছে অনেকে। তো আই থিংক আমরা যদি অ্যাক্টিভলি স্পন্সর করলে যে ব্র্যান্ডের লাভ হবে, এটা বোঝার মতো ব্র্যান্ডের সংখ্যাও কম। যারা এটা বোঝার মতো তারা অলরেডি এজেন্সি হায়ার করে ফেলছে, যে এজেন্সিগুলো এখন আবার তারা যেহেতু অনেক বেশি বুঝে, তারা আমাদের মতো ছোট ক্রিয়েটর হয়তো নিবে না, বা হয়তো আসলে তাদের নেওয়া উচিত না। দে আর রিচিং আউট টু ইউ ইন্ডিভিজুয়ালি, দ্যাট আই পার্সোনালি নো, বিকজ আই হ্যাভ রেকমেন্ডেড মেনি। কেউ ইয়েস, কাউকে আমি আপনাদের যারা আমাকে শুনেন, আপনাদের জন্য আমি নিতে পারি না অনেককে, আমার মনে হয় নেওয়াটা ভালো হবে না। বাট হ্যাঁ, ওই তো, বাট আমার মনে হয় স্পন্সর নেওয়া, আমাদেরকে স্পন্সররা অ্যাপ্রোচ করতেছে না, এটা ওই যে পডকাস্টের উদাহরণটার মতো, এটা স্পন্সরদের দোষ আসলে, ওদের করা উচিত, কেন করতেছে না আমি আসলে জানি না। আপনি আমাদের সাবস্ক্রাইবার কম তো ভাই। হ্যাঁ ট্রু, এটা একটা কারণ, এই জন্যই তো সস্তায় পাওয়া যায়। তো এত আর ইনডেক্স আমাদেরকে দেখেছি, আর ইনডেক্সের রিপোর্ট পাঠাইতে হবে না, তাহলে হবে না। আমাদের আর ইনডেক্স অনেক ভালো, এত কম সাবস্ক্রাইবার বাট এত সেরা সেরা কন্টেন্ট ক্রিয়েটর এত সস্তায় পাওয়া যাচ্ছে, এটা এরকম সময় বেশি আর কোথাও পাবেন না, এক ঢিলে 3 in 1 ইয়ো। এবং যারা দেখছেন এই ভিডিওটা, তাদের জন্য এটা বলে রাখি যে আপনারা বিভিন্ন গেস্টকে আবেদন করেছেন, আপনারা যদি চান, আপনারা চাইলে তাদেরকে কানেক্ট, আপনারা তাদের কানে ঢালতে পারেন, তাদের কমেন্ট সেকশনে যায় বলতে পারেন, কারণ আপনারা যেসব কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলেছেন, আমরা অনেকজনকে আনতে পেরেছি, কিংবা অনেকজন এখনো একমত হচ্ছে না, তারা হয়তো আসতে পারে, অনেকে আসতে চেয়েও হাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেরকম আজকে একজন অতিথি আসার কথা ছিল, আনফরচুনেটলি ওর ঝামেলা হইছে, আমি বুঝছি। হ্যাঁ বুঝছি, ও মানে কি হইছে পরে আবার যখন আসবে। আপনারা চাইলে আপনার যেসব কন্টেন্ট ক্রিয়েটর ভালো লাগে, ফর এক্সাম্পল রুবেল ভাইয়ের কথা অনেকে বলছে, রাইট? ওই যে পুরা নাম পরে ও রুবেল না, জুয়েল ভাই, সরি জুয়েল ভাই। তুই কি জুয়েল ভাই স্টুডেন্ট ছিলি? হ্যাঁ আমি ছিলাম, ম্যানেজ করতে পারি। ফারহান ভাই জুয়েল ভাই আমিও স্টুডেন্ট ছিলাম জুয়েল ভাই। ও আমার মনে আছে, উনি রিফ্রাকশন দিয়ে কবুতরের পালক কেন ঝকলকে ওইটা শিখাচ্ছেন। ক্লাস করছিস? আমি 2 বছর ক্লাস করছি ওনার। না, আমি জাস্ট ওই কোচিং এ পাইছিলাম, কোচিং এ 2 বছর আমি ক্লাস করছি ওনার। ও ড্যাম, ওকে, এন্ড দ্যাটস হাউ ইউ নো যে এনায়েত কিভাবে বুয়েটের চান্স পায়। 2 বছরে এনায়েত বুয়েটের কোচিং করছে। 2 বছর, ড্যাম। মানে ইন্টারে করছিলাম আর কি, মানে ভাইয়া সহ আরো অনেকে। ওই সময় কোচিং এর ব্যাপারটা ছিল কি, মানে তখন কিন্তু আলাদা একটা জিনিস ছিল আসলে, ইট ওয়াজ আ থিং। আমি জানি আস্তে আস্তে মেবি প্রাণটা, ফ্যামিলি ভাইবটা চলে গেছে, আই গেস। এখন সব বড় হইলে এখন সব কমার্শিয়াল হয়ে গেছে, কমার্শিয়াল, রাইট, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা আমি ইউজ করতে চাইছি। আর মেবি আমরা বের হয়ে চলে গেছি জন্য আমাদের কাছে ফরেন মনে হচ্ছে। হইতে পারে আমরা হইতে বড় হয়ে গেছি আমরা এখন। এটা আমি ওই যে সাদমান যখন রিকশাওয়ালার এক্সাম্পল দিচ্ছিল, ওই
এক একজন, এখন আমি যেভাবে চিন্তা করি, আমি এখন সাদমানের মতোই চিন্তা করবো যে 20 টাকা বেশি দিব, বাট আমার তখন মনে হচ্ছিল যে 10 বছর আগে আমি হয়তো এভাবে চিন্তা করতাম না। আয়ারল্যান্ডে তো রিক্সা নাই ভাই। আয়ারল্যান্ডের রিক্সা, এটা একটা পয়েন্ট, বাট যদি হ্যাঁ। থাকতো, এখনকার সিচুয়েশন ডিফারেন্ট, এখনো তো কিছুই এখন আর অত গায়ে লাগে না, বাট 10 বছর আগে হইলে হয়তো আমি বলতাম যে না 20 টাকা না 15 টাকা, বা 15 টাকা না 10 টাকা এরকম করতাম, বাট এখন কিন্তু আর করবো না। ওই সোশিও ইকোনমিক স্ট্রাকচার 10 বছর আগে আমার কোনো টাকা ছিল না, এটা একটা কারণ হইতে পারে। তখন অনেক ম্যাটার করতে, সো যারা ঝগড়া করে তাদের অনেকের ক্ষেত্রে হয়তো ম্যাটার করতে পারে, বাট ওই তো ইউ হ্যাভ টু, তোমার সব সময় বিগার ম্যান হওয়ার চেষ্টা করতে চেষ্টা করতে হবে, পারো না পারো, তো ওটা না করতে পারলে সেটা ডেফিনেটলি তোমার একটা ফ্ল। যা হোক, আমরা প্রায় 2 ঘন্টা আলোচনা করে ফেলছি। আর আমার ইন্টারনেট কানেকশন ভালো, সবাই এটা একটু খুবই বুঝে ভালো। নেন। গুড জব এনায়েত, গুড জব খুবই ভালো ফর ডুইং দ্য Thunderstorm-এর বেয়ার কারণে আমার মিনিমাম, ঝামেলা গুড ছিল। জব। এখন এটা এনায়েতকে বৃষ্টির জাস্ট একটা দোষ। ভালো এই যে ইয়েতে মুভ করতে হবে, ক্যামেরা সেটআপ টেটা ভাবে, ক্যামেরা আমি- অ্যাঙ্গেলটা আমি মানে frame এ, মাথাটা frame এ, মাঝখানে ক্যামেরা আনতে না। হবে, ঠিক আছে? আমি যখন মানে সেটআপ করব তখন আপনাদের দুজনকে খুব ফ্যাকাশে মনে হবে। নতুন আচ্ছা। কিছুতে করবো। আমি কিন্তু নতুন আচ্ছা। বাসায় চলে যাচ্ছি, ওখানে আমার সেটআপ অন্যরকম ও, হবে, এবং তো আমি আমার খুব একটা তাড়াতাড়ি- সেটআপ রেডি আছে, আমি যেদিন ও। সবাই আপগ্রেড করব ওই দিন আমি থাক। আপগ্রেড করব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি- Do give it a দেখা shot. যাবে। আগামী Yes. মাসের থেকে আমি নতুন সেটআপে চলে যাব আশা করছি। ও So, আচ্ছা, ফারহান ভাই বাসা কি চেঞ্জ করতেছেন? 1 বলা যাবে নাকি? তারিখে মুভ করব ও। আমি। বাসা ও, মোটামুটি ও। কনফার্ম হয়ে গেছে। সো 1 তারিখ যাচ্ছি, নতুন বাসায় একটা সুন্দর ইউটিউব টাইপ সেটআপ করার প্ল্যান আছে আমার, যাতে ভিডিও ও। করতে ইচ্ছা করে। 3 সপ্তাহ হয়ে গেছে মনে হয় আমি ভিডিও আপলোড করি না, বা 2 সপ্তাহ হয়ে গেছে, এবং আমার ভাই, পাইপলাইনেও কিছু নাই যেটা আমি আপলোড করে বাঁচতে ইউ আর পারবো। রিচিং 4 লাখ এনিওয়ে, কোন ভিডিও না আপলোড করে ব্যাপার 4 না, লাখ। আর এগুলা এই যে এখন যে আপলোড করতেছি না, ব্যাপার না। এটার এফেক্ট আমি 6 মাস পরে পাবো, যখন দেখবো পার ডে 50 সাবস্ক্রাইবার বাড়তেছে ওইরকম। তো এটা উচিত হচ্ছে না আমার, আমি জানি। আমার কাছে কাটা কাটা ক্লিপ আছে যেগুলো আমি টিকটকে মাঝে মধ্যে আপলোড করতেছি, বাট এটা আসলে দুর্বল কাজ, আমার ভিডিও রেকর্ড করা উচিত। আমি জানি। টিকটকে রেড মারতে হবে আসলে। এনার তো এখন টিকটকে আসিস না? না, আমার মন চায় না, আমার হৃদয় চায় না। কেন? না, এইটাই হচ্ছে আসলে আমারও চায় না। অ্যাডাপ্টেবিলিটি। অ্যাজ এ তাও আমি কন্টেন্ট আসি। ক্রিয়েটর এটা অ্যাডাপ্টেবিলিটি, এমব্রেসিং দ্য ক্রিঞ্জ এন্ড এবং আমি গোয়িং ফর দ্য নিউ টিকটকে ভিডিও প্ল্যাটফর্ম। আপলোড করি দেওয়া উচিত ল্যাপটপ মনে থেকে। হচ্ছে। আমি টিকটকে ও, ভিডিও ও। আপলোড করি ল্যাপটপ থেকে, মা। মানে টিকটক ইউজ করি না, আমি জাস্ট টিকটকে ভিডিও আপলোড করি। ডিফারেন্ট রিয়েল ইউটিউবার ইন হার্ট যে আপলোড আমি ল্যাপটপ থেকে করব, মোবাইল প্ল্যাটফর্ম। ওটাই। যাই হোক, ভালো থাকেন সবাই। আর তেমন কিছু বলা নেই। তোমাদের কি আর কোনো ক্লোজিং রিমার্কস দেওয়ার আছে? অনেকক্ষণ হয়ে গেছে, আমরা 2 ঘন্টা ধরে আলাপ করতেছি। হ্যাঁ হ্যাঁ, আজকে পডকাস্ট যারা শুনবে তারা খুব শান্তি পাবে, খুব বেশি জ্ঞান পাবেন হয়তো। শান্তিও দরকার। দ্য ওয়ে দ্য পডকাস্ট স্টার্টেড, আমি ভাবছিলাম যে আজকে ক্যান্সেল, আজকে আমরা ক্যান্সেল, বাট ইট এন্ডেড আপ রিয়েলি ওয়েল। এন্ড আমার মনে হয় যে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ওই যে ক্যানভার $40 billion, বাট দ্যাটস ব্যাপার ওটা এনায়েত ব্যাপার। সম্ভবত বিশ্বাস করে যে ক্যানভা এখনো আন্ডার ভ্যালুড। এনায়েতের হ্যাঁ, মতে হ্যাঁ, আরো হ্যাঁ, দাম হ্যাঁ। হওয়া উচিত। আরো 40 দাম বিলিয়ন হওয়া- অনেক টাকা, অনেক 40 কোম্পানি billion আছে। ও ভালো, খারাপ না। 40 বিলিয়ন অনেক ভালো, খারাপ না। অনেক কোম্পানি আছে যারা 40 বিলিয়ন রিচ করতে পারে নাই, এবং ক্যানভার থেকে অনেক বেশি জনপ্রিয় কোম্পানি আছে এরকম অনেক। বাট হ্যাঁ, ক্যানভা বেশ ইউনিক একটা সলিউশন। রবার্ট কিওসাকি কিন্তু ক্যানভার একজন ইনভেস্টর, আর্লি ইনভেস্টর। ও আচ্ছা, ওকে। ছেলে স্মার্ট আছে। হ্যাঁ, ছেলে smart, শুরুর দিকে এমনি তো বই লেখা নাই। এমনি বই লেখেনি, ছেলে শুরুর দিকে ক্যানভা ইনভেস্ট করে রাখছে। তো এটা কি আর করা। বাট হ্যাঁ, ক্যানভা আমার একটু ওভারভ্যালুড মনে হয়েছে, বাট দেন এগেইন ক্যানভা টুলটা বেশ ভালো এবং ভালো মতো ডেভেলপ করতেছে। স্পেশালি ওদের ফ্রি রেঞ্জ প্রোডাক্ট দিয়ে ওরা অনেক কিছু। আমি Free range ক্যানভার product, একটা অল্টারনেটিভ ইউজ করি, আমি স্টেনসিল নাম অ্যাপসের মধ্যে কিনছিলাম। আমি মোটামুটি ক্যানভার মতোই, জাস্ট পেইড ভার্সন ইউজ করি আমি স্টেনসিলের। ভালোই সার্ভিস দেয়, বাট এখন তো আসলে অত ইউজ করা হয় না কোনো টুলই। এবং আমার মনে হয় এটা নিয়ে ভিডিও বানানো দরকার, বিকজ যে কাজগুলো গ্রাফিক ডিজাইনাররা অনেক কষ্ট করে কোর্স করে শিখতে, ওইটার অনুযায়ী পুরো ফ্রিল্যান্সিং পুরো ক্যারিয়ার তৈরি করতো, ওই কাজটা কিন্তু সফটওয়্যার এখন অটোমেট করে ফেলছে। Right, যারা এখন এটা খেয়াল করেন নাই ভাই, দ্যাটস দ্য গেম। right, কিন্তু right. খেয়াল রাখেন, এটা অনেকগুলো টেমপ্লেট আছে। অনেক এটা template ব্যাপারটা পাই। খুব মানে ইন্টারেস্টিং, যে এক সময় আমার মনে আছে একটা কোচিং সেন্টারের একটা কোর্সই ছিল কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এটা নিয়ে হ্যাঁ। জাস্ট এটাই ছিল একটা কোর্স। এখন ওটা এক ক্লিকে করা যায়। ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট, অনলাইন হ্যাঁ। আপলোড দিবেন। আমার বিড়াল কিন্তু লিটারালি এইখানে, কিন্তু সামনে আসতেছে না, এই কারণে আমি দেখাইতে পারতেছি না। একদম ওকে, literally ডাক এইখানে। দেন। আমার বিড়াল সাদমান কিন্তু অনেকক্ষণ ধরে দেখছেন সার্ভিং দ্য মব, হ্যাঁ। ঠিক আছে, দিস ইজ সার্ভিং দ্য মব। বাট আমার বিড়াল আসলে অত কথা শুনতে চায় না, দৌড় দিবে। আজকে আমাদের গেস্টটা থাকলে আমাকে এই কাজ করতে হইতো না, আমরা এমনি ভিউজ পাইতাম, বাট ফর দ্য ভিউজ, হ্যাঁ, টেক ইট ফর দ্য টিম। ওকে, ভালো থাকেন সবাই। সবার সাথে দেখা হবে আমাদের পরের সপ্তাহে, পরের এপিসোডে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।